আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমরা আজকে প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা শেষ করে দিব। অর্থাৎ এই চ্যাপ্টারটা আমাদের আজকে ফুল কমপ্লিট হয়ে যাবে। তোমরা এর আগের ক্লাস কে কে করেছো একটু কমেন্ট করে জানাও তো। আমাদের এই চ্যাপ্টারটা ইউটিউবে দেওয়া হয়ে গিয়েছে। অলরেডি প্রথম ক্লাস আমরা আপলোড করে ফেলেছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসও আপলোড করব। তাহলে তোমরা এই চ্যাপ্টারটা পুরাই কমপ্লিট করে ফেলতে পারবা। এবং আমরা একটা এক্সাম নিতে চাচ্ছিলাম তোমাদের ওই এক্সামের জন্য যে কোষের গঠন চ্যাপ্টারটা আছে ক্লাসটা নিতে লাইভে চেয়েছিলাম, কিন্তু অনেকে আমাকে নক করে বললা তোমাদের টেস্ট চলতেছে, তোমরা লাইভ ক্লাস করতে পারছো না, লাইভ ক্লাস করতে সমস্যা হচ্ছে। এবং ক্লাস সংখ্যা 2টা নিলে তোমাদের 27 ব্যাচ, যেহেতু এটা স্পেশালি 27 ব্যাচকে ডেডিকেট করে নিয়েছিলাম, তো আলটিমেটলি অনেকে বললা যে 2টা ক্লাসে তোমাদের হবে না। তখন আমার চিন্তা হলো যে আমি জিরো টু হিরো কোর্স নামে একটা কোর্স করাইছিলাম আর কি, ইউটিউবের প্লেলিস্টের জন্য। তো ওইখানে 13টা ক্লাস নিয়েছিলাম কোষের গঠনের। আজকে আমি ওই ক্লাসের একটা প্লেলিস্টও তোমাদের দিয়ে দিব। তারপরে এই ক্লাসগুলোর উপরে তোমাদের একটা এক্সাম শুক্রবার দিন হবে। তাহলে ওই ক্লাসগুলো তোমরা ইউটিউবে স্পিড বাড়ায় করে ফেলতে পারবা, তাহলে তোমার লাইভের জন্য ওয়েট করে থাকতে হইতেছে না। তো আলটিমেটলি আজকে আমরা এই ক্লাসটা শেষ করে লাইভ ক্লাস আপাতত অফ রাখবো কয়েকদিন। এরপরে তোমাদের নিয়ে আমাদের একটা বড় প্ল্যান আছে, সেটাও আমরা জানাবো। তো তোমরা আমার 1 নম্বর ক্লাস কে কে করছো আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। এখন সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও তো। হ্যাঁ, আনিকা ইসলাম পুষ্প, ওয়ালাইকুম সালাম। আনিকা মেবি আমাদের প্রি মেডিকেল কোর্সের স্টুডেন্ট, তাই না আনিকা? তুমি এবার চান্স পাইছো, আমার মনে আছে, তোমার কথা মনে আছে আনিকা। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, কথা বলতে পারতেছি। আচ্ছা ঠিক আছে। দেরি হইলো, আজকে দেরি হয়েছে। তোমাদের এই ক্লাসটা আসলে আলটিমেটলি একটু বড়, এই টাইম লাগছে আর কি ঠিক করতে ক্লাসে সব কিছু। ওকে ঠিক আছে, আগের ক্লাস করছো না? আগের ক্লাস করছো, নোট করছো, বুঝছো সব কিছু। তাহলে এখন আমরা সেকেন্ড ক্লাস শুরু করবো। আজকে একটু বেশি পড়া, আজকে ইম্পর্টেন্ট পড়া অনেক বেশি, আজকের পড়াগুলোতে বৈশিষ্ট্য অনেক বেশি। কালকে যেমন বুঝাইছি অনেক বেশি, আজকে বুঝানোর চাইতে একটু মুখস্থ টেকনিক দিব বেশি, বুঝছো? আজকে মুখস্থ টপিক বেশি। তোমরা এখানে খেয়াল করতে পারছো, এখানে নন করডাটা পর্বের 8টা পর্ব, 1 থেকে 8 পর্যন্ত পর্বের বৈশিষ্ট্য বলা হয়েছে। 8টা পর্ব, কিন্তু আমাদের টোটাল 9টা পর্ব, আমরা করডাটাও পড়বো। আমরা জানি যে টোটাল মোট 33টা পর্ব, 33টা মেজর মাইনর মিলানো। তার ভিতরে মেজর পর্ব হচ্ছে 9টা, 9টার ভিতরে 8টাই হচ্ছে আমাদের নন কর্ডাটা। নন কর্ডেট বলতে আমরা কি বুঝি? যাদের নটোকর্ড থাকে না, তাই না? গতদিন আমরা কর্ডেট নন কর্ডেটের পার্থক্য পড়াইছিলাম। যাদের নটোকর্ড থাকে না তাদেরকেই নন কর্ডাটা বলে, আর যাদের নটোকর্ড থাকে তাদেরকে কর্ডেট বলে। নটোকর্ড পরবর্তীতে ভার্টিব্রাটায় কনভার্ট হয় আর কি, মেরুদণ্ডী প্রাণীতে কনভার্ট হয়, সেটা আমরা জানি। তো আমরা নন কর্ডেট পর্বের প্রথম পর্বের নাম হচ্ছে পরিফেরা। তোমাদের গতকাল আমি 8টা পর্বের নাম সিরিয়ালি মনে রাখতে বলছিলাম, তোমাদেরকে মনে আছে 8টা পর্ব সিরিয়ালি? আমাকে একটু বলো তো। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা। এই 5টা পর্ব, 4টা পর্ব প্রথমত। তারপর 5 নম্বর মলাস্কা, 6 নম্বর অ্যানিলিডা। 5 নম্বর মলাস্কা, 6 নম্বর অ্যানিলিডা। 7 নম্বর আর্থ্রোপোডা, 8 নম্বর একাইনোডার্মাটা, 9 নম্বর করডাটা। আমার সাথে সাথে 9টা পর্ব বলো তো তোমরা সবাই, দেখিতে পারো কিনা? 9টা পর্ব একত্রে একটু বলতে হবে আমাকে, সিরিয়ালি মনে রাখা বেটার এটা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, করডাটা। দেখো তো সিরিয়ালি তোমরা না দেখে 9টা পর্ব সিরিয়ালি বলতে পারো কিনা? না দেখে 9টা পর্ব সিরিয়ালি বলতে পারো কিনা দ্রুত বলো। এই যে আনিকা পুষ্প, বাচ্চাদের গাইডলাইন দাও, আমাদের ক্লাসগুলো কীরকম লাগছে ওদের বলো। প্রি মেডিকেল থেকে তো তুমি এখন বরিশাল মেডিকেলে চান্স পেয়েছো পুষ্প। আচ্ছা, পুষ্প মেবি রিসেন্ট বিয়েও করছো তাই না? কংগ্রাচুলেশন, তোমার পোস্ট দেখছিলাম একটা। ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে মশিউর রহমান বলছো তুমিও করেছো, সাদিয়া খানম তুমিও করেছো ক্লাস। 1 নম্বর ক্লাস সবাই করেছো না এখানে যারা যারা আসো? 1 নম্বর ক্লাস বুঝছো না সব কিছু? লাইভে সাদিয়া খানম লাইভে করালে ভালোই, তো লাইভে অনেকেই করতে পারতেছে না, তো লাইভ যেহেতু নিবো ভাবতেছি, সামনে তোমাদের জন্য একটা বড় প্রোগ্রাম আনতেছি আমরা, সেখানে আমরা লাইভগুলো কন্টিনিউ করবো। আপাতত কিছুদিন লাইভ অফ থাকুক, এবং ওই ক্লাসের লিঙ্কটাও দিব তোমাদের, এই 2টা ক্লাস একসাথে লিঙ্ক করে দিয়ে দিব ভিডিওর নিচে। এবার দেখো এখানে যেটা বলেছি পরিফেরা পর্ব, পরিফেরা শব্দটাকে যদি আমরা ভাঙি, পরির মধ্যে দেখো পোর কথাটা আছে, পোর। পোর মানে কিন্তু ছিদ্র, আর ফেরা মানে বহনকারী, অর্থাৎ পরিফেরার ভিতরে, দেহের ভিতরে প্রচুর ছিদ্র আছে, এই জন্য এটাকে ছিদ্রাল প্রাণী বলা হয়। পরিফেরার দেহের ভিতরে প্রচুর ছিদ্র আছে বলে এই প্রাণীটাকে কি প্রাণী বলা হয়? পরিফেরার দেহের ভিতরে প্রচুর ছিদ্র আছে বলে এই প্রাণীটাকে আমরা ছিদ্রাল প্রাণী বলি। এবং এই ছিদ্রাল প্রাণী সম্পর্কে নামকরণ করেছিলেন প্রথম রবার্ট গ্রেন্ট। দেখো এখানে রবার্ট গ্রেন্টের কথা একটা দেওয়া, বিজ্ঞানী নাম দেওয়া আছে, সাল দেওয়া আছে, এবং উনি পরিফেরার নামকরণ করছে। বিজ্ঞানী অনেকগুলোই আছে, রবার্ট গ্রেন্ট এটা আবিষ্কার
আবিষ্কার করছে, নামকরণ করেছে, আরও অনেক নামকরণের বিজ্ঞানী কিন্তু আছে, কোনটাকে নাম করেছে। তো সবগুলা বিজ্ঞানীর নাম আমি স্লাইড আকারে একত্রে দিয়ে দিব, তাই টেনশনে কিছু নয়, সবগুলো একত্রে পড়লে বিজ্ঞানীর নাম ভেজাল লাগবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি পরিফেরা, আর আরেক নাম ছিদ্রাল প্রাণী। এরকম প্রত্যেকটা পর্বের প্রাণীরই আলাদা আলাদা কিছু নাম আছে, সবগুলো আমি একত্রে আজকে পড়াই দিব, তাই তোমাদের কোনো টেনশন নাই। আপাতত আমরা জানতেছি পরিফেরা হচ্ছে ছিদ্রাল প্রাণী, এবং পরিফেরা সবচেয়ে সরল প্রকৃতির প্রাচীন যারা তারাই সরল। আদিম যুগের মানুষজন সরল ছিল, তারা আগুন জ্বালানোর কৌশলী এক সময় জানতো না, পরে জানছে। আস্তে আস্তে আমরা এখন কি হয়েছি, অনেক চালাক হয়ে গেছি, অনেক জটিল হয়ে গেছি। তাহলে প্রাচীন কিছু, আগের কিছু মানেই সরল। তাহলে পরিফেরা সরল, আগের কিছু মানেই সরল, এবং এরা স্পঞ্জ নামেও পরিচিত। এরা কি নামে পরিচিত বাচ্চারা? পরিফেরারা কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। এদের দৈহিক ব্যাস 1 মিলিমিটার থেকে প্রায় 2 মিটার পর্যন্ত। এদের দৈহিক ব্যাস 1 মিলিমিটার থেকে প্রায় 2 মিটার পর্যন্ত। এবং এদের রং কিরকম দেখো, এদের রং হচ্ছে ধূসর, আবার কোনোটা লাল, কমলা, নীল, বেগুনি, বিভিন্ন কালারের হয়ে থাকে। এবং স্পঞ্জিলিডেই গোত্রের বাসিন্দারা মিঠা পানির বাসিন্দা। 150 প্রজাতি এরা মিঠা পানির, এরা বাদে সবাই সামুদ্রিক। শুধু স্পঞ্জিলিডেই গোত্রর পরিবারে যারা আছে তারা হচ্ছে মিঠা পানির, আর বাদ বাকি সবই হচ্ছে সামুদ্রিক। এবং কিছু প্রাণীর দেহের অভ্যন্তরে অণুজীব প্রবেশ করে এন্ডোসিম্বায়ন্ট হিসেবে বাস করে। এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়াটা কি? এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়াটা কোষের গঠন চ্যাপ্টারে আছে। এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়াতে আমরা দেখেছি যে এন্ডো মানে ভিতর, সিম্বায়োসিস মানে ভিতরে মিথজীবিতা প্রকাশ করা। অর্থাৎ একটা প্রাণীর ভিতরে আরেকটা কিছু ঢুকে গিয়ে সেখানে যদি সে বসবাস করে, এবং বসবাস করার মধ্য দিয়ে সেই প্রাণীও উপকৃত হয়, এবং যে বসবাস করছে সেও উপকৃত হয়, ব্যাপারটা যদি এরকম হয় সেটাকে সিম্বায়োসিস বা মিথজীবিতা বলে। মিথজীবিতাতে দুইজন একে অপরের কাছ থেকে উপকৃত হয়। অর্থাৎ একটা প্রাণীর ভিতরে ঢুকে গেছে, ধরো একটা প্রাণী, এই প্রাণীর ভিতরে পরিফেরা ঢুকে গেছে, বলে ভিতরে থাকলে কি বুঝবো আমরা? ভিতরে থাকলে আমরা অ্যান্ডো বুঝবো। আর ভিতরে ঢুকে সে মিথজীবিতা প্রকাশ করতেছে, ভিতরে ঢুকে সে সিম্বায়োসিস প্রকাশ করতেছে, তাই এই জিনিসটাকে বলা হয় এন্ডোসিম্বায়ন্ট। এন্ডোসিম্বায়োসিস সম্পর্কে কোষের গঠন চ্যাপ্টার আমি আরো সুন্দর করে বুঝাইছি, একদম কিভাবে একটার ভিতরে আরেকটা ঢুকে তোমার এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া প্রকাশ করছিল। হচ্ছে একটা কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট ঢুকে এন্ডোসিম্বায়োসিস প্রকাশ করছে, এটা আমরা কোষের গঠন চ্যাপ্টারে পড়েছি বা পড়বো। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকু আমরা পড়লাম। তাহলে এরা অণুজীব হিসেবে এন্ডোসিম্বায়োসিস হিসেবে বসবাস করে। তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছি আমরা, এখান থেকে আমরা আর কিছু দেখবো না। এরপর দেখো পরিফেরার দেহের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। পরিফেরা কিন্তু টিস্যু গঠন করে না। পরিফেরার দেহটা কি দিয়ে গঠিত আগেই বলছি আমরা। পরিফেরার দেহতে শুধুমাত্র কি আছে বাচ্চারা? শুধুমাত্র কোষ আছে। পরিফেরা কোষ দ্বারা তৈরি, প্রত্যেকটা কোষই এক একটা কাজে নিয়োজিত। পরিফেরা কি দ্বারা তৈরি? পরিফেরা শুধুমাত্র কোষ দ্বারা তৈরি। পরিফেরা শুধুমাত্র কি দ্বারা তৈরি? পরিফেরা শুধুমাত্র কোষ দ্বারা তৈরি। ওকে, পরিফেরা শুধুমাত্র কোষ দ্বারা তৈরি। আচ্ছা, কি বলছো? কে প্রথম? নীলা বলছো আমি সলিমুল্লাহর স্টুডেন্ট হয়ে প্রথম ক্লাস করেছি আপু। ও, তুমি সবার সাথে প্রথম ক্লাস করছো, কিন্তু তুমি তো আগে নিজেই অনেকবার করছো এই ক্লাস। কয়বার করছো বলো? হোয়াইট অ্যাপ্রন ব্যাচে করছো, প্রিমেডিকেলে করছো, আগে কিন্তু করছো ক্লাস, আমার ক্লাস করছো, এখন আবার ওদের সাথে করতেছো। এখন চান্স পাও স্টুডেন্ট হিসেবে করতেছো, আগে করছো হচ্ছে এমনি নর্মাল স্টুডেন্ট হিসেবে, শুধু স্টুডেন্ট হিসেবে, এখন চান্স প্রাপ্ত স্টুডেন্ট হিসেবে। ব্যাপারটা একটু আলাদা, বুঝছো? এবার দেখো, দেহের প্রাচীরের বাইরের দিকে থাকে পিনাকোডাম, ভিতরের দিকে থাকে কোয়ার্নোডাম। ওদের দেহের প্রাচীর, ধরো এটা একটা দেহ, দেহের এই প্রাচীরের বাইরের দিকে থাকে হচ্ছে পিনাকোডাম, ভিতরের দিকে থাকে কোয়ার্নোডাম। কোয়ার্নোডাম মানে হচ্ছে ফ্লাজেলা বিশিষ্ট কিছু কোষ। হ্যাঁ, কোয়ার্নোডাম নামে থাকে ভিতরে, আর বাইরের দিকে থাকে পিনাকোডাম। পিনাকোডাম আর কোয়ার্নোডামের মাঝে যে জিনিসটা থাকে, এই যে পিনাকোডাম আর কোয়ার্নোডামের মাঝে যেটা, সেটা হচ্ছে মেসোহিল। আমরা নিডারিয়া পর্বে যে পাবো মেসোগ্লিয়া, এখানে পাচ্ছি মেসোহিল। তাহলে মেসোহিল কোথায় দেখতে পাই? মেসোহিল কোথায় থাকে? পরিফেরা পর্বে মেসোহিল থাকে। পরিফেরা পর্বে মেসোহিল থাকে, এটাও ঝিলির মতো, মেসোগ্লিয়াও ঝিলির মতো। তাহলে পরিফেরা পর্বে আমরা মেসোহিল দেখতে পাবো, নট মেসোগ্লিয়া। এবং এটা কঙ্কাল বস্তু ধারণ করে, অ্যামোসাইট ও বিভিন্ন ধরনের অ্যামোসাইট ও কঙ্কাল বস্তু ধারণ করে, এটা মনে রেখো। এদের দেহের প্রাচীরে প্রচুর পরিমাণে অস্টিয়া বিদ্যমান। এদের দেহের প্রাচীর, তুমি এই ছবিটা যদি ভালো করে দেখো, এটা যদি বল করা যেত আরো, তাহলে দেখো এই যে প্রচুর পরিমাণে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রচুর পরিমাণে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ছোট ছোট ছিদ্র দেখতে পাচ্ছি। এই ছিদ্রগুলোর নাম
নাম হচ্ছে অস্টিয়া। অনেক ছোট ছোট কি দেখতে পাওয়া যাচ্ছে, ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যাচ্ছে, এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়া। এবং এদের দেহে সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে কি বিদ্যমান, নালীতন্ত্র বিদ্যমান, ক্যানাল সিস্টেম বিদ্যমান। সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে কি বিদ্যমান, সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে নালীতন্ত্র বিদ্যমান। এবং অস্টিয়া পথে মানে এই ছিদ্র পথে নালিকার মধ্য দিয়ে পানি স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন, শুক্রাণু দেহের ভিতরে প্রবেশ করে। এই যে এখানে যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রর ভিতর দিয়ে খাদ্য, অক্সিজেন, শুক্রাণু সব কিছুই কিন্তু এদের দেহে প্রবেশ করে। তাহলে এইটুকু আমরা পড়লাম ভালো করে। এবং স্পিকিউল পরীক্ষা যদি আসে শুক্রাণু কোন পথে প্রবেশ করে, পরিফেরাতে শুক্রাণু কোন পথে প্রবেশ করে, বলবা অস্টিয়া পথে প্রবেশ করে। অস্টিয়া দিয়ে কি প্রবেশ করে, শুক্রাণু প্রবেশ করে, সাথে খাদ্য, অক্সিজেনও যায়। স্পিকিউল নামক অসংখ্য চুনময় কাঁটা, এদের স্পিকিউল নামক অসংখ্য চুনময় ক্ষুদ্র কাঁটা আছে। এবং স্পঞ্জিন নামক এক ধরনের জৈব তন্তু আছে। স্পঞ্জিন নামক কি আছে, স্পঞ্জিন নামক জৈব তন্তু আছে, স্পিকিউল নামক কাঁটা আছে। আমরা বলছিলাম না বাইরের দিকে পিনাকোডাম, ভিতরের দিকে কোয়ানোডাম। সেই কোয়ানোডাম থেকে মনে রাখবা যে ভিতরের দিকে অর্থাৎ অন্তর্প্রাচীরে, ভিতর মানে অন্তর্প্রাচীরে কোয়ানোসাইট থাকে। কোয়ানোডাম, কোয়ানোসাইট দুইটাই ভিতরে। কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ থাকে। কোয়ানোসাইট নামক কি থাকে, ফ্লাজেলা যুক্ত কোষ থাকে। পরীক্ষায় যদি আসে কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ কোথায় থাকে, কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ কোথায় থাকে, কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ কিন্তু পরিফেরাতেই থাকে। এবং আমরা দেহের নালীতন্ত্র, দেহের ভিতরে অবস্থিত স্পঞ্জোসিল নামক একটা ক্ষুদ্র গহ্বরে মিলিত হয়, একটি প্রশস্ত গহ্বরে মিলিত অস্কুলাম নামক শীর্ষপথে বের হয়। এটা আমি তোমাকে সুন্দর করে পড়াচ্ছি, দেখো দেহের নালীতন্ত্রগুলো। এই ছবিটা যদি আরো বোল্ড করি, আমরা যদি একটু বোল্ড করি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে আমরা কি দেখতে পাচ্ছি, দেহের অনেকগুলো অস্টিয়া নামক ছিদ্র দেখতে পাচ্ছ না, এই যে অনেকগুলো কিন্তু অস্টিয়া নামক ছিদ্র দেখতে পাচ্ছ। এই অস্টিয়া নামক ছিদ্রগুলো দিয়ে কি নালী তৈরি হয়েছে না, দেখো তো এই যে নালী, এই যে বিভিন্ন নালীর মতো তৈরি হয়েছে না, নালীর মতো তৈরি হয়েছে। অস্টিয়া নামক ছিদ্রটা কিন্তু এদিকে নালীর মতো তৈরি করছে, দেখতে পাচ্ছ অস্টিয়া নামক ছিদ্রগুলো দিয়ে নালী তৈরি হয়েছে। আচ্ছা, অস্টিয়া নামক ছিদ্রগুলো দিয়ে কিন্তু নালী তৈরি হয়েছে। এই নালীগুলো দেখো, এই যে নালীগুলো মিলিত হয়ে এই যে একটা বড়, আচ্ছা নালীগুলো মিলিত একটা বড় নালী তৈরি করলো না, সবগুলো ছোট চিকন চিকন নালী মিলিত একটা কি বড় নালী তৈরি করলো না। এই বড় নালীটার নাম হচ্ছে স্পঞ্জোসিল। এই বড় নালীটার নাম কি বলো তো, এই বড় নালীটার নাম হচ্ছে স্পঞ্জোসিল। বড় নালীটার নাম হচ্ছে স্পঞ্জোসিল, ঠিক আছে। স্পঞ্জোসিলটা বাইরের দিকে কি নামে বের হয়ে গেছে, স্পঞ্জোসিল বাইরে উন্মুক্ত হয়েছে কি নামে, স্পঞ্জোসিলটা বাইরে উন্মুক্ত হয়েছে কি নামে বলো, স্পঞ্জোসিলটা বাইরে উন্মুক্ত হয়েছে অস্কুলাম নামে না, অস্কুলাম নামে বাইরে উন্মুক্ত হয়েছে। তাহলে আমরা দেখলাম দেহের নালীগুলো মিলিত হয়ে স্পঞ্জোসিল তৈরি করে। দেহের নালীগুলো মিলিত হয়ে কি তৈরি করে বাচ্চারা, দেহের নালীগুলো মিলিত হয়ে কি তৈরি করে, দেহের নালীগুলো মিলিত হয়ে স্পঞ্জোসিল তৈরি করে। আর স্পঞ্জোসিলটা কি নামে বাইরের দিকে বের হয়ে যায়, স্পঞ্জোসিলটা কি নামে বাইরের দিকে বের হয়ে যায় বলো তো। আচ্ছা, এই যে তোমাদের প্রমাপো চলে আসছে, প্রমাপো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কিন্তু সারা বাংলাদেশের প্রথম মেডিকেল স্কুল হিসেবে প্রথম যাত্রা শুরু করে। এরপরে তোমার ঢাকা মেডিকেল কলেজের আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, তোমরা জানো কি না। আচ্ছা, সলিমুল্লাহ মেডিকেল কলেজ একদম পুরান ঢাকাতে। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা চান্স পাবা তারা একটা নদীর পাশে পড়তে পারবা। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজই একমাত্র মেডিকেল কলেজ যেটা কি না একদম নদীর পাশে অবস্থিত। এরকম মেডিকেল কলেজ আর কোথাও নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতেছিলাম দেখো আমরা এখানে দেখতেছি যে স্পঞ্জোসিল, এখানে অনেকগুলো নালীতন্ত্র বিদ্যমান। নালীতন্ত্র মিলিত হয়ে তো কি তৈরি করেছে, নালীগুলো মিলিত হয়ে স্পঞ্জোসিল তৈরি করেছে। স্পঞ্জোসিলটা কি নামে বাইরের দিকে উন্মুক্ত হলো, স্পঞ্জোসিলটা অস্কুলাম নামে বাইরে উন্মুক্ত হয়েছে। স্পঞ্জোসিলটা অস্কুলাম নামে বাইরে কিন্তু একটা উন্মুক্ত হইলো ছিদ্রপথে। তাহলে এইটুকু আমরা আসলে ক্লিয়ার হইলাম, তাই না। এই ব্যাপারটা এই লাইনটা পড়ার সময় যাতে এই ছবিটা মিলায় পড়তে পারো, তাই ছবিটাকে একটু বোল্ড করে দেখাইছি তোমাদের বোঝার জন্য। এবার দেখো দেহের নালী, দেহের ভিতরে অবস্থিত এই যে নালীতন্ত্র দেহের ভিতরে অবস্থিত স্পঞ্জোসিল নামক একটি প্রশস্ত গহ্বরে মিলিত হয়েছে। মানে সব নালীগুলো স্পঞ্জোসিলে মিলিত হয়েছে। তারপরে স্পঞ্জোসিলটা বাইরের দিকে বের হয়েছে কি নামে, বাইরের দিকে বের হয়েছে শীর্ষ প্রান্তে অস্কুলাম নামে। অস্কুলাম নামে একটা বড় ছিদ্রপথে বাইরের দিকে বের হয়েছে। এবং পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল অবস্থায় থাকে, সেসাইল অবস্থায় থাকে। এদের পুনরুৎপাদন ক্ষমতা আছে, মুকুল তৈরি হয় এদের, এগুলো জাস্ট একটু পড়লা। এবং এদের লার্ভা দশা আছে। লার্ভাগুলোর নাম কি দেখো তো, লার্ভাগুলোর নাম হচ্ছে অ্যামফিব্লাস্টোরা এবং প্যারেনকাইমুলা। প্রত্যেকটা লার্ভা আমরা একত্রে করে পড়বো আজকেই। এদের লার্ভা দশার নাম কি, এদের লার্ভা দশার নাম হচ্ছে অ্যামফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা। এই পর্বে আমরা দেখতে পাচ্ছি পরিফেরাতে অ্যামফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা নামক লার্ভা দশা দেখতে পাওয়া যায়। না এতগুলা বৈশিষ্ট্য তোমরা যদি এমনি মুখস্থ করতে পারো ওকে, এমনি যদি মুখস্থ করতে পারো ওকে,
কিন্তু তোমাদের যদি মনে হয় যে এমনি মুখস্থ করতে পারবা না, তাহলে তোমাদের জন্য কি দরকার? তোমাদের জন্য একটা নেমোনিক দরকার। নেমোনিকটা হচ্ছে অনিকের 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 স্পঞ্জ টুলা মূলা, এইভাবে পড়ছিলাম আর কি আমি। হ্যাঁ, অনিকের দিয়ে হচ্ছে অনিকের দিয়ে অস্কুলাম নামক ছিদ্র আছে। দিয়ে নিশ্চল অবস্থা দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে দিয়ে কোয়ানোসাইট কোয়ানোডার্ম এগুলো আছে। স্পঞ্জোসিল আছে, স্পঞ্জি নামক কাটা আছে। টুলা দিয়ে অ্যাম্ফিব্লাস্টুলা আর মূলা দিয়ে প্যারেনকাইমুলা। অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা নামক ছিদ্র আছে। এছাড়া আরও অনেক নেমোনিক আছে। পরিমণি কেন স্বপ্নে আসলো, অনেক কিছু দিয়ে অনেকে পড়ে। তো তোমার যেটা মনে চায় তুমি সেটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে আমরা এখানে যে কয়েকটা বৈশিষ্ট্য মনে রাখবো স্পেসিফিকলি, আমরা মনে রাখবো পিনাকোডাম বাইরের দিকে, কোয়ানোডাম হচ্ছে ভিতরের দিকে, মাঝখানে ম্যাসোহিল। অস্টিয়া নামক ছিদ্র আছে, নালীর তন্ত্র আছে, ক্যানেল সিস্টেম আছে। অস্টিয়া নামক ছিদ্রপথে শুক্রাণু আর অক্সিজেন খাদ্যটি প্রবেশ করে। স্পিকিউল নামক কাটা আছে। স্পঞ্জের ছয়পদী স্পিকিউল, এটা মনে রাখতে পারো। স্পঞ্জিন স্পিকিউল, এটা মনে রাখতে পারো। অন্তঃপ্রাচীর মানে ভিতরের প্রাচীরে, আমরা ভিতরের প্রাচীরে পিনাকোডাম দেখলাম, তাহলে ভিতরের প্রাচীরে কোয়ানোডাম দেখলাম, বাইরে পিনাকোডাম। ভিতরের প্রাচীরে যেহেতু কোয়ানোডাম, তাহলে সেখান থেকে কোয়ানোসাইট কথাটা মনে রাখবা। এরপর স্পঞ্জোসিল তো আমি তোমাকে দেখাইলাম, যে নালীগুলো একদম মিলিত হয়েছে কার সাথে? স্পঞ্জোসিলের সাথে। স্পঞ্জোসিল বাইরে বেরিয়েছে কি নামে? স্পঞ্জোসিল বাইরে বেরিয়েছে অস্কুলাম নামে। এইটুকু ক্লিয়ার না? এবং এদের নিশ্চল প্রাণীরা নিশ্চল, পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, বড় প্রাণীরা নিশ্চল সেসাল অবস্থায় থাকে। আর তোমার হচ্ছে মুকুল বা গ্যামিউল সৃষ্টি হয়। এই মুকুল বা গ্যামিউল সৃষ্টি দিয়ে অজনজন হয় এবং এদেরও পুনরুৎপাদন ক্ষমতা আছে। আমরা জানি যে নিডারিয়া পর্বের হাইড্রা বা নিডারিয়া পর্বে যারা আছে তাদের পুনরুৎপাদন ক্ষমতা অনেক বেশি, রিজেনারেশন পাওয়ার অনেক বেশি। কিন্তু এখানেও দেখতে পাচ্ছি এদেরও কিন্তু পুনরুৎপাদন ক্ষমতা আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাম্ফিব্লাস্টুলা প্যারেনকাইমুলা নামক লার্ভা দশা আছে। এইটুকু এনাফ। এখানে এক্সাম্পল পড়তে পারো। এক্সাম্পলের ভিতরে অনেকগুলো এক্সাম্পল আছে। স্পঞ্জিলা অফিসিনালিস, এখানে স্কাইফা জেলাটিনোসাম, এটা অনেক ইম্পর্টেন্ট, স্কাইফা জেলাটিনোসাম। তারপরে আমাদের হচ্ছে এই যে স্পঞ্জিলা প্রোলিফারেন্স, এটা হচ্ছে মিঠা পানির রেসপন্স। এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, এই তিনটা খুব ভালো করে পড়ো, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে বাকিগুলো যদি পারো, সবই স্পঞ্জ, আসলে প্রত্যেকটাই এক একটা স্পঞ্জ। ওকে, তাহলে পরিফেরা রিলেটেড সব কিছু শেষ। এবার আমি তোমাদের কিছু স্লাইড দেখাতে চাই। চলো আমরা একটা স্লাইডে যাই। স্লাইডের ভিতরে আমি কিছু জিনিস একত্রে করে দিছি। বলছিলাম সব লার্ভা একত্রে পড়বো, চলো আগেই আমরা সব লার্ভা একত্রে পড়ে ফেলি। যেহেতু লার্ভা ব্যাপারটা চলেই আসছে, তাহলে চলো আমরা সব লার্ভা একত্রে পড়ে ফেলি। পরিফেরাল লার্ভার নাম কি? অ্যাম্ফিব্লাস্টুলা প্যারেনকাইমুলা। পরিফেরাল লার্ভার নাম কি বলো তো বাচ্চারা? পরিফেরাল লার্ভার নাম কি? পরিফেরাল লার্ভা হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা প্যারেনকাইমুলা। প্লাটিহেলমিনথেসের লার্ভা কি আছে? মিরসিডিয়াম, রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টার আকাশ। স্পোরোসিস সিস্টার আকাশ বেশি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো। মলাস্কার, ট্রোকোফোর, বানানটা খেয়াল করো। ট্রোকোফোর ভ্যালিগার বা ভ্যালিজার, গ্লচিডিয়াম। ট্রোকোফোর ভ্যালিজার গ্লচিডিয়াম, এটা হচ্ছে তোমার মলাস্কা। এখানেও ডার্মাটাতে কী কী আছে দেখো? বাইপিনারিয়া, অরিকুলারিয়া, অফিকিউটাস, অ্যাকাইনোকিউটাস, ব্রাকিউলারিয়া, প্লটিয়াস। মানে এগুলো বিভিন্ন রাইটারের বই থেকে একত্র করে নেওয়া হয়েছে, বুঝছো? অ্যাম্ফিবিয়ার লার্ভা দশা নাম হচ্ছে ট্যাডপোল। অ্যাম্ফিবিয়া পরে দেখবো আমরা পিছনে। নিডারিয়াতে প্লানুলা ইফাইরা। প্লানুলা ইফাইরা হচ্ছে নিডারিয়াতে। নেমাটোরা র্যাবডিটিফর্ম, এটা অনেক ইম্পর্টেন্ট। র্যাবডিটিফর্ম লার্ভা, নেমাটোরা আসছিল মনে হয় র্যাবডিটিফর্ম। র্যাবডিটিফর্ম লার্ভা কোথায় দেখতে পাওয়া যায়? নেমাটোডাতে। মাইক্রোফাইলেরিয়া, মাইক্রোফাইলেরিয়া হচ্ছে নেমাটোডাতে। তারপরে দেখো টোকোফোর, একটা হচ্ছে এটা মনে হয় ট্রোকোফোর, বানান একটু চেঞ্জ আছে। একটা ট্রোকোফোর, একটা ট্রোকোফোর। অ্যানেলিডা। ইউরোকর্ডাটাও ট্যাডপোল। দেখো অ্যাম্ফিবিয়া আর ইউরোকর্ডাটা দুইটাই ট্যাডপোল নামক লার্ভা দেখতে পাওয়া যায়। আরেকটা হচ্ছে তোমার সেফালোস্পিরোমরফি অ্যামোসিট নামক লার্ভা দেখতে পাওয়া যায়। তাহলে প্রত্যেকটা লার্ভা কিন্তু আমরা একই সাথে করে দিছি। এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা লার্ভা একই সাথে করে দিছি যাতে তোমাদের গোলমাল পাকায় না যায়। একসাথে পড়লে দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে। এই নোটটা যদি করে রাখতে পারো, দেখে দেখে পড়বা বারবার, তাহলে মাথার ভিতরে সেট হয়ে যাবে। সবগুলা লার্ভা একত্রে করে নাও, সবগুলা লার্ভা একত্রে করে নাও। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নোট। সবগুলা লার্ভা একত্রে করে নাও। এই যে তোমাদের তানজিম ভাইয়া চলে আসছে। তানজিম ভাইয়া কিন্তু একদম সব ক্লাস করতো। তানজিম ভাইয়া তোমার অনেক বেশি করছে কেমিস্ট্রির ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। বারবার শুধু তানজিম এটার কথাই বলে যে আপনার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ক্লাসটা আপনারই করছে। ইউটিউবে আছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের ক্লাস, দেখো ওইটা অনেক সুন্দর করে পড়াইছিলাম, ইউটিউবে দিয়ে রাখছি।
ওকে, তানজিম ভাইয়া কিন্তু সেকেন্ডে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছে। তানজিম, তোমার নাম বলে দিছি, আমি জানি তুমি বলবে এখন আপু আমার নাম বলেন, তাই আমি আগেই বলে দিছি। এবার চলো আমরা দেখি কে আছে এখানে। এইটুকু হয়ে গেছে আমাদের, তাই না? এইটুকু পড়া হয়ে গেছে, তারপরে চলে যাব নিচের দিকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নিডারিয়া। নিডারিয়া হচ্ছে 2 নম্বর পর্ব। নিডারিয়া 2 নম্বর পর্ব। নিডারিয়া হচ্ছে অরীয় প্রতিসম। নিডারিয়া কীরকম বলো তো? নিডারিয়া হচ্ছে অরীয় প্রতিসম। অরীয় প্রতিসমর কথা পড়ছো, ম্যাক্সিমামই আমরা পাবো দ্বিপার্শ্বীয় প্রতিসম। মনে রাখবা ম্যাক্সিমাম পর্বগুলোই দ্বিপার্শ্বীয় প্রতিসম। আমার সাথে সাথে বলো, ম্যাক্সিমাম সব পর্বই বলতে গেলে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তবে আমরা নিডারিয়াকে দেখতে পাবো অরীয় প্রতিসম। নিডারিয়া কোন ধরনের প্রতিসম? নিডারিয়া অরীয় প্রতিসম। নিডারিয়া কোন ধরনের প্রতিসাম্যতা দেখায় বলো তো? নিডারিয়া কিন্তু অরীয় প্রতিসাম্যতা দেখায়। নিডারিয়া কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়? অরীয় প্রতিসাম্যতা দেখায়। আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি দিতে বলছো মাইশা। অর্গানিক কেমিস্ট্রি নিয়ে একটা প্ল্যান আছে আমাদের, অর্গানিক কেমিস্ট্রি উইক করব ভাবতেছি এই বছর আমরা, একটা ফেব্রুয়ারি বা মার্চের দিকে। হ্যাঁ, তখন সেকেন্ড টাইমারদের সব পরীক্ষা শেষ, সবার সব শেষ আর কি। তো আমরা তখন একটা অর্গানিক কেমিস্ট্রি উইকই আনবো, সপ্তাহ আনবো। রেডি থেকো তুমি সেটার জন্য। আপাতত যা পড়াচ্ছি সেগুলো ভালো করে পড়ো, এবং তখন অর্গানিক কেমিস্ট্রি উইক আনলে একটা সুবিধা হবে কি, 26 ব্যাচে অনেকে অর্গানিক কেমিস্ট্রি তখন পড়বে, অনেক কিছু বুঝবে না, গুছাই দিব আর কি। 5 দিন বা 7 দিন ব্যাপী আমাদের একটা প্রোগ্রামই চলবে। নিডারিয়া অরীয় প্রতিসম, তাহলে বাকি সবাই কি? বাকি সবাই দ্বিপার্শ্বীয়। আমার সাথে সাথে বলো, নিডারিয়া অরীয় প্রতিসম, বাকি সবাই কি? বাকি সবাই দ্বিপার্শ্বীয়। তবে সামান্য একটু চেঞ্জ আছে, দ্বিপার্শ্বীয়র পরিবর্তে অন্য একটা দেখাবো, একটু পরে বলবো না। অন্য একটাতে হচ্ছে একানোডার্মাতে পঞ্চরীয় প্রতিসম কথাটা আছে। ওকে, তাহলে আমরা প্লাটিহেলমিনথেস দেখলাম, সরি নিডারিয়া দেখতেছি। নিডারিয়াকে সমুদ্রের ফুল বা ফ্লাওয়ার অফ দ্য সি বলা হয়। নিডারিয়াকে কি বলা হয়? সমুদ্রের ফুল বা ফ্লাওয়ার অফ দ্য সি বলা হয়। পৃথিবীর অন্যতম রত্নভাণ্ডার নামে পরিচিত। পৃথিবীর অন্যতম কি নামে পরিচিত? পৃথিবীর অন্যতম রত্নভাণ্ডার নামে পরিচিত। সমুদ্রের রেইন ফরেস্ট বা বাড়িবন নামে পরিচিত। সমুদ্রের রেইন ফরেস্ট বা বাড়িবন নামে পরিচিত। ওকে, সমুদ্রের রেইন ফরেস্ট বা বাড়িবন নামে পরিচিত, এটা মনে রেখো। তাহলে সমুদ্রের ফুল ফ্লাওয়ার অফ দ্য সি, পৃথিবীর অন্যতম রত্নভাণ্ডার, এবং রেইন ফরেস্ট বা বাড়িবন নামে পরিচিত। কি নামে পরিচিত? রেইন ফরেস্ট বা বাড়িবন নামে পরিচিত। এটা মনে রেখো। এরপর আসো, আমরা পড়েছিলাম পরিফেরা যদি কোষীয় মাত্রার হয় তাহলে নিডারিয়া কি? পরিফেরা যদি কোষীয় মাত্রার হয় তাহলে নিডারিয়া হচ্ছে কোষ টিস্যু মাত্রার। পরিফেরা যদি কোষীয় মাত্রার হয় তাহলে নিডারিয়া কি? পরিফেরা যদি কোষীয় মাত্রার হয় তাহলে নিডারিয়া কি? নিডারিয়া হচ্ছে কোষ টিস্যু মাত্রার। নিডারিয়া কোষ টিস্যু মাত্রার, মানে কোষগুলো মিলিত হয়ে টিস্যু তৈরি করছে নিডারিয়া। অরীয় প্রতিসম বলতে কি বোঝাইছি গতদিন মনে আছে? সমান 5 ভাগে ভাগ করা যায়, সমান 5 ভাগে না, সমান 2-এর অধিক ভাগে ভাগ করা যায়, বুঝছো? 2 বা ততোধিক ভাগে সমান ভাগে ভাগ করা যায়। 2 ভাগে ভাগ করা গেলে সেটা দ্বিপার্শ্বীয় প্রতিসম, ভাগ না করা গেলে অপ্রতিসম। কিন্তু 2-এর অধিক ভাগ করা গেলে সেটাকে বলা হয় অরীয় প্রতিসম, তাই না? অরীয় প্রতিসমতে আমরা কি দেখছিলাম? হাইড্রা, জেলিফিশ, সির জলে হাইড্রা, সি অ্যানিম্যান মেট্রোডিয়াম, যেটা সির জলে দিয়ে জেলিফিশ, হাইড্রা দিয়ে হাইড্রা। জেলিফিশের বলতে নিলাম অ্যাউরিলা, অ্যাউরিটা, এটা পড়ছিলা কিন্তু। মিক্স, এরা সবাই হচ্ছে নিডারিয়ারি। অরীয় প্রতিসমের এক্সাম্পলে যাদের দেখছো তারা কোন পর্বের? তারা নিডারিয়া পর্বের। মনে রাখো, অরীয় প্রতিসম মানেই কোন পর্ব? অরীয় প্রতিসম মানেই হচ্ছে নিডারিয়া পর্ব। অরীয় প্রতিসম মানেই কোন পর্ব বলো তো বাচ্চারা? অরীয় প্রতিসম মানেই কোন পর্ব? অরীয় প্রতিসম মানেই হচ্ছে নিডারিয়া পর্ব। অরীয় প্রতিসম মানেই কোন পর্ব? অরীয় প্রতিসম মানেই নিডারিয়া পর্ব। এবং এদের দেহ প্রাচীরে বা এটা তো তোমার ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে দ্বিস্তরী। কালকে আমরা দ্বিস্তরী ত্রিস্তরী বুঝাইছি না? দ্বিস্তরী হইলে অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্ম থাকে। অ্যাক্টোডার্ম হয়ে যায় এপিডার্মিস, এন্ডোডার্ম হয়ে যায় গ্যাস্ট্রোডার্মিস। অ্যাক্টোডার্ম হয়ে যায় এপিডার্মিস, বাইরের স্তরের অ্যাক্টোডার্মের নামই হচ্ছে এপিডার্মিস, আর এন্ডোডার্মের নামই হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। অ্যাক্টোডার্মের নাম হচ্ছে এপিডার্মিস, আর এন্ডোডার্মের নামে কি? এন্ডোডার্মের নামই হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। ওকে, অ্যাক্টোডার্মের নাম হচ্ছে এপিডার্মিস, এন্ডোডার্মের নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, একই কথা। এবং এদের মধ্যবর্তী স্থলে আমরা কি দেখেছিলাম? আঠালো মেসোগ্লিয়া দেখছিলাম। অকোষীয় জেলির মতো মেসোগ্লিয়া, অকোষীয় জেলির মতো মেসোগ্লিয়া দেখতে পাইছিলাম। এদের নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট নামক বিশেষ কোষ থাকে। নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট নামক বিশেষ কোষ থাকে। হাইড্রা চ্যাপ্টার পড়লে এটা খুব ভালো করে বুঝবা, হাইড্রা ইউটিউবে দেওয়া আছে আমার। তাহলে নেমাটোসিস্ট ধারণকারী নিডোসিস্ট নামক বিশেষ ধরনের কোষ উপস্থিত থাকে। কোর্সিকা এগুলা বেশি পাওয়া যায়। নিডারিয়ানদের দংশন অঙ্গাণুর নাম হচ্ছে স্টিঙ্গিং অর্গানেলিস। নিডারিয়াদের দংশন অঙ্গাণুর নাম কি বলো তো? নিডারিয়াদের দংশন অঙ্গাণুর নাম হচ্ছে স্টিঙ্গিং অর্গানেলিস। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি এরা
তোমার এই নেমাটোসিস্টের সাহায্যে আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, দেহ পরিষ্কার রাখার কাজ ইত্যাদিতে অংশগ্রহণ করে। দেহের অভ্যন্তরে সিলেন্টেরন নামক একটা গহ্বর দেখতে পাওয়া যায়। এদের দেহের অভ্যন্তরে কি দেখতে পাওয়া যায়? দেহের অভ্যন্তরে সিলেন্টেরন নামক একটা দেহ গহ্বর দেখতে পাওয়া যায়, যার আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এখন গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিটা আমরা তোমরা কিভাবে বুঝবা, চলো একটু দেখাই। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কেন বলা হয়েছে, চলো এটা একটু ডিটেলস বুঝাই। আচ্ছা, আমরা বললাম যে নিডারিয়ার দেহের ধরো এর একটা দেহ, নিডারিয়ার দেহ, দেহের বাইরের প্রাচীরটার নাম কি? দেহের বাইরের প্রাচীর অ্যাক্টোডার্ম। অ্যাক্টোডার্মটা কিসে কনভার্ট হয়েছে? অ্যাক্টোডার্মেরই আরেকটা নাম কি? অ্যাক্টোডার্মটা এপিডার্মিসে কনভার্ট হয়েছে। এপিডার্মিস। অ্যাক্টোডার্মটাই কিসে কনভার্ট হয়েছে? এপিডার্মিসে কনভার্ট হয়েছে, তাই না? অ্যাক্টোডার্মটা এপিডার্মিসে কনভার্ট হয়েছে। আর ভিতরে যে অন্তঃপ্রাচীর, এই যে অন্তঃপ্রাচীরটাই কি নাম ধারণ করছে? অন্তঃপ্রাচীরের নাম কি? অ্যান্ডোডার্ম। অ্যান্ডোডার্মটাই আরেক নাম কি বলো তো? গ্যাস্ট্রোডার্ম। গ্যাস্ট্রোডার্ম। অ্যান্ডোডার্মের আরেক নাম কি নাম? গ্যাস্ট্রোডার্ম। তাহলে গ্যাস্ট্রোডার্ম এবং এই যে ক্যাভিটি, যে গর্ত, দেহের গর্তটা, এই গর্তটার বাইরে যে আবরণটা হিসাব, মানে গর্তটা যে আবরণ দিয়ে আবৃত, আমি লাইক যদি তোমাকে এইভাবে বুঝাই, ধরো এইটা, হ্যাঁ, এইভাবে বাইরের দিকেরটা যদি আবরণ বলি হচ্ছে অ্যাক্টোডার্ম বা এপিডার্মিস, আর ভিতরেটাকে যদি বলি হচ্ছে গ্যাস্ট্রোডার্ম বা অ্যান্ডোডার্ম বা গ্যাস্ট্রোডার্মিস, তাহলে এই যে ভিতরে যে ছিদ্রর মতো একটা তৈরি হয়েছে, এই যে গর্তটার আবরণটা কি দিয়ে? গর্তটার আবরণটা তাহলে কি দিয়ে তৈরি? এপিডার্ম না গ্যাস্ট্রোডার্ম? অবশ্যই গ্যাস্ট্রোডার্ম দিয়ে তৈরি, গর্তটার আবরণটা বা গ্যাস্ট্রোডার্ম দিয়ে তৈরি। তাহলে এই যে ক্যাভিটি, এই ক্যাভিটিটা কি আছে? ক্যাভিটিটার চার সাইডে গ্যাস্ট্রোডার্ম আছে। এই জন্য এই ক্যাভিটিটার আরেকটা নাম কি? এই ক্যাভিটিটার আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। তাহলে আমরা সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কেন বলতেছি? কারণ সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির এই দিকটাতে গ্যাস্ট্রোডার্মি রয়েছে। সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির এই জায়গাটাতে কি আছে? সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির এই জায়গাটাতে গ্যাস্ট্রোডার্মি রয়েছে। তাহলে আমরা নিডারিয়াতে কি দেখতে পাই? নিডারিয়াতে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি দেখতে পাই। নিডারিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি? সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি দেখতে পাচ্ছি। সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি দেখতে পাচ্ছি। ওকে, এই ছিদ্রপথটা বাইরের দিকে উন্মুক্ত, ছিদ্রটা মুখ আর পায়ু দুইটারই কাজ করে। ছিদ্রটা পরীক্ষা যদি আসে, নিডারিয়ার এমন একটা ছিদ্র আছে যেটা ওদের মুখ এবং পায়ু দুইটারই কাজ করে। ছিদ্রটার নাম কি? গ্যাস্ট্রোভাস্কুলার ছিদ্রটার নাম হচ্ছে মুখ। আচ্ছা, যে এটি ছিদ্রপথে বাইরের দিকে থাকে, মানে একটা ছিদ্র, ওই ছিদ্রটা হচ্ছে মুখ আর পায়ের হিসেবে কাজ করে। হাইপোস্টোম নামক ছিদ্র, ওটা তোমরা হাইড্রা চ্যাপ্টারে পাবা। আচ্ছা, এখানে এটা নিয়ে আর কিছু কথা না বলি। এরপর আমরা দেখি এদের হচ্ছে তোমার খাদ্য বহিঃকোষীয় অন্তঃকোষীয় দুইভাবে পরিপাক হয়। এটা নিয়ে ডিটেলস হাইড্রা চ্যাপ্টারে আমি বলছি, ইউটিউবে হাইড্রা চ্যাপ্টার নিয়ে ডিটেলস আছে। বহিঃকোষীয় পরিপাক কেমনে ঘটে, অন্তঃকোষীয় পরিপাক কেমনে ঘটে। এখন আসো, অনেক প্রজাতিতে বহুরূপিতা দেখতে পাওয়া যায়, পলিমরফিজম দেখতে পাওয়া যায়। এইটা আমরা কোশ্চেন করছিলাম আমাদের সেরামোডিয়ানের প্রশ্নতে, যে ডাইমরফিজম কোথায় দেখতে পাওয়া যায়, পলিমরফিজম কোথায় দেখতে পাওয়া যায়। দেখো তো মনে আছে কিনা। আচ্ছা, এটা এমন হচ্ছে কেন? ইরেজারটা যাচ্ছে না কেন? পলিমরফিজম কোথায় দেখতে পাওয়া যায়? আমরা আমাদের সেরামোডিয়ান প্রশ্নতে করছিলাম যে ডাইমরফিজম কোথায় দেখতে পাওয়া যায়, পলিমরফিজম কোথায় দেখতে পাওয়া যায়। অনেকেই পারে নাই। দেখো তো তোমাদের আহনাফ ভাইয়ার মনে আছে কিনা? আহনাফ, তোমাকে এরকম কোনো কোশ্চেন করা হয়েছিল যে ডাইমরফিজম কোথায় দেখতে পাওয়া যায় বা পলিমরফিজম কোথায় দেখতে পাওয়া যায়? এই জিনিসটা কাটতেছে না কেন? পলিমরফিজম বা বহুরূপিতা কাটতেছে, এই যে এটা এটা কেমনে সরাবো? ও আচ্ছা আচ্ছা, আবারও তো আসতেছে। আচ্ছা, এখানে আমরা পলিমরফিজম দেখতে পাচ্ছি, একই প্রজাতির প্রাণীতে ভিন্ন ভিন্ন গঠনের উপস্থিতি। মানে এই একই প্রজাতির প্রাণীর মধ্যেই অনেক অনেক ক্যারেক্টার দেখতে পাওয়া যায়। এই জন্য এটাকে বলা হয় পলিমরফিজম। এটাকে কি বলবো বলো তো? এটাকে বলা হয় পলিমরফিজম। পলিমরফিজম কোথায় দেখতে পাওয়া যায়? পলিমরফিজম কোথায় দেখতে পাওয়া যায়? ডাইমরফিজম কোথায় দেখতে পাওয়া যায়? কমেন্ট করে জানাও। ডাইমরফিজম মানে হচ্ছে যৌন দ্বিরূপতা। ডাইমরফিজম কোথায় দেখতে পাওয়া যায়? পলিমরফিজম কোথায় দেখতে পাওয়া যায়? কমেন্ট করো, ডাইমরফিজম কোথায় দেখতে পাওয়া যায়, পলিমরফিজম কোথায় দেখতে পাওয়া যায়? পলিমরফিজম দেখতে পাওয়া যায় বহুরূপিতাতে। খেয়াল করো, এই যে এই পড়াগুলো এখন পড়াইতেছি না, এগুলো কিন্তু আমরা সেরা মডেলে তোমাদের এই বছর, আমরা গতবার আমরা টপ 10 নির্বাচন করছিলাম ভাইবা দিয়ে। এবার আমাদের ইচ্ছা আছে টপ 20 নির্বাচন করার। আগেই বলে দিচ্ছি, সেরা মডিয়ানের জন্য রেডি থাইকো। সেরা মডিয়ান কিন্তু আমাদের সেই লেভেলের একটা পরীক্ষা, এবং এটা সারা বাংলাদেশ ব্যাপী এটার একটা পরিচিতি আছে। সেরা মডিয়ানের পরীক্ষার পরে সেরা মডিয়ানের প্রোগ্রামও করি আমরা, দেখা হয় স্টুডেন্টদের সাথে আমাদের। সেরা মডিয়ানটা একটা আলাদা একটা আমাদের সিগনেচার একটা এক্সাম বলতে পারো। এবার আসো, বহুরূপী সদস্যের মধ্যে আমরা পলিপ দশা এবং মেডুসা দশা দেখতে পাই। পলিপ দশাটা স্থবির, মেডুসা দশাটা হচ্ছে তোমার
মেডুসা দশাটা মুক্ত, মেডুসা লিখতে ম লাগে, মুক্ত লিখতে ম লাগে। যারা মুক্ত তারাই যৌনজননে সক্ষম, যারা স্থির তারা স্থবির, তারা অযৌনজনন করে। মানে স্থবির পলিপ দশা দিয়ে অযৌনজনন হয়, আর মেডুসা দিয়ে হচ্ছে যৌনজনন হয়। জীবনচক্রে প্লানুলা নামক লার্ভা আছে। কি নামক লার্ভা আছে? এই যে জীবনচক্রে প্লানুলা নামক লার্ভা আছে। 20 প্রজাতির নিডারিয়ান সাধু পানির, বাকি সবাই সামুদ্রিক। 20 প্রজাতির নিডারিয়ান কিরকম? 20 প্রজাতির নিডারিয়ান, 20 প্রজাতির, এই যে ডাইমরফিজম নেমাটোডাতে, এই যে রুলিয়া বলছে ডাইমরফিজম নেমাটোডাতে। এই যে আনাফ সেরামোডিয়ান, আনাফ কিন্তু তোমাদের আনাফ ভাইয়া কিন্তু সেরামোডিয়ান। সেরামোডিয়ানে আমরা টপ 50 নির্বাচন করছিলাম হচ্ছে আমাদের প্রোগ্রামের জন্য। এই বছর আমাদের ইচ্ছা আছে টপ 100 করার, আর টপ 20 ভাইভাতে টপ 20-র জন্য সিরিয়াল করার। মানে একটা প্ল্যান আছে এবার, আর অনেক সুন্দর প্ল্যান আছে। যেহেতু তোমাদের সেরামোডিয়ানের গতবার সেরামোডিয়ান হয়েছিল তোমাদের দীপ দাস ভাইয়া, দীপ দাস ঢাকা মেডিকেল কলেজে পড়তেছে। সেরামোডিয়ান থেকে অনেক মেডিকেল কলেজে চান্স পাইছে। মানে সেরামোডিয়ান এক্সামটাই অনেক স্পেশাল এক্সাম। এবার আসো আমাদের 20 প্রজাতির নিডারিয়ান সাধু পানির, বাকি সবাই সামুদ্রিক। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এরা প্রবাল বা কোরাল গঠন করে, এটা মনে রাখে, এটা স্পেশাল লাইন এই বছর অ্যাড করছে। এরা উপনিবেশ তৈরি করে, কলোনি তৈরি করে, প্রবাল গঠন করে, পরীক্ষা আসতে পারে। এই প্রবাল গঠন করে কারা? প্রবাল গঠন করে হচ্ছে নিডারিয়ারা প্রবাল গঠন করে। এবং এখানে আমাদের প্রবাল রিলেটেড একটা লাইনও ছিল আগে, যে প্রবাল প্রাচীর গঠনকারী সদস্য। এই যে প্রবাল প্রাচীর, প্রবাল প্রাচীর কারা তৈরি করে? প্রবাল প্রাচীর তৈরি করে কিন্তু নিডারিয়ারা। তাহলে এটা মনে রেখো, পৃথিবীর প্রবাল প্রাচীরগুলোর প্রাচীরগুলোতে সামুদ্রিক প্রজাতির 25%ই বসবাস করে। দ্যাট মিনস প্রবাল রিলেটেড কথাবার্তা বা কোরাল রিলেটেড কথাবার্তা কিন্তু নিডারিয়ার জন্য। রেইন ফরেস্ট, সমুদ্রের ফুল, এই টাইপের কথাবার্তা কিন্তু সব নিডারিয়ার জন্য। তাহলে নিডারিয়ার জন্য আমরা কি কি মনে রাখবো স্পেশাল কথা? অরীয় প্রতিসম, কোষ টিস্যু মাত্রার, পৃথিবীর অন্যতম রত্নভাণ্ডার, ফ্লাওয়ার অফ দ্য সি, সমুদ্রের ফুল, রেইন ফরেস্ট বা বাড়িবন তৈরি করে, টিস্যু মাত্রার, টিস্যু গ্রেড সিস্টেম, ডিপ্লোব্লাস্টিক, এপিডার্মিস, বাইরের স্তরটা নাম এপিডার্মিস, ভিতরটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, মাঝখানে থাকে ম্যাসোগ্লিয়া, নেমাটোসিস্ট নামক নিউরোসাইট ধারণকারী কোষ আছে, দংশন অঙ্গাণু আছে, স্টেঙ্গিং অর্গানেলিস আছে, দেহের অভ্যন্তরে সিলেন্টর নামক একটা সংবহন গহ্বর আছে, এটা মনে রাখবা। পলিমরফিজম দেখা যায়, পলিপ দশা, মেডুসা দশা আছে, প্লানুলা নামক লার্ভা দশা আছে। তো এই যে প্রবাল গঠন করে, প দিয়ে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি। প দিয়ে কি কি? পলিপ, প্লানুলা, প্রবাল। প দিয়ে পলিপ, প্লানুলা, প্রবাল, পলিপ, প্লানুলা, প্রবাল, তিনটাই প দিয়ে। তারপরে অনেকগুলো আছে, এটা তুমি মনে রাখতে পারো, নিমের সিটি, ডিমের পলিপ, এরকম কিছু দিয়ে মনে রাখা যায় নেমোনিক। নিমের সিটি ও ডিমের পলিপ। নিমের ন দিয়ে নেমাটোসিস্ট, ম দিয়ে মেসোগ্লিয়া, ম দিয়ে মেডোসা দশা, সি দিয়ে হচ্ছে সিলেন্টারন, টি দিয়ে টিস্যু মাত্রার, নিমের সিটি, ও দিয়ে হচ্ছে অরীয় প্রতিসম, ডিমের পলিপ, ডি দিয়ে ডিপ্লোব্লাস্টিক, ম দিয়ে ওই মেসোগ্লিয়া আর কি, ডিমের পলিপ দিয়ে পলিপ দশা। যেমন একটা লিখে নাও, নিমের সিটি ও ডিমের পলিপ, এটা একটু লিখে নাও পরে। নিমের সিটি ও ডিমের পলিপ, নিমের সিটি ও ডিমের পলিপ, এই কথা দিয়ে মনে রাখা যায়। তাহলে আমরা এই যে নিডারিয়া শেষ করে ফেললাম, তাই না? নিডারিয়াতে রেচনাঙ্গ নিয়ে কিছু বলা নাই, রেচনাঙ্গ রিলেটেড কিছু তেমন এখানে দেখতে পাচ্ছ না। আর লার্ভা দশা দেখতে পেলাম শুধু, লার্ভা দশা হচ্ছে প্লানুলা নামক। এর আগে পড়ছি পরিফেরাতে অ্যাম্ফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা, এখানে পাইলাম প্লানুলা। তাহলে এই লার্ভা দশাগুলোর নাম একটু মনে রেখো, কাকে কার কয়টা ক্লাসে ভাগ করা হয়েছে একটু দেখতে পারো। এখান থেকে আমরা হচ্ছে কামানগুলা জেলি, নীলবুতাম, পরপিটা হচ্ছে নীলবুতাম, তারপর হচ্ছে সাগর কুসুম, স্নেনাইলেটেড, মেট্রেডিয়াম, এই যে মেট্রেডিয়ামের কথা কিন্তু পড়ছো তোমরা। তারপরে তোমার আউরিটা, জেলিফিশের কথা পড়ছো, জেলিফিশ আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়। জেলিফিশ, হাইড্রা, মেট্রেডিয়াম, সাগর কুসুম, এগুলো সব কিছু কিন্তু সিয়ানোমেন বা মেট্রেডিয়াম একই কথা। এগুলো সবই কিন্তু তোমার কিসের? সবই নিডারিয়ার। তাহলে নিডারিয়ার বৈশিষ্ট্যগুলো ক্লিয়ার হয়ে গেছি। এবার আমরা 3 নম্বর পর্বে চলে আসছি। দেখো দেখতে দেখতে কিন্তু 9টা পর্ব শেষ হয়ে যাবে, আজকে 9 পর্ব পর্যন্ত পড়ানো হবে। তো এখানে আমরা প্লাটিহেলমিনথেস দেখতে পাচ্ছি। প্লাটিহেলমিনথেসের আরেক নাম কি? প্লাটিহেলমিনথেসের আরেক নাম হচ্ছে চ্যাপ্টাক্রিমি বা ফ্ল্যাট ওম। চ্যাপ্টাক্রিমি বা ফ্ল্যাট ওম, পরীক্ষা আসতে পারে। ফ্ল্যাট ওম নামে পরিচিত কারা? ফ্ল্যাট ওম নামে পরিচিত কারা? চ্যাপ্টাক্রিমি বা ফ্ল্যাট ওম নামে পরিচিত কারা? প্লাটিহেলমিনথেসটা হচ্ছে চ্যাপ্টাক্রিমি বা ফ্ল্যাট ওম নামে পরিচিত। 1876 সালে মাইনট নামকরণ করছে। তাহলে কে কোনটা নামকরণ করছে সেটা একটু খেয়াল রাখো। এখানে আমরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে পৃথিবীর এই প্রাণী সরলতম প্রথম ত্রিস্তরী প্রাণী। দেখছো, আমরা এর আগে দেখছি যে সরলতম প্রাণী বললে পরিফেরা, কিন্তু যদি বলে সরলতম ত্রিস্তরীকে, সরলতম প্রথম ত্রিস্তরীকে, তাহলে কিন্তু অ্যান্সার বার ঘুরে
ঘুরে যাবে, তাহলে অ্যান্সার হবে প্লাটিহেলমিনথেস। সরলতম প্রথম ত্রিস্তরীকে, তাহলে কিন্তু অ্যান্সার হবে প্লাটিহেলমিনথেস। এরা টিস্যু অঙ্গমাত্রার এদেরকে চ্যাপ্টা কৃমি বা ফ্ল্যাটওয়ার্মস বলা হয়। এরা টিস্যু অঙ্গমাত্রার এদের চ্যাপ্টা কৃমি বা ফ্ল্যাটওয়ার্মস বলা হয়, এটা মনে রেখো। এরা টিস্যু অঙ্গমাত্রার এবং এদেরকে চ্যাপ্টা কৃমি বা ফ্ল্যাটওয়ার্মস বলা হয়। ওকে, এরপর দেখো প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য, এরা টিস্যু অঙ্গমাত্রার, ওকে, টিস্যু অঙ্গমাত্রার বা ত্রিস্তরী, দেহ নরম এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। খেয়াল করে দেখো, আমি বলছিলাম যে নিডারিয়া অরীয় প্রতিসম, নিডারিয়া বাদে যত আছে সব কি, নিডারিয়া বাদে যতগুলো আছে সোজা ভাষায় পড়বা, মুখস্থ করবা সিস্টেম করে, সবটা তো দ্বিপার্শ্বীয় আমার মুখস্থ করা লাগবে না। তুমি মনে রাখবা যে নিডারিয়াই অরীয় প্রতিসম, বাকি সবাই দ্বিপার্শ্বীয়। বাকি সবাই কি, নিডারিয়া বাদে বাকি সবাই কীরকম, নিডারিয়া বাদে বাকি সবাই হচ্ছে দ্বিপার্শ্বীয়। নিডারিয়া বাদে বাকি সবাই কীরকম, নিডারিয়া বাদে বাকি সবাই হচ্ছে দ্বিপার্শ্বীয়। এদের দেহত্বকে সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকলে আবৃত থাকে। এদের দেহত্বকে সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকলে আবৃত থাকে। ত্রিস্তরী প্রাণী হলো এগুলো অ্যাসিলোমেট। আমরা কালকেই পড়ছিলাম সিলোম নাই কার, পিসিতে সিলোম নাই, প্লাটিহেলমিনথেসের সিলোম নাই। অ্যাসিলোমেটের এক্সাম্পলে কি দেখছিলা, প্লাটিহেলমিনথেসের কথা দেখছিলা না? প্লাটিহেলমিনথেসে কি সিলোম ছিল? প্লাটিহেলমিনথেস ত্রিস্তরী হওয়া সত্ত্বেও সিলোম ছিল না। প্লাটিহেলমিনথেস ত্রিস্তরী হওয়া সত্ত্বেও কি ছিল না? প্লাটিহেলমিনথেস ত্রিস্তরী হওয়া সত্ত্বেও সিলোম ছিল না। আচ্ছা, তোমরা এখানে যারা আসো তারা সবাই একটু লাইভটাতে লাইক দাও তো, একটা লাইভটাতে লাইক দাও আর ফ্রেন্ডদের কাছে একবার একটু শেয়ার করো, তাহলে ক্লাসটা অনেকের কাছে পৌঁছে যাবে আর কি। লাইভটাতে লাইক দাও, ফ্রেন্ডের কাছে একটু শেয়ার করো, তাহলে ক্লাসটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। এরপর দেখো খেয়াল করে প্লাটিহেলমিনথেসের তোমার হচ্ছে পরিপাক নালী ছাড়া কোনো গহ্বর নাই দেহে, মানে ওদের অ্যাসিলোমেট, সিলোম নাই, গহ্বর নাই টাইপের আর কি। ওদের বিভিন্ন যে ফাঁকা স্থানগুলো আছে, গহ্বরগুলো আছে, সেগুলো প্যারেনকাইমা নামক জটিল যোজক টিস্যু দিয়ে ফিল আপ থাকে। প্যারেনকাইমা নামক যোজক টিস্যু দিয়ে বা মেসেনকাইম দ্বারা ফিল আপ থাকে। মানে যে গর্তগুলো আছে মেসোডার্মের মধ্যে, এই মেসোডার্মের গর্তগুলো একদম ফিল আপ করা। কি দিয়ে ফিল আপ করা? মেসোডার্মের মধ্যে যে গর্তগুলো থাকে, গহ্বরগুলো থাকে, সেটা ফিল আপ করা কি দিয়ে? প্যারেনকাইমা নামক যোজক টিস্যু অথবা মেসেনকাইম দিয়ে ফিল আপ করা। প্যারেনকাইমা নামক যোজক টিস্যু অথবা মেসেনকাইম দিয়ে ফিল আপ করা। ওকে, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি, তারপরে এদের চোষক বা হোক আছে, সাকার আছে। যেহেতু এটা কৃমিদের তো সাকার থাকবেই, চোষক বা হোক আছে বা সাকার আছে। কিছু প্রাণীতে খণ্ডক সদৃশ তোমার প্রোগ্লোটিড থাকে, এদের প্রোগ্লোটিড থাকে। কিছু প্রাণীতে কি থাকে? প্রোগ্লোটিড থাকে, এইটুকু দেখলাম আমরা। এরপরে এদের রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র অনুপস্থিত, এটা অনেক ইম্পর্টেন্ট কথা। এদের রক্ত সংবহন তন্ত্র নাই, শ্বসন তন্ত্র নাই। এদের রক্ত সংবহন তন্ত্র নাই, শ্বসন তন্ত্র নাই, এটা ভালো করে মনে রাখো। এবং এদের এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, শিখা কোষ আছে। এদের কি আছে? শিখা কোষ আছে। ছবিটার দিকে তাকাও তো, এদের কি আছে? এদের শিখা কোষ আছে, এটা মনে রেখো। শিখা কোষ বা ফ্লেম সেল কাদের আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এই যে দেখো শিখা কোষ, দেখতে মনে হচ্ছে না আগুনের শিখার মতো? এই জায়গাতে ছবিটাতে দেখতে কি আগুনের শিখার মতো লাগতেছে? এই ছবিটার দিকে তাকাও, ছবিটার দিকে তাকাইলে কি তোমাদের মনে হচ্ছে একটা আগুনের শিখার মতো? আগুনের শিখার মতো দেখতে পাচ্ছি। তাহলে ফ্লেম সেল বা শিখা কোষ কাদের আছে? ফ্লেম সেল বা শিখা কোষ কাদের আছে? কমেন্ট করো। ফ্লেম সেল বা শিখা কোষ কাদের আছে? 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 ফ্লেম সেল বা শিখা কোষ আছে প্লাটিহেলমিনথেসে। ফ্লেম সেল বা শিখা কোষ আছে প্লাটিহেলমিনথেসে, এটা খুব ভালো করে মনে রেখো। ফ্লেম সেল বা শিখা কোষ কোথায় আছে? ফ্লেম সেল বা শিখা কোষ আছে প্লাটিহেলমিনথেসে। ওকে, ফ্লেম সেল বা শিখা কোষ কোথায় আছে? প্লাটিহেলমিনথেসে। তাহলে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পড়লাম এবং এখানে এরা ম্যাক্সিমামই হচ্ছে পরজীবী, কিছু মুক্তজীবী, যৌন প্রজনন যৌন প্রকৃতির। এদের যৌন জনন হয় উভয়লিঙ্গ, পুরুষ স্ত্রী দুইটাই আছে। এবং এদের লার্ভা দশার নাম কি? রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টার আকাশ, সবগুলা লার্ভা একত্র করে দিছিলাম না? একটু আগে আমরা নিডারিতে দেখছি প্লানুলা নামক লার্ভা দশা, আর পরিফেরাতে দেখছি এমফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা। আর এখানে কি দেখতে পাচ্ছি? রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টার আকাশ। রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টার আকাশ। ওকে, রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টার আকাশ। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হও। এরপর এখান থেকে আর কিছু দেখবো না। তারপরে এখানে আমরা এই যে এক্সাম্পলগুলোর নামগুলো খুব ভালো করে পড়তে পারো। এই যে হাতুড়ি মস্তক কৃমি, যকৃত কৃমি, হিউজ ইম্পর্টেন্ট। যকৃত কৃমিটা মার্ক করো। যকৃত কৃমি ফেসিউলা হ্যাপাটিকা। ফেসিউলা হ্যাপাটিকা কোন পর্বে? ফেসিউলা হ্যাপাটিকা, এটা অনেক ইম্পর্টেন্ট। ফেসিউলা হ্যাপাটিকা কোন পর্বের প্রাণী? ফেসিউলা হ্যাপাটিকা কিন্তু প্লাটিহেলমিনথেস পর্বের। ফেসিউলা হ্যাপাটিকা কোন পর্বের? ফেসিউলা হ্যাপাটিকা হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের। ফেসিউলা হ্যাপাটিকা কোন পর্বের? ফেসিউলা হ্যাপাটিকা হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের। ওকে, ফেসিউলা হ্যাপাটিকা প্লাটিহেলমিনথেস পর্বের। তারপরে এখানে দেখো মানুষের রক্তকৃমি মানসনি। মানসনি এটা
টু সোমা মানসন, উচ্চারণটা আমি পারতেছি না ঠিক মতো, দেখো তোমরা পারো কি না। শেষে সোমা আছে, মানসনি, এইটা হচ্ছে শামুক জ্বর তৈরি করে, মানুষের শামুক জ্বর তৈরি করে, এটা মনে রেখো। শামুক জ্বর কী দিয়ে হয়, শামুক জ্বর কী দিয়ে হয় এটা একটু ভালো করে মনে রেখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের ফিতাকৃমি, ফিতাকৃমির আরেক নাম হচ্ছে, এই ফিতাকৃমিটা ভালো করে পড়বা, শুকরের ফিতাকৃমি টেনিয়া সোলিয়াম, অর্থাৎ টাইনা সিলে ফেলবো, টেনিয়া সোলিয়াম শুকরের ফিতাকৃমি। ফিতাকৃমি যকৃতকৃমি দুইটা নাম ভালো করে মনে রাখবা, ফিতাকৃমি যকৃতকৃমি চ্যাপ্টারকৃমি সব কৃমি এখানে, বুঝছো? তাহলে ফ্যাসিউলা হ্যাপাটিকা, তারপর হচ্ছে শুকরের ফিতাকৃমি, ফ্যাসিউলা টেনিয়া সোলিয়াম, আর একটা হচ্ছে তোমার শামুক জ্বর তৈরি করে মানসনি, যেটা সেটা শামুক জ্বর তৈরি করে। এই তিনটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মনে রাখো, এটা ইম্পর্টেন্ট, এই এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। কারণ এটা আমরা মনে রাখতে পারি পতন শব্দটা দিয়ে, পতন, পতন দিয়ে মনে রাখা যায়, পতন, পতন। ওকে, প দিয়ে দেখো কি কি আছে, প্যারেনকাইমা আছে, প্লোগ্লোটিট আছে, প দিয়ে দুইটা পাইলাম আমরা, প দিয়ে তারপরে ত দিয়ে তিস্তরি, তিস্তরি দেখতে পাচ্ছ, তারপরে হচ্ছে ন দিয়ে নাই, কি কি নাই, রক্ত সংবহনতন্ত্র নাই, শ্বসনতন্ত্র নাই। তবে আরেকটা জিনিস মনে রাখা যায়, চলো আমরা যেটা পড়তেছিলাম, প্লাটিহেলমিনথেস নামটা দিয়ে এটা মনে রাখা যায়, প্লাটিহেলমিনথেস নামটা দিয়েই মনে রাখা যায়। দেখো প্লার প দিয়ে হচ্ছে, প দিয়ে প্যারেনকাইমা, প দিয়ে প্লোগ্লোটিট, টি দিয়ে ট্রিপ্লোব্লাস্টিক, টি দিয়ে তিস্তরি বা ট্রিপ্লোব্লাস্টিক মনে রাখবা, টি দিয়ে টিস্যু অঙ্গমাত্রার, টি দিয়ে টিস্যু অঙ্গমাত্রার বা তিস্তরি বা ট্রিপ্লোব্লাস্টিক, এই যে টিস্যু অঙ্গমাত্রার বা ট্রিপ্লোব্লাস্টিক, টি দিয়ে কিন্তু এটা মনে রাখা যায়। হ দিয়ে হুক আছে, হ দিয়ে হুক আছে, একদম নিচের দিকে দেখবা হুক আছে, হ দিয়ে এই যে চোষক বা হুক আছে, এই যে চোষক বা হুক আছে হ দিয়ে। ল দিয়ে লার্ভা দশা আছে, ল দিয়ে লার্ভা দশা, লার্ভা দশার নাম কি, সার্কারিয়া স্পোরোসিস সিস্টারাকাস, তাই না? এটা মনে রাখতে পারবো। ম দিয়ে কি আছে, ম দিয়ে হচ্ছে মেসেনকাইম আছে, ম দিয়ে মেসেনকাইম আছে। আর স দিয়ে, থ দিয়ে কিছু নাই, স দিয়ে কি, স দিয়ে হচ্ছে শিখা কোষ আছে, স দিয়ে শিখা কোষ আছে। তাহলে প্লাটিহেলমিনথেস কথাটা দিয়েই কিন্তু আমরা অনেকগুলো বৈশিষ্ট্য মুখস্থ করতে পারতেছি, প্লাটিহেলমিনথেস কথাটা দিয়েই কিন্তু আমরা অনেকগুলো বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলতে পারলাম। তাহলে প্লাটিহেলমিনথেস নামটা দিয়ে প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য মনে রাখা যাচ্ছে, প্লাটিহেলমিনথেস নামটা দিয়ে প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য মনে রাখা যাচ্ছে। তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছি না আমরা? তাহলে এখান থেকে আমরা কিছু দেখবো না, এক্সাম্পলগুলো পড়া হয়ে গেছে। এরপরে আমাদের চলো, আচ্ছা এরপরে আমরা যাব হচ্ছে নেমাটোডাতে। নেমাটোডার আরেক নাম হচ্ছে গোলকৃমি, নেমাটোডার আরেক নাম কি, নেমাটোডার আরেক নাম গোলকৃমি, যদিও এটা হচ্ছে আরেকটা নাম সুতাকৃমি, দেখতে সুতার মতো, কিন্তু এটা গোলকৃমি, থ্রেডওয়ার্ম বা গোলকৃমি নামে, গোলকৃমি এটা অঙ্গতন্ত্র মাত্রার, আমরা দেখছি 4 নম্বর পর্বে চলে এসেছি অলরেডি দেখতে দেখতে, তাই না? তাহলে নেমাটোডা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার, অর্গান সিস্টেম গ্রেড। নেমাটোডা কীরকম, নেমাটোডা হচ্ছে অর্গান সিস্টেম গ্রেড, অঙ্গতন্ত্র মাত্রার, নেমাটোডা হচ্ছে অর্গান সিস্টেম গ্রেড বা অঙ্গতন্ত্র মাত্রার। এখানে অপ্রকৃত সিলম দেখা যায়, নেমাটোডাতে অপ্রকৃত সিলোমেট, অর্থাৎ নেমাটোডাতে যে সিলমটা, সেই সিলমটা প্রকৃত না, ভ্রান্ত সিলম বা মিথ্যা সিলম দেখা যায়, ফলস সিলম দেখা যায়, সুডো সিলম দেখা যায়। এটা অনেক ইম্পর্টেন্ট, আমি গতকালকেই বলছি, সিলম আছে কিন্তু আবার নাই, এই টাইপের অবস্থা, সিলম নাই কিন্তু দেখতে মনে হয় যে আছে, এই টাইপের অবস্থা। তোমার হচ্ছে পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত থাকে না, তাই না? এটা তো এইটা হচ্ছে সুডোসিলম, কালকে সিলমের ক্লাস এটা বলছি আমি। তাহলে এরা হচ্ছে অপ্রকৃত সিলম যুক্ত এবং খণ্ডকায়িত, অপ্রকৃত সিলম বা সুডোসিলম দেখতে পাওয়া যায়, অপ্রকৃত সিলম বা সুডোসিলম দেখতে পাওয়া যায়, এটা মনে রেখো, অপ্রকৃত সিলম বা সুডোসিলম দেখতে পাওয়া যায়। আরেকটা জিনিস খেয়াল করো, আমরা বলছিলাম যে নিডারিয়া বাদে সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসম, খেয়াল করে দেখো এরাও দ্বিপার্শ্বীয় প্রতিসম, তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসম আলাদা করে মুখস্থ করার কিছু নাই, নিডারিয়া বাদে দ্বিপার্শ্বীয় প্রতিসমতা দেখায়। এদের দেহ নরম ইলাস্টিন নির্মিত অকোষীয়, এদের ইলাস্টিন নির্মিত অকোষীয় এবং কিউটিকল, পুরো কিউটিকল দিয়ে আবৃত, এদের দেহটা বাইরের দিকে কিউটিকল দিয়ে আবৃত, এদের দেহ ইলাস্টিন নির্মিত, বাইরের দেহটা কি দিয়ে আবৃত, কিউটিকল দিয়ে আবৃত। তাহলে এটা মনে রেখো, ইলাস্টিন আছে, এবং এদের ব্যাপারটা হচ্ছে নলের ভিতর নল সিস্টেম, টিউব উইদিন এ টিউব টাইপ, এদের দেহটা কীরকম, নলের ভিতর নল সিস্টেম, টিউব উইদিন এ টিউব টাইপ, মানে এই যে একটা ধরো একটা নালী, তার ভিতরে আরেকটা নল আছে, টিউব উইদিন এ টিউব সিস্টেম, টিউব উইদিন এ টিউব সিস্টেম, টিউব উইদিন এ টিউব সিস্টেম, নলের ভিতর নল টাইপ গঠন এদের দেখতে পাওয়া যায়, নলের ভিতর নল টাইপ গঠন দেখতে পাওয়া যায়, এটা অনেক ইম্পর্টেন্ট। নলের ভিতর নল টাইপ, টিউব উইদিন এ টিউব সিস্টেম কোথায় দেখতে পাওয়া যায়, টিউব উইদিন এ টিউব সিস্টেম কোথায় দেখতে পাওয়া যায়, নলের ভিতর নল টাইপ সিস্টেম কোথায় দেখতে পাওয়া যায়, টিউব উইদিন এ টিউব সিস্টেম কোথায় দেখতে পাওয়া যায়, নলের ভিতর নল টাইপ সিস্টেম কোথায় দেখতে পাওয়া যায়, এটা মনে রাখো। আরেকটা হচ্ছে এদের অধিকাংশ প্রাণীর যৌন দৃঢ়তা দেখতে পাওয়া যায়, সেক্সুয়াল ডাইমরফিজম দেখতে পাওয়া
পাওয়া যায়, এদের সেক্সুয়াল ডাইমরফিজম দেখতে পাওয়া যায়, এবং এদেরও শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র নাই। এর আগেও কিন্তু আমরা দেখলাম যে আরেকটা পর্বে প্লাটিহেলমিনথেসেও রক্ত সংবহনতন্ত্র দেখতে পাই না, রেচনতন্ত্র দেখতে পাই না, এদের আবার শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র নাই। যৌন দৃঢ়পতা দেখতে পাওয়া যায়, এদের র্যাবডিটিফর্ম লার্ভা আছে। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 কোশ্চেন। র্যাবডিটিফর্ম লার্ভা কাদের আছে? র্যাবডিটিফর্ম লার্ভা কাদের আছে? র্যাবডিটিফর্ম লার্ভা কাদের আছে? এটা অনেক ইম্পর্টেন্ট। র্যাবডিটিফর্ম লার্ভা কাদের আছে এটা খুব ভালো করে পড়ো। র্যাবডিটিফর্ম লার্ভা কাদের আছে? এদের মাইক্রোফাইলেরিয়া নামক লার্ভাও আছে। তাহলে র্যাবডিটিফর্ম লার্ভা, মাইক্রোফাইলেরিয়া নামক লার্ভা কোথায় দেখতে পাওয়া যায়? নেমাটোডাতে দেখতে পাওয়া যায়। আর যৌন দ্বিরূপতা বলতে আমরা কি বুঝি? এই কথাটা আসতে পারে কতে। যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম বলতে কি বুঝো? একই প্রজাতির স্ত্রী ও পুরুষ সদস্য বর্ণ, আকার, আকৃতি বা গঠনগতভাবে পৃথক হলে তাদের যৌন দ্বিরূপতা বলে। মানে একই তোমার প্রজাতির মানুষের ক্ষেত্রে কি মানুষ দেখতে আলাদা না? পুরুষ স্ত্রী আলাদা না দেখতে? স্ত্রীর দেহের গঠন আর পুরুষের দেহের গঠন কি একরকম? একরকম না। তো এরকমই এদের ক্ষেত্রেও একই প্রজাতির স্ত্রী এবং পুরুষ সদস্যের বর্ণ, আকৃতি, আকার, গাঠনিকভাবে এরা পৃথক, এদের যৌন দ্বিরূপতা বলে। এদের কি বলে? এদের যৌন দ্বিরূপতা বলে। এদের যৌন দ্বিরূপতা বলে। তাহলে এইটুকু আমরা পড়ছি, এবং এক্সাম্পলগুলো এখানে লোয়া চোখকৃমি, নেমাটোডা ম্যাক্সিমামই সবাই কি? নেমাটোডারা সবাই হচ্ছে তোমার সুডোসিলম। এর আগের দিন এক্সাম্পল নারকেল দিয়ে মনে রাখাইছিলাম মনে হয়, মনে করে দেখো। নেমাটোডা, কিনোর হাইনকা, রুটিফেরা, নারকেলের দিয়ে লোয়া, এরা সবাই কি ছিল? এরা সবাই ছিল হচ্ছে এরা তোমার সুডোসিলম ছিল, নকল সিলম, ভ্রান্ত সিলম, অপ্রকৃত সিলম দেখাইছিল। এই যে লোয়া চোখকৃমি দেখো, চোখের ভিতরের কৃমি, এগুলাকে লোয়া বা চোখকৃমি বলা হয়। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস নামটা, বৈজ্ঞানিক নামগুলো ইম্পর্টেন্ট এগুলার। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, এই বৈজ্ঞানিক নাম লোয়া মনে রাখবা। অ্যাসকারিস লাম্ব্রিকয়েড, গোলকৃমি, অ্যাসকারিস লাম্ব্রিকয়েড, গোলকৃমি বা কেঁচোকৃমি, অ্যাসকারিস লাম্ব্রিকয়েড, গোলকৃমি বা কেঁচোকৃমি। আর এটা হচ্ছে হুককৃমি, এটা হচ্ছে নেকাটর আমেরিকানাস, এটা হচ্ছে তোমার হুককৃমি। এটা হচ্ছে দেখো, এই চিহ্নটা দিয়ে দেখাইছে স্ত্রী সদস্য, এই চিহ্নটা দিয়ে পুরুষ সদস্য। এই চিহ্নগুলা মানে বুঝো? চিহ্নগুলো যদি এরকম দেয়, এরকম যদি চিহ্ন থাকে তাহলে মনে করবে স্ত্রী, আর পুরুষ। আর এরকম যদি চিহ্ন থাকে তাহলে মনে করবে স্ত্রী। কেমনে মনে রাখবা? এইটা দেখো তো, মাথার উপরে এমন না, মাথার উপরে এমন মানে মাথায় টুপি। আর এটা হচ্ছে কোমরে, যে এরকম করে নিচের দিকে দাগ মনে রাখবা। কোমরে কুচি, মাথায় টুপি হলে পুরুষ, আর কোমরে কুচি হলে স্ত্রী। দেখো দেখতে কিন্তু আলাদা, পুরুষ সদস্য স্ত্রী সদস্য আলাদা। যৌন দ্বিরূপতা বোঝাচ্ছে এটা দিয়ে। পুরুষ সদস্য আর স্ত্রী সদস্য কিন্তু দেখতে আলাদা, পুরুষ একটু কীরকম, স্ত্রী একটু কীরকম। দেখছো? তাহলে পুরুষ আর স্ত্রী কেমনে বুঝবো আমরা? পুরুষ হচ্ছে মাথায় টুপি, যেমন করে মাথায় টুপি, আর স্ত্রী কি? স্ত্রী হচ্ছে কোমরে কুচি, মাথায় টুপি, কোমরে কুচি, ঠিক আছে? তারপরে উচিরিয়া ব্যানক্রফটি, এটা গোত্রোগের কৃমি। উচিরিয়া ব্যানক্রফটি কিসের কৃমি? উচিরিয়া ব্যানক্রফটি গোত্রোগের কৃমি। এটা দিয়ে এলিফ্যান্টিয়াসিস রোগ হয়। কি রোগ হয় বলো তো বাচ্চারা? এলিফ্যান্টিয়াসিস হয়। এলিফ্যান্টিয়াসিস কি দিয়ে হয়? এলিফ্যান্টিয়াসিস হয় উচিরিয়া ব্যানক্রফটি দিয়ে। এলিফ্যান্টিয়াসিস কি দিয়ে হয়? এলিফ্যান্টিয়াসিস হয় উচিরিয়া ব্যানক্রফটি দিয়ে। এটা মনে রেখো, উচিরিয়া ব্যানক্রফটি দিয়ে কি হয়? উচিরিয়া ব্যানক্রফটি দিয়ে হচ্ছে এলিফ্যান্টিয়াসিস হয়। তাহলে এগুলো আমরা খুব ভালো করে পড়লাম। তাহলে এই জায়গায় আমরা এটা মনে রাখবো কিভাবে? নেমোনিক দিয়ে মনে রাখা যায়। চলো নেমোনিকটা লিখে ফেলি। সুই দুই দিকে নলাকার, দুই দিকে নলাকার। সুয়ের সদি সুডোসিলোমেট, রশিদে ইলাস্টিন আছে। দুই দিয়ে দ্বিপার্শ্বীয় প্রতিসম, দিকে দিয়ে দ্বিরূপতা আছে, যৌন দ্বিরূপতা আছে। নলাকার দিয়ে মনে রাখবা, নলের ভিতর নল সিস্টেম। নলাকার দিয়ে কি মনে রাখবো? নলাকার দিয়ে নলের ভিতর নল সিস্টেম। তাহলে নেমাটোডার ক্ষেত্রে বা নেমাথেলমিনথেস বা গোলকৃমির ক্ষেত্রে কি কি মনে রাখা যায়? এরা গোলকৃমি বা সুতাকৃমি নামে পরিচিত। গোলকৃমি মানে থ্রেডরম, গোলকৃমি নামে হচ্ছে রাউন্ড রোম, সুতাকৃমি মানে থ্রেডরম নামে পরিচিত। অঙ্গতন্ত্র মাত্রার, অর্গান সিস্টেম গ্রেড, দ্বিপার্শ্বীয় প্রতিসমতা দেখায়। এরা সুডোসিলোমেট, অপ্রকৃত সিলোমেট। এদের দেহে ইলাস্টিন আছে। এদের নলের ভিতর নল সিস্টেম, শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত। যৌন দ্বিরূপতা দেখতে পাওয়া যায়, সেক্সুয়াল ডাইমরফিজম দেখতে পাওয়া যায়। র্যাবডিটিফর্ম লার্ভা আছে, মাইক্রোফাইলেরিয়া নামক লার্ভা দশা আছে। যৌন দ্বিরূপতা একটু দেখলাম, তাহলে এগুলো খুব ভালো করে পড়বো। উচিরা ব্যানক্রফটি, এটার আরেক নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। উচিরা ব্যানক্রফটি দিয়ে কি হয়? যে রোগটা হয় তার নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। অর্থাৎ এলিফ্যান্টিয়াসিসের ক্ষেত্রে এলিফ্যান্ট দেখছো না, হাতি দেখছো না,
হাতির হাত পাগুলো কি অনেক মোটা মোটা বড় বড় না? মানুষকে যদি উচিরা ব্যানকফটির মাধ্যমে আক্রান্ত হয় মানুষ, উচিরা ব্যানকফটি একটা কৃমি, এটার একটা লার্ভা আছে, এই লার্ভাটা মশা দিয়ে আক্রান্ত হয়। এটা হচ্ছে অ্যানোফিলিস মশা দিয়ে মানুষের বডিতে ঢুকে যায়। বডিতে ঢুকে যাওয়ার পরে উচিরা ব্যানকফটি দিয়ে ফাইলেরিয়া উচিরা ব্যানকফটি হচ্ছে তোমার মানুষের বডিতে ঢুকে যাওয়ার পরে তাদের যে টিস্যু আছে বডিতে আমাদের, তোমার এটাকে কি বলবো, নামটা মনে পড়তেছে না, লসিকা আমাদের জমে যায়, বুঝছো? লসিকা জমে গিয়ে একদম হাত পাগুলো সব ফুলে যায়, ফুলে গিয়ে এলিফ্যান্টিয়াসিস হয়। তাহলে এলিফ্যান্টিয়াসিস একদম হাতির মতো পা মোটা হয়ে যায়, শরীর মোটা হয়ে যায়, এই হাত পা চালাতে পারে না, তখন নড়াচড়া করতে পারে না, অকেজো হয়ে যায়, এটাকে এলিফ্যান্টিয়াসিস বলে। তাহলে উচিরা ব্যানক্রফটি দিয়ে হচ্ছে এলিফ্যান্টিয়াসিস হয়। উচিরা ব্যানক্রফটি গোদ রোগের কৃমি, এই রোগটাকে গোদ রোগ বলা হয়। এই কৃমিটার নাম ফাইলেরিয়া কৃমি এবং এটা এক ধরনের মশকি দ্বারা আক্রান্ত হয়, মশকির মাধ্যমে। এটা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, বুঝছো? তাহলে এইটুকু আমরা পড়লাম। এবার আমরা পড়বো হচ্ছে মলাস্কা। মলাস্কার আরেক নাম কম্বোজ প্রাণী। মলাস্কার আরেক নাম কি প্রাণী? মলাস্কার আরেক নাম হচ্ছে কম্বোজ প্রাণী। মলাস্কার আরেক নাম কম্বোজ প্রাণী। এটা দ্বিতীয় বৃহত্তম পর্ব। যেহেতু আমাদের এখন দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম চলে আসলো, তাহলে আমাদের জানতে হবে প্রথম বৃহত্তম পর্বের নাম। প্রথম বৃহত্তম পর্বের নাম কি? প্রথম বৃহত্তম পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম মলাস্কা। তাহলে প্রথম বৃহত্তম পর্বের নাম কি? প্রথম বৃহত্তম পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। ভালো করে মনে রেখো। মলাস্কার দেহটা নরম, মাংস লখণ্ডকায়িত। মলাস্কা হচ্ছে শামুকের কথা মনে আছে না তোমাদের? শামুকের দেহটা কি নরম না? শামুকের ভিতরে যেটা থাকে, তাহলে শামুকের দেহটা হচ্ছে নরম, মাংস লখণ্ডকায়িত। এবং আমি তোমাদের একটা কথা বলছিলাম, মনে করে দেখো, নিডারিয়া ব্যতীত সবাই কি, আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু সবাইকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখলাম না? নিডারিয়া ব্যতীত সবাই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। নিডারিয়া ব্যতীত সবাই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং এদের ম্যান্টল নামক পাতলা আবরণে দেহটা আবৃত থাকে। এদের দেহটা কি দ্বারা আবৃত থাকে? এদের দেহটা ম্যান্টল নামক পাতলা আবরণে আবৃত থাকে এবং ম্যান্টল থেকে চুনময় পদার্থ খরিত হয়ে শেল গঠন করে। যে আবরণ, যে এই আবরণটা বা শেলটা গঠন করে কি দিয়ে? শেল গঠন হয় চুনময় পদার্থ দিয়ে। তাহলে শেলটা গঠন হয় চুনময় পদার্থ দিয়ে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে শেলটা গঠন হয়, ঠিক আছে? এই শামুক দিয়ে কিন্তু চুন বানায়, পান চুন খাই না আমরা, চুন দিয়ে সেই চুন মেক করে। তাহলে যে এখানে চুনময় পদার্থ খোলস আছে, খোলসটা দিয়ে, তাহলে খোলসের মধ্যে কি আছে? ক্যালসিয়াম কার্বনেট আছে, এটা মনে রেখো। এতে দেহ গহ্বর খুব সংক্ষিপ্ত এবং হিমোসিলে পরিণত হয়। দেহ গহ্বরটা হিমোসিলে পরিণত হয়। এদের রক্ত সংবহনতন্ত্র অর্ধমুক্ত ধরনের, মানে আমরা দেখছি যে উন্মুক্ত ধরনের হচ্ছে আর্থ্রোপোডা, আর এদের ক্ষেত্রে অর্ধমুক্ত ধরনের। উন্মুক্ত ধরনের আর্থ্রোপোডা, এদের ক্ষেত্রে অর্ধমুক্ত ধরনের। আমি কিন্তু অর্ধমুক্ত উন্মুক্ত কীরকম এই প্যাটার্নটা কিন্তু ঘাসফড়িং চ্যাপ্টারে বুঝাইছিলাম, খেয়াল করে দেখো যারা ক্লাস করছো। এবং এদের হিমোসায়ানিন আছে রক্তে, আর অ্যামিবোসাইট নামক কণিকা আছে। খেয়াল করে দেখো, আমাদের কি আছে? হিমোগ্লোবিন, আর এদের কি আছে? হিমোসায়ানিন। এটা তো অনুন্নত, এর জন্য হিমোসায়ানিন। আমাদের রক্তকণিকার নাম হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর এদের নাম হচ্ছে অ্যামিবোসাইট কণিকা। খেয়াল রাখবা একটু, ঠিক আছে? তাহলে এদের হচ্ছে অ্যামিবোসাইট নামক কণিকা বিদ্যমান। এদের ম্যান্টল পর্দা দিয়ে শ্বসন সম্পন্ন হয়। কার কি দিয়ে শ্বসন সম্পন্ন হয় সেটা আমি আজকে তোমাদের দেখাবো। এবং এদের লার্ভা দশার নাম কি? এদের লার্ভা দশার নাম টোকোফোর লার্ভা। বানানটা খেয়াল করো, টয়রোফালা দিয়ে, টয়রোফালা। কিন্তু এরকম যদি হয় টোকোফোর যদি হয়, টোকোফোর, সেটা কিন্তু আবার অ্যানেলিডাতে। এরকম বানান থাকলে অ্যানেলিডাতে, আর এইরকম থাকলে এটা হচ্ছে মলাস্কাতে। খেয়াল রাখবা, এই বানান দুটো একটু খেয়াল রাখবা। এদের লার্ভা দশার নাম ট্রোকোফোর লার্ভা। ভ্যালিজার, দেখো ভ্যালিজার এবং গ্লচিডিয়াম, ভ্যালিজার, ট্রোকোফোর, গ্লচিডিয়াম, এগুলো এটার লার্ভা দশা। তাহলে সবগুলা লার্ভা আমরা একত্রে করে দিছি না তোমাদের একটু আগে? সবগুলা লার্ভা একত্রে করে রিভিশন দিয়ে ফেলবা। তাহলে আমরা এখানে যা যা পড়লাম বৈশিষ্ট্যগুলা, এটা মনে রাখা যায় শামুকের মাংস নরম কথাটা দিয়ে। শামুকের মাংস নরম, শামুক এই পর্বের মাংস হলো নরম এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এমনি মনে রাখা যায়। শামুকের ম দিয়ে হচ্ছে ম্যান্টল আছে, হিমোসিল আছে, ক দিয়ে কাইটিন আছে, শামুকের র দিয়ে রেডুলা আছে। এই রেডুলা নামক লার্ভা দশা, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19-এর প্রশ্ন। রেডুলা কাদের আছে? রেডুলা নামক লার্ভা দশা দেখতে পাওয়া, রেডুলা নামক একটা রেতি জিহ্বা দেখতে পাওয়া যায় মলাস্কাতে এবং শ্বসন সম্পন্ন হয় ম্যান্টল পর্দা দিয়ে। এটাও ইম্পর্টেন্ট কথা। ট্রোকোফোর বানানটা খেয়াল রাখো, ভ্যালিজার, গ্লচিডিয়াম আলাদা করে পড়বা। এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট, এক্সাম্পলগুলো একটু দেখি। এক্সাম্পল হচ্ছে ল্যামেলিডেন্স
মার্জিনালিস স্বাদু পানির ঝিনুক। ল্যামিলিডেন্স মার্জিনালিস কি? ল্যামিলিডেন্স মার্জিনালিস স্বাদু পানির ঝিনুক। এই কাইটনের নামটা মনে রাখো। পিলা গ্লোবোসা আপেল শামুক, এটা কিন্তু অপ্রতিসম, এটা অপ্রতিসমের এক্সাম্পল, অ্যাসিমিটের এক্সাম্পলে গতকাল পড়াইছি। পিলা গ্লোবোসা আপেল শামুক এটা আসতে পারে। অক্টোপাস মার্কোপাস, অক্টোপাস মার্কোপাস বা অক্টোপাস ভলগারিস যেটাই বলো, এটা হচ্ছে অক্টোপাসের বৈজ্ঞানিক নাম, এটা ইম্পর্টেন্ট। অক্টোপাস মার্কোপাস বা অক্টোপাস ভলগারিস অক্টোপাসের নাম, এটা ভালো করে মনে রাখবা। তাহলে এইটুকু ইম্পর্টেন্ট আমরা যতটুকু দেখলাম। এই 5 নম্বরের পরে 6 নম্বরে চলে আসছি। আমাদের টোটাল 9টা পর্ব। 6 নম্বরের পরে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, দেখবে তাড়াতাড়ি হয়ে গেছে পড়া। অ্যানেলিডা অঙ্গুরিমাল, অ্যানেলিডা অঙ্গুরিমাল নামে পরিচিত, এটাও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে খেয়াল করলা, আমরা শুধুমাত্র অরীয় প্রতিসমটা মনে রাখবো। অরীয় প্রতিসম কার? অরীয় প্রতিসম হচ্ছে নিডারিয়ার। আর পঞ্চরীয় প্রতিসম কার? একানোডার্মাটার। এর বাদে বাকি সব কি? বাকি সব দ্বিঅরীয় প্রতিসাম্য, বাকি সব দ্বিঅরীয় প্রতিসাম্য। এবং এদের কিন্তু আমরা স্নায়ুতন্ত্র জটিলতর দেখতে পাই। এদের অধিকতর জটিল স্নায়ুতন্ত্র বিদ্যমান, অধিকতর জটিল স্নায়ুতন্ত্র বিদ্যমান। এবং কেঁচু যোগ এরা কিন্তু এই সদস্য। কেঁচু যোগ আমরা অ্যানেলিডাতে দেখতে পাবো। এদের দেহপ্রাচীর বাইরের দিকে অ্যাপিডার্মিস, বাইরের দিকে অ্যাপিডার্মিস এবং কিউটিকল দিয়ে আবৃত। এদের দেহপ্রাচীরে কিউটিকল আছে। দেহে পেরিটোনিয়াম নামক প্রকৃত সিলম আছে। প্রকৃত সিলম থাকলে তো প্রকৃত সিলমের আবরণের নাম পেরিটোনিয়াম ঝিল্লি। তাহলে পেরিটোনিয়াম দিয়ে তৈরি কি আছে? প্রকৃত সিলম আছে। এদের প্রকৃত সিলম বিদ্যমান। এদের কি বিদ্যমান? এদের কিন্তু প্রকৃত সিলম বিদ্যমান। এদের ক্ষেত্রে প্রকৃত সিলম বিদ্যমান, এটা মনে রেখো। প্রকৃত সিলম কাদের আছে? প্রকৃত সিলম আছে হচ্ছে অ্যানেলিডাতে। অ্যানেলিডাতে প্রকৃত সিলম আছে। প্রকৃত সিলম কাদের বিদ্যমান? অ্যানেলিডার বিদ্যমান। প্রকৃত খণ্ডকায়ন আছে, ট্রু সেগমেন্টেশন আছে, প্রকৃত খণ্ডকায়ন। এবং এদের কাইটিনময় সিটি এবং পেশাল প্যারাপেডিয়াস। এই যে খেয়াল করে দেখো, এই যে এদিকে এই যে চিকুন চিকুন দেখতে পাচ্ছ না, এই যে ছবিটার মধ্যে চিকুন চিকুন, এই যে এগুলোকে বলা হয় কাইটিনময় সিটি। এগুলাকে বলা হয় কাইটিনময় সিটি। এবং এই কাইটিনময় সিটিগুলো যে একটু বড় বড় মোটা মোটা হয়ে যেত, পেশাল হয়ে যেত, তাহলে সেটাকে পেশাল প্যারাপেডিয়া বলে। তাহলে কাইটিনময় সিটি বা পেশাল প্যারাপেডিয়া আছে। এদের কাইটিনময় সিটি বা পেশাল প্যারাপেডিয়া আছে। তোমরা কি যোগ তো এই পর্বেরই যোগ দেখছো। তারপরে যে চিয়াল্লা বলে গ্রামের ভাষায়, দেখলে ভয় লাগে, ওগুলো এই পর্বের আর কি, বুঝছো। এদের নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ আছে। রেচনাঙ্গ কার কি? এটা খুব ইম্পর্টেন্ট। নেফ্রিডিয়া রেচনাঙ্গ কাদের দেখতে পাওয়া যায়? মালপেজিয়ান নালিকা রেচনাঙ্গ কাদের দেখতে পাওয়া যায়? দুটো অনেক ইম্পর্টেন্ট। নেফ্রিডিয়া অ্যানেলিডাতে, মালপেজিয়ান নালিকা হচ্ছে আর্থ্রোপোডাতে। নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ কাদের আছে? নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ কোথায় দেখতে পাওয়া যায়? নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ কোথায় দেখতে পাওয়া যায়? এই জন্য নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অর্গান বলা হয়। নেফ্রিডিয়া প্রধান রচনাঙ্গ হিসেবে কাজ করে। নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অঙ্গ বলা হয়। সেগমেন্টাল মানে সেগমেন্ট থাকে আর কি, ভাগ করা। যাই হোক, নেফ্রিডিয়া মানে সেগমেন্টাল অর্গান। নেফ্রিডিয়া বা সেগমেন্টাল অর্গান কাদের আছে? এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। নেফ্রিডিয়া বা সেগমেন্টাল অর্গান কাদের আছে? নেফ্রিডিয়া বা সেগমেন্টাল অর্গান কাদের আছে? খুব ভালো করে পড়ো এটা। নেফ্রিডিয়া বা সেগমেন্টাল অর্গান কাদের আছে? এদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, এটা মনে রাখো। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। উন্মুক্ত কাদের? আর্থ্রোপোডাদের। অর্ধোন্মুক্ত কাদের? মলাস্কাদের। বদ্ধ কাদের? বদ্ধ অ্যানেলিডাদের। অ্যানেলিডা বদ্ধ, কর্ডাটা বদ্ধ। অ্যানেলিডা আর কর্ডাটাতে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। অ্যানেলিডা 6 নম্বর পর্ব আর কর্ডাটা 9 নম্বর পর্ব। 69-এ বদ্ধ। 69-এ কি বলো তো? 69-এ বদ্ধ। 69-এ বদ্ধ মনে রাখবা। 6 নম্বর পর্ব হচ্ছে বদ্ধ, 9 নম্বর পর্ব হচ্ছে বদ্ধ। তাহলে 69 হচ্ছে বদ্ধ। রক্ত সংবহনতন্ত্র কোন ধরনের? রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের। রক্তরসে হিমোগ্লোবিন, এদের রক্তরসে হিমোগ্লোবিন। নন কর্ডেটেড ক্ষেত্রে রক্তরসে হিমোগ্লোবিন দেখতে পাওয়া যায়। কর্ডেটেড ক্ষেত্রে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। নন কর্ডেটের ক্ষেত্রে রক্তরসে হিমোগ্লোবিন দেখতে পাওয়া যায়। কর্ডেটদের ক্ষেত্রে কোথায় হিমোগ্লোবিন দেখতে পাওয়া যায়? কর্ডেটদের ক্ষেত্রে কিন্তু লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন দেখতে পাওয়া যায়। এদের এরিথ্রিন বা ক্লোরোকুইনিন অবস্থায় দ্রবীভূত থাকে। এদের ট্রোকোফোর, দেখো বানানটা খেয়াল করো। মলাস্কাতে বানানটা কিরকম ছিল? মলাস্কাতে ছিল এরকম টয়রোফালা, টোকোফোর। আর অ্যানিলিডাতে টয় ওকার। এই জায়গাটা একটু পার্থক্য, বুঝছো। টয় ওকার দিয়ে আসলে অ্যানিলিডা, টয়রোফালা শুধু থাকলে, ওকার না থাকলে মলাস্কা। এই জায়গাটা মার্ক করে ভালো করে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যানিলিডাতে আরবিসি থাকে না, অ্যানিলিডাতে আরবিসি থাকে না। কি বলছে? অ্যানেলিডা রক্তের বর্ণ লাল, লোহিত রক্তকণিকা থাকে না কিন্তু রক্তে হিমোগ্লোবিন থাকে। আরবিসি থাকে না কিন্তু রক্তে হিমোগ্লোবিন থাকে, এটা মনে রাখো। তাহলে এদের হচ্ছে ট্রোকোফোর নামক লার্ভা, ইংরেজি বানানটা সহ খেয়াল করবা। তাহলে এই জায়গাতে এক্সাম্পলগুলো একটু দেখো ভালো করে। এক্সাম্পলগুলোর মধ্যে কি কি আছে? এক্সাম্পলে আছে মহিষাজোক, হিরোডো মেডিসিনালিস, পার্চমেন্ট কিট, নেরিস, কেঁচু ভালো করে পড়বা। কেঁচুর আসছিল 21-22 সালে। কেঁচুর বৈজ্ঞানিক নাম পড়ে মেটাফর পোস্থোমা কেঁচুর বৈজ্ঞানিক নাম, এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এগুলো আমরা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। নেমোনিকটা লিখে নাও। বদ্ধ দুই
সিটির বদ্ধ দুই সিটির প্যারায় প্যারায় প্রকৃত প্রকৃত টক নেই। বদ্ধ দুই সিটির প্যারায় প্রকৃত টক নেই। বদ্ধ দুই সিটির প্যারায় প্রকৃত টক নেই। এরা হচ্ছে এদের রক্ত সংবহন তন্ত্রটা বদ্ধ ধরনের। এদের রক্ত সংবহন তন্ত্রটা কোন ধরনের? এদের রক্ত সংবহন তন্ত্রটা বদ্ধ ধরনের। এদের দুই দিয়ে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। সিটি দিয়ে কাইটিনময় সিটি আছে, সিটি দিয়ে কাইটিনময় সিটি আছে। প্যারা দিয়ে পেশল প্যারাপেডিয়া দেখতে পাওয়া যায়, প্যারা দিয়ে পেশল প্যারাপেডিয়া দেখতে পাওয়া যায়। প্রকৃত দিয়ে এদের রক্ত, এদের হচ্ছে সিলমটা প্রকৃত, প্রকৃত সিলম বিদ্যমান। এদের কি আছে? এদের প্রকৃত সিলম আছে, এদের প্রকৃত সিলম আছে। এবং টক দিয়ে ট্রোকোফোর নামক লার্ভা আছে, টক দিয়ে ট্রোকোফোর নামক লার্ভা আছে। নেই দিয়ে কি মনে রাখবা? নেই দিয়ে রেচনঙ্গের নাম নেফ্রেডিয়া, নেই দিয়ে রেচনঙ্গের নাম নেফ্রেডিয়া। তাহলে বদ্ধ দুই সিটির প্যারায় প্রকৃত টক নেই। বদ্ধ দুই সিটির প্যারায় কি নাই? বদ্ধ দুই সিটির প্যারায় প্রকৃত টক নেই। বদ্ধ দুই সিটির প্যারায় প্রকৃত টক নেই। তাহলে রেচনঙ্গর নাম হচ্ছে নেফ্রেডিয়া, এটা ভালো করে মনে রাখবো। এবং এখানে বৈশিষ্ট্যগুলো কি দেখো? প্রকৃত সিলম, প্রকৃত খণ্ডকায়ন, সিটি, প্যারাপেডিয়া, নেফ্রেডিয়া, সেগমেন্টাল অর্গান বলা হয় বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, টোকোফোর লার্ভা। তাহলে যে কয়েকটা বৈশিষ্ট্য নেমনিক দিয়ে মনে রাখতে পারবো আমরা। তাহলে আমাদের এবার আমরা 7 নম্বর পর্বে চলে যাচ্ছি। 7 নম্বর পর্ব হচ্ছে আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী। 7 নম্বর পর্বে কিন্তু চলে আসছি আমরা। 7 নম্বর পর্ব হচ্ছে আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী। এটা প্রাণী জগতের বৃহত্তম পর্ব। আর্থ্রোপোডাটাই হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব, খুব ভালো করে মনে রাখবা। আর্থ্রোপোডাটাই প্রাণী জগতের বৃহত্তম পর্ব, 2021 সালে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি এদের ক্ষেত্রে ট্যাগমাটা আছে। আমরা গতদিন মনে হয় ট্যাগমাটাইজেশন তোমাদের বুঝাইছি, যে দেহের ছোট ছোট খণ্ড আমরা দেখতে পাচ্ছি। কিছু হচ্ছে তোমার, আমরা দেখতে পাচ্ছি দেহটা হচ্ছে সমখণ্ড না অসমখণ্ড, তাই না? এই যে এটা অসমখণ্ড, এদিকের খণ্ডগুলো কিন্তু সাইজে সমান না, নিচেরগুলা দেখো কিছু খণ্ড মিলে দেহের একটা অঞ্চলে কনভার্ট হয়েছে। এই খণ্ডটা হচ্ছে মস্তকীয় অঞ্চল, কিছু কিছু খণ্ড মিলে একটা অঞ্চল, মস্তকের অঞ্চল। এটা কিসের অঞ্চল? এটা হচ্ছে বক্ষের অঞ্চল, মস্তকের অঞ্চল, বক্ষের অঞ্চল। আর এই দিকটা কি? এটা হচ্ছে উদরের অঞ্চল। মস্তকের অঞ্চল, বক্ষের অঞ্চল, উদরের অঞ্চল। তাহলে আমরা এখানে কি দেখতে পাই? ট্যাগমাটাইজেশন দেখতে পাই, ট্যাগমা দেখতে পাই বা ট্যাগমাটাইজেশন দেখতে পাই, মস্তক, বক্ষ, উদর। এবং এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এটা কিরকম প্রতিসম? দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে আমরা দেখছি কোথায় কোথায় দ্বিপার্শ্বীয় প্রতিসমতা দেখতে পাওয়া যায়? সব জায়গায়। শুধুমাত্র নিডারিয়াতে অরীয় প্রতিসম, আর পঞ্চরীয় প্রতিসম কোথায়? একানোডার্মাটাতে, এটা মনে রাখবা। এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দ্বিপার্শ্বীয় প্রতিসমতা দেখতে পাচ্ছি। এদের কিন্তু মস্তকে এক জোড়া বা দুই জোড়া অ্যান্টেনা আছে, এদের দুই জোড়া অ্যান্টেনা আছে। এক জোড়া দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রে দুই জোড়া অ্যান্টেনা আছে। এদের অ্যান্টেনা আছে, এদের পুঞ্জাক্ষী আছে। যাদের আমি ঘাসফড়িং চ্যাপ্টার পড়াইছি তাদের কিন্তু পুঞ্জাক্ষী নিয়ে ডিটেলস পড়াইছি। এদের পুঞ্জাক্ষী আছে, অ্যান্টেনা আছে। এদের পুঞ্জাক্ষী আছে, অ্যান্টেনা আছে, ঠিক আছে? এদের পুঞ্জাক্ষী আছে, অ্যান্টেনা আছে। বহিকঙ্কাল কাইটিন নির্মিত। বহিকঙ্কাল কি নির্মিত? কাইটিন নির্মিত এবং মোচিত হয়, অর্থাৎ কাভারটা চেঞ্জ হয়, বুঝছো? এদের দেহের কঙ্কাল হচ্ছে কাইটিন নির্মিত, আর দেহের যে আবরণ সেটা কিন্তু মোচিত হয়, কাভারটা চেঞ্জ হয়। দেহের কঙ্কালটা হচ্ছে কাইটিন নির্মিত এবং এরপরে দেহের, আচ্ছা কি হইল রায়হান? 1 ঘন্টা পর পরই স্মার্ট বোর্ডে এরম হয়ে যায় কেন? কোথায় কাটবো? এদের দেহ কঙ্কালটা কি নির্মিত? এদের দেহ কঙ্কালটা হচ্ছে কাইটিন নির্মিত। তাহলে এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, এদের হচ্ছে হিমোসিল আছে। এগুলো নিয়ে কিন্তু আমরা ঘাসফড়িং চ্যাপ্টারে ডিটেলস পড়াইছি, তাই না? ঘাসফড়িং, হাইড্রা এগুলো পড়লে, নিডারিয়ার বৈশিষ্ট্য পারবা, হাইড্রা পড়লে ভালো করে। ঘাসফড়িং চ্যাপ্টার পড়ে এই বৈশিষ্ট্যগুলো এমনিই পারবা। অ্যান্টেনা আছে, ট্যাগমাটা আছে, কাইটিন নির্মিত বাইরের আবরণ, হিমোসিল নামক রক্তপূর্ণ হিমোসিল নামক দেহ গহ্বর আছে, মুখোপাঙ্গ আছে, মাউথ পার্টস আছে, মুখোপাঙ্গ, রক্ত সংবহন তন্ত্রটা উন্মুক্ত ধরনের। এবং এদের টাকিয়া, ফুলকা, বুক গিল বা বুকলাং আছে। এদের মাধ্যমে এরা শ্বসন সম্পন্ন করে। ট্রাকিয়া, ফুলকা, বুকগিল বা বুকলাং রয়েছে এদের দেহে। ট্রাকিয়া, ফুলকা, বুকগিল বা বুকলাং রয়েছে। রেচন অঙ্গের নাম হচ্ছে মালপেজিয়ান নালিকা। এদের রেচন অঙ্গের নাম কি? এদের রেচন অঙ্গের নাম হচ্ছে মালপেজিয়ান নালিকা। এছাড়াও রয়েছে কক্সাল অ্যান্টেনাল। এদের মেক্সিলারি বা সবুজ গ্রন্থি রয়েছে। এদের মেটামরফোসিস ঘটে, রূপান্তর ঘটে। এদের কি হয়? রূপান্তর ঘটে। ঘাসফড়িং এর কি রকমের রূপান্তর দেখছো? ঘাসফড়িং এর অসম্পূর্ণ রূপান্তর
রূপান্তর দেখছি আমরা, তাই না? আর হচ্ছে প্রজাপতি কীরকম রূপান্তর? প্রজাপতি সম্পূর্ণ রূপান্তর। তাহলে এদের রূপান্তর ঘটে, মেটামরফোসিস ঘটে। তাহলে পরীক্ষায় যদি আসে পলিমরফিজম কোথায় দেখতে পাওয়া যায়, ডাইমরফিজম কোথায় দেখতে পাওয়া যায়, মেটামরফোসিস কোথায় দেখতে পাওয়া যায়, এই তিনটা কিন্তু কোশ্চেন করার মতো। পলিমরফিজম কোথায়, ডাইমরফিজম কোথায়, মেটামরফোসিস কোথায়, অনেক ইম্পর্টেন্ট। জীবনচক্রে লার্ভা, পিউপা এবং নিম দশা দেখতে পাওয়া যায়। জীবনচক্রে লার্ভা, পিউপা এবং নিম দশা দেখতে পাওয়া যায়। তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য পড়লাম না? অনেকগুলো বৈশিষ্ট্য, এটা বৃহত্তম পর্ব, প্রথম কোশ্চেন। ট্যাগমাটা দেখতে পাওয়া যায়, অ্যান্টেনা আছে, কাইটিন নির্মিত, হিমোসিল আছে, মুখোপাঙ্গ আছে, উন্মুক্ত ধরনের রক্ত সম্বন্ধ, ট্রাকিয়া, বুকগিল, বুকলাং, এগুলো আছে। তারপরে মালপেজিয়া নালিকা রেচন সম্পর্কে 23-24 কোশ্চেন, দুইবার কোশ্চেন আসছে এখান থেকে। একবার আসছে হচ্ছে 20-21-এ, আরেকবার আসছে 23-24-এ। এদের ম্যাক্সিলারি গ্রন্থি আছে, সবুজ গ্রন্থি আছে, কক্সাল অ্যান্টেনাল আছে, লার্ভা পিউপা দশা আছে, মেটামরফোসিস আছে। তাহলে এগুলো খুব ভালো করে আমরা পড়বো, বুঝছো? তাহলে এই বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ার জন্য একটা নেমোনিক দরকার। এখানে দেখো সব পোকামাকড় এই পর্বে, সব পোকামাকড়, শতপদী, মিঠা পানির বড় চিংড়ি, রাজকাঁকড়া, গৃহমাছি, মুস্কা ডোমেস্টিকা, গৃহমাছি, ডেঙ্গু মশা, অ্যাডিস অ্যাজিপ্টি, মৌমাছি, এগুলো সব কিন্তু খুব ভালো করে পড়বা। তারপরে এই যেখানে আমাদের তোমার যেই নেমোনিকটা দেওয়া আছে, নেমোনিকটা খুব ভালো করে পড়তে পারো। দেখো এটা পচা টাইপের নেমোনিক, এত পচা নেমোনিক নর্মালি দেই না, তারপরে এটাতে মনে রাখা যায়। দেখো ওপেন দীপুর টাকা পয়সা মাল পানি দেখে আন্টি টাইপের রূপবতীরা মুখে হামি কাটে। ধরো ওপেন দীপুর বাবার অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা খরচ করে, ওর অনেক গার্লফ্রেন্ড আছে এবং অনেক বয়স্ক টাইপেরও গার্লফ্রেন্ড আছে ওর, বুঝছো? মানে ওর গার্লফ্রেন্ডগুলো আন্টি টাইপের, তো সবাই ওর থেকে টাকা পয়সা নেয় এবং ওরে অনেক লাভ করে, কিস করে, যা সব কিছু, বুঝছো? তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন দীপুর টাকা পয়সা মাল পানি দেখে আন্টি টাইপের রূপবতীরা মুখে হামি কাটে। তাহলে যারা আন্টি টাইপের তারাই কিন্তু এই টাকা পয়সা দেখে প্রেমে পড়ে, তাই না? আর যারা হচ্ছে আন্টি টাইপের না, ভালো, তারা, আচ্ছা আন্টি হইলে যে খারাপ তা না, মানে যারা হচ্ছে তোমার একটু ভালো মেন্টালিটি, তারা কিন্তু টাকা পয়সা ছাড়াও ভালোবাসে। কিন্তু যারা একটু ম্যাচিউর মেন্টালিটি না, কি মেন্টালিটি বলবো, যারা টাকা পয়সা পছন্দ করে, তাদের আমরা আন্টি টাইপের রূপবতী বলে দিলাম, মানে রূপবতী কিন্তু আন্টি টাইপের। এবার দেখো ওপেন দীপুর টাকা পয়সা মাল পানি দেখে আন্টি টাইপের রূপবতীরা মুখে হামি কাটে। ওপেন দীপুর টাকা পয়সা মাল পানি দেখে বুকগিল বা বুকলাং, লাং মানে তো ফুসফুস, ওইটাকেই তোমার বুকগিল বা বুকলাম বলা হয়, মানে ওইটার মাধ্যমে ওরা শ্বসন কার্য চালায়, ওদের যে শ্বসন কার্যের অঙ্গ ওইটার নাম বুকগিল বা বুকলাং, বুঝছো? ওকে, যেটা বলতেছিলাম আর কি, আমরা এখানে দেখতে পাচ্ছি ওপেন দীপুর টাকা পয়সা মাল পানি দেখে আন্টি টাইপের রূপবতীরা মুখে হামি কাটে। ওপেন দিয়ে ওপেন, রক্ত সংবহন তন্ত্রটা কীরকম? ওপেন দিয়ে ওপেন, রক্ত সংবহন তন্ত্রটা ওপেন টাইপের। দীপু দিয়ে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখতে পাওয়া যায়। দীপু দিয়ে কি দেখতে পাওয়া যায়? দীপু দিয়ে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখতে পাওয়া যায়। দীপু দিয়ে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখতে পাওয়া যায়। টেকা দিয়ে ট্যাগমাটাইজেশন দেখতে পাওয়া যায়। টেকা দিয়ে ট্যাগমাটাইজেশন দেখতে পাওয়া যায় বা ট্যাগমাটা দেখতে পাওয়া যায়। টেকা দিয়ে ট্যাগমাটাইজেশন বা ট্যাগমাটা দেখতে পাওয়া যায়। পয়সা দিয়ে পুঞ্জাক্ষী, পয়সার প দিয়ে। মালপানি দিয়ে মালপেজিয়ান নালিকা। মালপানি দিয়ে কি মনে রাখবা? মালপানি দিয়ে মালপেজিয়ান নালিকা। আন্টি দিয়ে হচ্ছে অ্যান্টেনাল বা অ্যান্টেনা আছে, অ্যান্টেনাল গ্রন্থি আন্টি দিয়ে। টাইপ দিয়ে কিছু নাই, এরা হচ্ছে রূপবতী দিয়ে রূপান্তর সম্ভব, মেটামরফোসিস সম্ভব, বুঝছো? মুখে দিয়ে মুখোপাঙ্গ আছে, হামি দিয়ে হিমোসিল আছে, কাটে দিয়ে কাইটিন নামক বহিকঙ্কাল আছে। তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য মনে রাখতে পারতেছি না এটা দিয়ে। ওপেন দীপুর টাকা পয়সা মাল পানি দেখে আন্টি টাইপের রূপবতীরা মুখে হামি কাটে। ওপেন দীপুর টাকা পয়সা মাল পানি দেখে আন্টি টাইপের রূপবতীরা মুখে হামি কাটে। যারা টাকা পয়সা দিয়ে ভালোবাসে তারা আসলে ভালোবাসে না, সত্যি কথাই। টাকা পয়সার জন্য যারা ভালোবাসে তারা কি আর ভালোবাসে? আমারও ভালো লাগে না। মাঝে মাঝে কী হয়, মানুষজন ধরো আমাকে নখ দিয়ে বলে ভালোবাসি, কেন ভালোবাসে? কথাবার্তা দেখে দেখি যে তারা আমার টাকা পয়সার হিসাব করতেছে। কী একটা অবস্থা, এই কী দুনিয়া চলে আসলো বলো তো? তারা যে শুনে এবার করছে, কয়জন ভর্তি হয়েছে, কত টাকা আসতেছে, এই বছর কি অনেক ভর্তি হলো নাকি, টাকা পয়সা কীরকম আসলো, মানে এই টাইপের কোশ্চেন করে কথাবার্তার মাঝে মাঝে। তখন তো মনে হয় যে সে আসলে ভালোবাসে না, তার সাথে কাট করে দিই, বুঝছো, জীবন থেকে। তো এই টাকা পয়সার জন্য যারা ভালোবাসে তারা আসলে সত্যিকার অর্থে ভালোবাসে না। ভালোবাসা জিনিসটা অন্য। ভালোবাসা, টাকা পয়সার দরকার আছে জীবনে, টাকা পয়সা ছাড়া যে চলবে তাও না। জীবন চলার জন্য যতটুকু দরকার এনাফ, কিন্তু টাকা পয়সা নাই বলে ভালোবাসা নাই, টাকা পয়সা আছে বলে ভালোবাসা আছে, ভাল লাগে না বিষয়টা, তাই না? কীরকম মনে হইলো না? তাহলে তোমার টাকা পয়সা আছে বলে কেউ তোমাকে অনেক ভালোবাসতেছে, টাকা পয়সা নাই বলে তোমাকে সেই ভালোবাসা দিচ্ছে না কেউ, তাহলে তোমাকে না, আসলে তারা টাকাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে নাই। তো আলটিমেটলি ওপেন দীপুর টাকা পয়সা মালপানি দেখে ওরা আন্টি টাইপের রূপবতীরা ভালোবাসে, সত্যি ভালোবাসে? সত্যিকারে ভালোবাসে না। টাকা পয়সা শেষ, আন্টি টাইপের রূপবতীরা ওরা দিব ধাক্কা মাইরা, বুঝছো? দেখো ওপেন দীপুর টাকা পয়সা মালপানি দেখে আন্টি টাইপের রূপবতীরা মুখে হামি কাটে। ওপেন দীপুর টাকা পয়সা মালপানি দেখে আন্টি টাইপের রূপবতীরা মুখে হামি কাটে।
ওপেন দিয়ে রক্ত সংবন্ধ তো ওপেন ধরনের, দ্বিপু দিয়ে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়, টাকা দিয়ে হচ্ছে ট্যাগমাটাইজেশন দেখতে পাওয়া যায়, পয়সা দিয়ে হচ্ছে পুঞ্জাক্ষী আছে, মালপানি দিয়ে হচ্ছে ম্যালপেজিয়ান নালিকা আছে, আন্টি দিয়ে হচ্ছে অ্যান্টেনা আছে বা অ্যান্টেনাল গ্রন্থি আছে, রূপবতী দিয়ে রূপান্তর সম্ভব, মুখী দিয়ে মুখপাঙ্গ আছে, হামি দিয়ে হিমোসিল আছে, কাটে দিয়ে কাইটিন নির্মিত। ওপেন দ্বীপর টাকা পয়সা মালপানি দেখে আন্টি টাইপের রূপবতীরা মুখে হামি কাটে। ওপেন দ্বীপর টাকা পয়সা মালপানি দেখে আন্টি টাইপের রূপবতীরা মুখে হামি কাটে। ক্লিয়ার বাচ্চারা? এর একদম ক্লিয়ার। তাহলে এবার আমরা চলে যাচ্ছি, দেখো মুস্কা ডোমেস্টিকা। মুস্কা ডোমেস্টিকা হচ্ছে গৃহমাসি। দেখো ডোমেস্টিক অ্যানিমেল মানে কি? গৃহপালিত পশু। ডোমেস্টিক থেকে ডোমেস্টিকা গৃহমাসি, বুঝছো? মনে রাখবা, মুস্কা ডোমেস্টিকা গৃহমাসি। ডেঙ্গু মশার নাম হচ্ছে অ্যাডিস অ্যাজিপ্টি। তারপরে এই যে চিংড়ি মাছের নাম মনে রাখবা রোজেনবার্গি, কথাটা দিয়ে ম্যাক্রোব্যাকটেরিয়াম রোজেনবার্গি, বুঝছো? ম্যাক্রো মাইক্রো না কিন্তু, ম্যাক্রোব্যাকিয়াম ব্যাকটেরিয়াম না, ম্যাক্রোব্যাকিয়াম রোজেনবার্গি। রাজকাকড়া, শতপদী, মৌমাছি, এগুলো মনে রেখো। ওকে, অ্যাপিস মানে মৌমাছি। তাহলে আমরা 8 নম্বর পর্বে চলে আসি। দেখতে দেখছো 9টা পর্বের 8 নম্বর পর্বে চলে আসলাম। দেখতে 9 নম্বর পর্বে চলে আসবো। তাহলে এটা হচ্ছে একাইনোডার্মাটা বা কণ্টকোত্ত প্রাণী, আরেক নাম কণ্টকোত্ত প্রাণী। এরা সমুদ্র তারার মধ্য দিয়ে এটা আমরা চিনি। এদের আন্তঃকঙ্কালিক প্লেট আছে, ক্যালকেরিয়াস স্কেলিটাল প্লেট আছে, এন্ডোস্কেলেটাল প্লেট। এরা পঞ্চরীয় প্রতিসাম্য, তবে পরবর্তীতে লার্ভা দশায় এরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য থাকে, পরবর্তীতে পঞ্চরীয় প্রতিসাম্য হয়। তাহলে আমরা খেয়াল করে দেখলাম দুইটা অরিও, একটা হচ্ছে পঞ্চরীয় আর একটা নর্মাল অরিও। পঞ্চরীয় মানে 5টা সমান ভাগে ভাগ করা গেছে। অরিও দেখেছি আমরা নিরারিয়াতে, পঞ্চরীয় একাইনোডার্মাটাতে। তবে একাইনোডার্মাটা একসময় দ্বিপার্শ্বীয় ছিল। দ্যাট মিনস নিরারিয়াবাদে সবাই কি দ্বিপার্শ্বীয়? নিরারিয়াবাদে সবাই কি? সবার মধ্যে কি আছে? নিরারিয়াবাদে সবার মধ্যেই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা আমরা দেখতে পাই। এবং পঞ্চরীয় প্রতিসাম্য কথাটা স্পেসিফিকলি একাইনোডার্মাটার জন্য। এদের দেহ কাটা আছে, স্পাইন আছে, পেডিসিলারি আছে, এদের মৌখিক তল বিমৌখিক তল আছে, এদের দেহে মোট 5টি অ্যাম্বোল্যাক্রাল খাদ আছে। এদের কয়টা অ্যাম্বোল্যাক্রাল খাদ আছে? 5টা অ্যাম্বোল্যাক্রাল খাদ আছে। এদের দেহে 5টা অ্যাম্বোল্যাক্রাল খাদ আছে। ওকে, এদের দেহে 5টা অ্যাম্বোল্যাক্রাল খাদ আছে। এদের পানি সংবহন তন্ত্র রয়েছে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে। এদের দেহে কি আছে? ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা পানি সংবহন তন্ত্র রয়েছে। এদের দেহে ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা পানি সংবহন তন্ত্র রয়েছে। এদের নালিকা পথ বা টিউবফিড আছে। এদের দেহে ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা পানি সংবহন তন্ত্র রয়েছে। এদের রক্ত সংবহন তন্ত্র নাই। এদের কি নাই বলো তো? রক্ত সংবহন তন্ত্র নাই, তবে হিমালতন্ত্র পেরিহিমালতন্ত্র আছে। এদের রক্ত সংবহন তন্ত্র নাই, কিন্তু হিমালতন্ত্র পেরিহিমালতন্ত্র আছে। এটা অনেক ইম্পর্টেন্ট কথা। রক্ত সংবহন তন্ত্র নাই, কিন্তু হিমালতন্ত্র পেরিহিমালতন্ত্র আছে। রক্ত সংবহন তন্ত্র নাই, কিন্তু হিমালতন্ত্র পেরিহিমালতন্ত্র আছে। রক্ত সংবহন তন্ত্র নাই, কিন্তু হিমালতন্ত্র পেরিহিমালতন্ত্র রয়েছে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে একলিঙ্গ এবং এদের জীবনচক্রে মুক্ত সাঁতার বা বাইপিনারিয়া, অরিকুলারিয়া, অ্যাফিওপ্লুটিয়াস, একাইনোডার্মাটাস লার্ভা আছে। লার্ভাগুলোর নাম মনে রেখো। সকল সদস্যই মুক্তজীবী সামুদ্রিক। সকল সদস্যই কীরকম? মুক্তজীবী সামুদ্রিক। এদের কোনো পরজীবী সদস্য নাই। সকল সদস্যই মুক্তজীবী সামুদ্রিক, এদের কোনো পরজীবী সদস্য নাই। সকল সদস্যই মুক্তজীবী সামুদ্রিক, এদের কোনো পরজীবী সদস্য নাই। ঠিক আছে? তাহলে এটা খুব ভালো করে মনে রাখবো আমরা। এরপরে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সমুদ্র তারা, ভঙ্গুরি স্টার, পালক তারা, সমুদ্র চাকতি, সমুদ্র শসা, এই টাইপের এক্সাম্পলগুলো একটু মনে রাখো। এটার বৈশিষ্ট্য এমনি মনে রাখো। এটা হচ্ছে কণ্টকোত্ত প্রাণী ও পঞ্চরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দুইটাই। কণ্টকোত্ত মানে কণ্টক আছে, স্পাইন আছে, পেডিসিলারি আছে। আর হচ্ছে মৌখিক বিমৌখিক তল আছে, অ্যাম্বোল্যাক্রাল খাদ আছে, নালিকা পদ আছে। এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে। দেখো ক্যানেল সিস্টেম দেখছি কোথায়? ক্যানেল সিস্টেম দেখছি পরিফেরাতে। আর এদের দেখলাম ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এদের রক্ত সংবহন তন্ত্র নাই, হিমালতন্ত্র পেরিহিমালতন্ত্র আছে। লার্ভা দশাগুলো এবং সকল সদস্যই সামুদ্রিক। এটা পরীক্ষা আসতে পারে। সকল সদস্যই মুক্তজীবী সামুদ্রিক। কোন পর্বের? সকল সদস্যই মুক্তজীবী সামুদ্রিক হচ্ছে তোমার এই একাইনোডার্মাটা। সমুদ্র তারার নাম মনে রাখবা, পালক তারা। তুমি এক্সাম্পলগুলো একটু জাস্ট মনে রাখো, এখান থেকে আর কিছু না। ঠিক আছে? ওকে, এরপর আমরা 9 নম্বর পর্বে চলে আসছি। আমাদের কিন্তু শেষ প্রায়। হ্যাঁ, আমরা কিন্তু পড়া অনেকখানি শেষের দিকে চলে আসছি। চলো একটু নোটের দিকে যাই। অনেক কিছু পড়লাম তো, এবার একটু নোটে যাই, নোটে ব্যাক করি। প্রথমে আমরা কিন্তু সবগুলো দেখো, এবার লার্ভাগুলা রিভিশন দিই। এবার চলো। পরিফেরাতে অ্যাম্ফিব্লাস্টুলা প্যারেনকাইমোলা, নিরারিয়াতে প্লানুলা ইফাইডা, প্লাটিহেলমিনথেসে মিরসিডিয়াম রেডিয়া, সার্কারিয়া স্পোরোসিস হিস্টারাকাস, নেমাটোরাতে র্যাবডিটিফর্ম মাইক্রোফালেরিয়া, মলাস্কাতে ট্রোকোফর ভ্যালিজার আর গ্লচিডিয়াম, অ্যানিলিদাতে টোকোফর, বানানে উকার হবে, একটু ঠিক করে নিও। একাইনোডার্মাটাতে বাইপিনারিয়া, অলিকোরিয়া, অ্যাফিকিউটাস, একাইনোকিউটাস, ব্রাকিউলারিয়া, প্লটিয়াস, ইউরোকর্ডার ট্র্যাকপোল, অ্যামফিবিয়া ট্যাপোল, আর সেফালোস্পোরোমরফি অ্যামোসিট। বুঝছো? এই কয়েকটার নাম একটু ভালো করে পড়ো। এরপরে কোনটার নাম আলাদা কি এটা একটু পড়বা।
পরিফেরা সিড্রাল প্রাণী বা স্পঞ্জ নামে পরিচিত। নিডারিয়া পৃথিবীর অন্যতম রত্নভাণ্ডার, সমুদ্রের ফুল, সমুদ্রের রেইন ফরেস্ট, প্রবাল প্রাচীর গঠনকারী এগুলা। প্লাটিহেলমিনথেস চ্যাপ্টাকৃমি নামে পরিচিত। নেমাটোডা গোলকৃমি, রাউন্ডওয়ার্ম, নেমাথেলমিনথিস বা সুতাকৃমি নামে পরিচিত। তারপর মলাস্কা কম্বোজ প্রাণী নামে পরিচিত। অ্যানিলিডা অঙ্গরিমাল নামে পরিচিত। তারপর অঙ্গরিমালি না মাল। আর্থ্রোপোডা মানে সন্ধিপদী প্রাণী নামে পরিচিত। একানোডার্মাটা কণ্ঠগত প্রাণী। ইউরোকর্ডাটা সাগর ফোয়ারা। ভার্টিব্রাটা ক্যারনিয়াটা। মিক্সিনি হচ্ছে হ্যাকপিস। তারপরে পেট্রোমাইজন্টিরা বা সেফালোস্পিডোমরফি ল্যাম্প্রে। অ্যাক্টিনোপটেরিস হচ্ছে রে ফিন্ডেড ফিশ, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। সার্কোপটেরিস হচ্ছে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, লো ফিন্ডেড ফিশ। আর হচ্ছে প্রোটোকর্ডাটা হচ্ছে আদিম কর্ডাটা। তাহলে এই কয়েকটা জিনিস সেইটা ভালো করে পড়ো, মানে এখানে আলাদা করে যে নামগুলো আছে ওগুলো দিয়ে দিছি। তারপর নোটগুলো কিন্তু ইম্পর্টেন্ট, নোট করবা। তারপর রেচনাঙ্গ, চলো আমরা সবগুলো রেচনাঙ্গ একসাথে পড়ি। প্লাটিহেলমিনথেস শিখাকোষ বা ফ্লেম সেল। শিখাকোষ বা ফ্লেম সেল কার নাম? শিখাকোষ বা ফ্লেম সেল, হ্যাঁ ইউটিউবে আপলোড দিব। শিখাকোষ বা ফ্লেম সেল কার নাম বলো তো? প্লাটিহেলমিনথেসের নাম। অ্যানিলিডা হচ্ছে নেফ্রেডিয়া নামক রেচনাঙ্গ আছে। অ্যানিলিডা। মালপেচের নালিকা কার? আর্থ্রোপোডার। একানোডার্মাটাতে নাই। সেফালোকর্ডাটাতে প্রোটোনেফ্রেডিয়া। তিনটা মনে রাখলে এনাফ, এই উপরে তিনটা, এই উপরে তিনটা ভালো করে মনে রাখবা। প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গ শিখাকোষ বা ফ্লেম সেল। অ্যানিলিডাতে নেফ্রেডিয়া, আর্থ্রোপোডাতে মালপেচিয়ান নালিকা। এই তিনটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ো। তারপরে দেখো শ্বসনাঙ্গ। মলাস্কাতে শ্বসনাঙ্গ হচ্ছে ফুলকা, ম্যান্টল বা ফুসফুস, বুকলাং বা বুকগিল, ট্রাকিয়া বুকলাং বা বুকগিল হচ্ছে আর্থ্রোপোডাতে। তারপরে হচ্ছে একানোডার্মাটাতে আমরা দেখতে পাচ্ছি টোকিও ফুলকা, নালিকাপথ, শ্বসন বৃক্ষ, এগুলো আছে একানোডার্মার। অ্যামফিবিয়াতে ফুলকা আছে, ফুসফুস আছে। অস্টিকথিস মানে মাছে হচ্ছে ফুলকা আছে, মানুষের ক্ষেত্রে ফুসফুস, বুঝছো? তাহলে এগুলো একসাথে পড়ে ফেললাম। তারপর সব বিজ্ঞানী কে কোনটা আবিষ্কার করছে বলছিলাম, সব বিজ্ঞানীদের একসাথে দিব। রবার্ট গ্র্যান্ট পরিফেরা পর্বের নামকরণ করছে। হ্যাটসেক নিডারিয়া পর্বের নামকরণ করছে। মাইনর প্লাটিহেলমিনথেস পর্বের নামকরণ করছে। গগেনবার নেমাটোডার। লিনিয়াস মলাস্কার। ল্যামার্ক অ্যানিলিডার। ভন শেইবোল্ড আর্থ্রোপোডার। জ্যাকব প্লেন একানোডার্মাটার। ব্যাটসন কর্ডাটার। মানে কে কোনটার নামকরণ করছে সবগুলো কিন্তু একত্রে দিয়ে দিছে আমি, বুঝছো? তাহলে এগুলো একটু ভালো করে পড়বা। তারপরে এরপরে আমরা চলো আবার আমাদের নোটে চলে যাই, বাকিটা আবার পরে আসবো, হ্যাঁ? তাহলে আমরা তখন যা পড়লাম সব রিভিশন হয়ে গেছে না? এবার কর্ডাটা খুব ইম্পর্ট্যান্ট। ব্যাটসন নামকরণ করছে। কর্ডাটা হচ্ছে যাদের নটোকর্ড আছে, নটোকর্ড হচ্ছে কর্ডাটা। পিঠের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি জীবনের কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, পিঠের মধ্যরেখা বরাবর একটা দণ্ডাকার স্থিতিস্থাপক, একটা দণ্ডাকার স্থিতিস্থাপক নটোকর্ড থাকে। দণ্ডাকার স্থিতিস্থাপক নটোকর্ড থাকে, তাদের কর্ডাটা বলে। দণ্ডাকার স্থিতিস্থাপক নটোকর্ড থাকে, তাদের কর্ডাটা বলে। এবং এদের হচ্ছে কয়েকশো, দুই পাশে কয়েক জোড়া ফুলকারন্ধ্র বা ফুলকারন্ধ্র থাকে। এদের কি থাকে? ফুলকারন্ধ্র থাকে। হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে। হৃৎপিণ্ডটা কোথায় অবস্থান করে? অঙ্কীয় দেশে অবস্থান করে। এদের হৃৎপিণ্ডটা কোথায় অবস্থান করে বলো তো? হৃৎপিণ্ডটা অঙ্কীয় দেশে অবস্থান করে, এটা মনে রেখো। হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে। এরপর আমরা দেখতে পাচ্ছি এদের কর্ডাটা, না এরা সবচেয়ে বেশি পরিচিত। কর্ডাটা, হেমিকর্ডাটা আর হচ্ছে একানোডার্মাটার অনেক কাছাকাছি ঘনিষ্ঠ সম্পর্ক আছে এদের সাথে। এদের উন্নত মস্তিষ্ক আছে, মানুষের মতো করে মনে রাখবা। মানুষ, মাছ, এগুলো সব, মানুষ, গরু, ছাগল, মাছ, এগুলো সব হচ্ছে কর্ডাটার। তারপর নটোকর্ড। নটোকর্ডটা পিঠ বরাবর থাকে। আজীবন কর্ডেট যারা তাদের নটোকর্ড থাকে। তবে যারা মেরুদণ্ডী প্রাণী তাদের নটোকর্ডটা ভার্টিব্রাটা দিয়ে কনভার্ট হয়ে যায়, মেরুদণ্ড দিয়ে কনভার্ট হয়ে যায়, বুঝছো? তারপরে দেখতে পাচ্ছি স্নায়ুরজ্জু। এদের নলাকার স্নায়ুরজ্জু আছে, মস্তিষ্কটা সামনের দিকে এবং পশ্চাৎ প্রান্তে হচ্ছে সুষুম্না কাণ্ড থাকে। তারপর আমাদের মস্তিষ্ক, তারপর ভিতর দিকে সুষুম্না কাণ্ড আছে না? মুরগির গলা খাইছো তোমরা? মুরগির গলার ভিতরে একটা চিকন সাদা কিছু দেখতে পাইছো? ওটাই সুষুম্না কাণ্ড। মানুষেরও আছে, গলার দিক দিয়ে নেমে যায় সুষুম্না কাণ্ড। তারপর গলবিলীয় ফুলকারন্ধ্র আছে। অ্যান্ড্রোস্টাইল আছে। এই যে গলবিলের নিচে, গলবিলের নিচে অ্যান্ড্রোস্টাইল আছে, অ্যান্ড্রোস্টাইল। পরবর্তীতে এটা থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত, হিউজ ইম্পর্টেন্ট লাইন। অ্যান্ড্রোস্টাইলটা কি গ্রন্থিতে রূপান্তরিত হয়? অ্যান্ড্রোস্টাইল আছে, এটা পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। পায়ের পশ্চাৎ লেজ আছে, মানে পায়ের পেছনের দিকে লেজ আছে। কালকে কিন্তু আমি শেষের দিকে জিনিসটা পড়াইছিলাম। পায়ের পশ্চাৎ লেজ, পায়ের পশ্চাৎ লেজ কাজের আছে। কি রে, এটা কাটে নাকি? কি হয়েছে? এরকম হয় কেন? ওকে, এদের পায় পশ্চাৎ লেজ আছে, দেখো খেয়াল করে। এদের রক্ত সংবন্ধন বদ্ধ ধরনের। আমরা জানি যে অ্যানিলিডার কর্ডাটাতে বদ্ধ ধরনের রক্ত সংবন্ধন মুক্ত হচ্ছে মলাস্কার আর্থ্রোপোডাতে। এবং আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো খেয়াল করে। এই যে এদের হচ্ছে গলবিলীয় ফুলকারন্ধ্র, এই যে ফুলকারন্ধ্র আছে এবং গলার এদিকে এই জায়গাটাতে তোমার
অ্যান্ডোস্টেল আছে, অ্যান্ডোস্টেলটা পরবর্তীতে থাইরয়েড গ্ল্যান্ডে রূপান্তরিত হবে। সামনের দিকে এই যে এটা সুষুম্না কাণ্ডটা হচ্ছে সামনের দিকে মস্তিষ্ক হয়ে যাবে, এটা সুষুম্না কাণ্ড পিঠের দিকে, হ্যাঁ পিঠের দিকে থাকে কিন্তু স্নায়ুরজ্জু বা হচ্ছে কর্ডাটা বা নটকটটা। এবং নিচের দিকে এই যে দেখো এটা হচ্ছে পায়োছিদ্র, এই যে পায়োছিদ্র, পায়ের পরে যতটুকু, এই যে পায়ের পরে এটাকে বলে পায়ু উত্তর লেজ, উত্তর মানে পরে, অর্থাৎ পোস্ট অ্যানাল টেল। এটা কি বলবো আমরা? পায়ু পরবর্তী লেজ বা পোস্ট অ্যানাল টেল, পোস্ট অ্যানাল টেল। এদের কি আছে? পোস্ট অ্যানাল টেল আছে। পোস্ট অ্যানাল টেল কাদের আছে? পায়ু উত্তর লেজ বা পোস্ট অ্যানাল টেল কাদের আছে? পোস্ট অ্যানাল টেল আছে কর্ডাটা। নন কর্ডারদের এরকম পোস্ট অ্যানাল টেল থাকে না। রক্ত সংবহনতন্ত্রটা বদ্ধ ধরনের, হৃদযন্ত্র নাই, হৃৎপিণ্ড আছে এবং আমাদের লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন থাকে। কর্ডেটদের লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন থাকে, নন কর্ডেটদের রক্তরসে হিমোগ্লোবিন থাকে। কর্ডেটদের লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন থাকে আর নন কর্ডেটদের রক্তরসে হিমোগ্লোবিন থাকে। এটা মনে রেখো। হৃৎপিণ্ডের অবস্থানটা অঙ্কীয় দেশে। হৃৎপিণ্ডের অবস্থানটা কোথায়? হৃৎপিণ্ডের অবস্থানটা অঙ্কীয় দেশে। এদের পার্শ্বপদ আছে খণ্ডকায়ন, এগুলো এটা আবার পড়বা। তাহলে এখানে যা যা বৈশিষ্ট্য দিলাম সব বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়বা। যত কিছু পড়াইছি সব বৈশিষ্ট্য একসাথে এবং উদাহরণ একসাথে আছে, এটা একবার একটু দেখে ফেলবা। সবগুলোর বৈশিষ্ট্য উদাহরণ একসাথে আছে। কর্ডাটা পর্বকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কর্ডাটা পর্ব নিয়ে এখন আমরা একটু ডিটেলস পড়বো। কর্ডাটা অনেক ইম্পর্টেন্ট। এই কর্ডাটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। প্রথমত ভাগটা কি? ইউরো কর্ডাটা বা আদি কর্ডাটা। ইউরো কর্ডাটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়, অ্যাসিডিয়াসিয়া, থ্যালাইসিয়া, লার্ভাইসিয়া। এরপর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সেফালোকর্ডাটা। দ্বিতীয় যেটা সেটা সেফালোকর্ডাটা বা বল্লাকার বা বল্লমাকার প্রাণী নামে পরিচিত। তৃতীয়টা হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটাকে আবার 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, একটা এটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা এটা কিন্তু জের উচ্চারণ হবে না, ন্যাথোস্টোমাটা হবে, হ্যাঁ গ্যান্থোস্টোমাটা না, আবার ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা আর ন্যাথোস্টোমাটা। তাহলে আমরা এখানে ভার্টিব্রাটাকে কয় ভাগে ভাগ করতেছি? সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা আর ন্যাথোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা আর ন্যাথোস্টোমাটা, ঠিক আছে? হ্যাঁ, পায়ু উত্তর লেজ। আচ্ছা, পায়ু পশ্চাৎও বলা যায়, পশ্চাৎও আসছিল একবার, হ্যাঁ। আচ্ছা, পায়ের উত্তর লেজ, পায়ের পরে লেজ। এরপরে দেখো আমাদের সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। তাহলে এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? সাইক্লোস্টোমাটা 2 ভাগে ভাগ করা যায়, মিক্সিনি আর পেট্রোমাইজন্টিডা। মিক্সিনির আরেক নাম হচ্ছে হ্যাগফিশ। মিক্সিনের আরেক নাম কি বলো তো? মিক্সিনের আরেক নাম হচ্ছে হ্যাগফিশ। আর পেট্রোমাইজন্টিডার আরেক নাম হচ্ছে ল্যাম্প্রে। পেট্রোমাইজন্টিডার আরেক নাম হচ্ছে ল্যাম্প্রে। পেট্রোমাইজন্টিডার আরেক নাম হচ্ছে ল্যাম্প্রে। ন্যাথোস্টোমাটা হচ্ছে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, অ্যামফেবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, মামালিয়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, অ্যামফেবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, মামালিয়া। এটা একদম সিরিয়ালি ভালো করে পড়ো। কন্ড্রিকথিস ক্লাস 1, অ্যাক্টিনোপটেরেজি ক্লাস 2, ক্লাসগুলো পড়বা। ন্যাথোস্টোমাটাকে 7 ভাগে ভাগ করা যায়, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, অ্যামফেবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, মামালিয়া। তাহলে আমরা ভাগ করি, চলো তো কি হবে? কর্ডাটাকে 3 ভাগে ভাগ করা যায়, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা 3 ভাগে ভাগ করা যায়, লার্ভাইসিয়া, থ্যালাইসিয়া, আর এটা হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, লার্ভাইসিয়া, থ্যালাইসিয়া। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্টিব্রাটাকে 2 ভাগে ভাগ করা যায়, সাইক্লোস্টোমাটা, এটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটাকে 2 ভাগে ভাগ করা যায়, মিক্সিনি, পেট্রোমাইজন্টিডা। আর ন্যাথোস্টোমাটাকে 7 ভাগে ভাগ করা যায়, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, মামালিয়া। ভালো করে মনে রাখতে পারবা না? এটা একদম একদম সুন্দর করে মনে রাখবা। এরপর খেয়াল করো, এই ইউরোকর্ডাটাতে শুধুমাত্র লার্ভা দশায় নটোকর্ড থাকে। জীবনের যে কোনো দশায় নটোকর্ড থাকলেই তাকে কর্ডাটা বলা হয়। সেক্ষেত্রে শুধুমাত্র লার্ভা দশায়, একদম লার্ভা দশায় লেজের দিকে সামান্য পরিমাণে নটোকর্ড থাকে। পরবর্তীতে সেই নটোকর্ডটা নাই হয়ে যায়, অর্থাৎ সে কর্ডাটা থেকে নন কর্ডাটা হয়ে যায়, তার অধপতন ঘটে। এটাকে বলা হয় রেট্রোগ্রেসিভ, আচ্ছা মেটামরফোসিস, এই টাইপের কিছু বলে, হ্যাঁ রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস ঘটে এদের, বুঝছো? তাহলে ইউরোকর্ডাটাতে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস ঘটে, এর অধপতন ঘটে, উন্নত ক্যারেক্টার থেকে সে অনুন্নত ক্যারেক্টারে যায়। অর্থাৎ সে কর্ডেট ছিল লার্ভা দশায় ছোটোবেলায়, বড় হওয়ার পরে সে নন কর্ডেটের মতো হয়ে যায়, বুঝছো? এরা ইউরোকর্ডাটাটা সাগর ফোড়া নামে পরিচিত, একটু পরে পড়াবো আবার। তারপর সাইক্লোস্টোমাটা যারা, সেফালোকর্ডাটা যারা, সেফালোকর্ডাটার সারা জীবনই নটকট থাকে, মেরুদণ্ড দিয়ে কনভার্ট হয় না, সারা জীবন আজীবন নটকট থাকে। এর জন্য সেফালোকর্ডাটা, এই সেফালোকর্ডাটা
তোমার বল্লমাকার বা ভল্লাকার প্রাণী নামে পরিচিত, ডিটেলস একটু পরেই পড়বো আমরা। ভার্টিব্রাটা হচ্ছে মেরুদণ্ড দিয়ে কনভার্ট হয়ে যায় নটোকটটা, নটোকটটা মেরুদণ্ড দিয়ে কনভার্ট হয়ে যায় বলে এটা হচ্ছে ভার্টিব্রাটা হয়ে যায়। তাহলে ভার্টিব্রা একই সাথে মেরুদণ্ডী প্লাস কর্ডেট দুইটাই, কর্ডেট এবং মেরুদণ্ডী দুইটাই। কিন্তু আমরা সেফালোকর্ডাট আর ইউরোকর্ডাটাকে শুধুমাত্র কর্ডেটই দেখতে পাচ্ছি, তারা মেরুদণ্ডী না। তাহলে আমরা বলতে পারি না সকল কর্ডেটই ভার্টিব্রেট না, সকল কর্ডেটই ভার্টিব্রেট না, কিন্তু ভার্টিব্রেটরা আবার কর্ডেট। ভার্টিব্রেট যে সে কর্ডেটও, কিন্তু ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা কর্ডেট হয়েছে ঠিকই, ভার্টিব্রেট হইতে পারে নাই। তাহলে সকল কর্ডেটই ভার্টিব্রেট না। সকল কর্ডেটই কিনা, লাইনটা একটু লিখো তো, সকল কর্ডেটই কিনা, সকল কর্ডেটই ভার্টিব্রেট না, সকল কর্ডেটই ভার্টিব্রেট না, মনে রেখো, সকল কর্ডেটই কিনা, সকল কর্ডেটই ভার্টিব্রেট না। ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটাকে একই সাথে আদি কর্ডাটা বলা হয়। ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটাকে একই সাথে কি বলা হয়? ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটাকে একই সাথে আদি কর্ডেট বলা হয়। ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটাকে একই সাথে কি বলা হয়? ইউরোকর্ডাটার সেফালোকর্ডাটাকে একই সাথে আদি কর্ডেট বলা হয়। এটা একটু ভালো করে পড়ো। ইউরোকর্ডাটা সাগর ফোয়ারা বা সি স্কুইড নামে পরিচিত। ইউরোকর্ডাটা কী নামে পরিচিত? সাগর ফোয়ারা বা সি স্কুইড নামে পরিচিত। ইউরোকর্ডাটা কী নামে পরিচিত বলো তো? ইউরোকর্ডাটা সি স্কুইড বা সাগর ফোয়ারা নামে পরিচিত। খুব ভালো করে পড়ো এটা। ইউরোকর্ডাটা সি স্কুইড বা সাগর ফোয়ারা নামে পরিচিত। ওকে, তারপরে এরা হচ্ছে তোমার এদের টিউনিসিন নামক আবরণ আছে, এটা একটু ইম্পর্টেন্ট। এদের আবরণটার নাম কি? টিউনিসিন নামক আবরণ আছে। এদের সেলুলোজ থাকে দেহের আবরণের মধ্যে। তো জাস্ট এইটুকু একটু দেখবে। এবং প্রতির রূপান্তর দেখছো, রেট্রোগেসিভ মেটামরফোসিস, এটা অনেক ইম্পর্টেন্ট। রেট্রোগেসিভ মেটামরফোসিস, প্রতি রূপান্তর কাদের হয়? আমরা জানি মেটামরফোসিস হয় কাদের, রূপান্তর হয় কাদের? আর্থ্রোপোডাদের। কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে রেট্রোগেসিভ মেটামরফোসিস কাদের হয়? রেট্রোগেসিভ মেটামরফোসিস হয় ইউরোকর্ডাটাদের। রেট্রোগেসিভ মেটামরফোসিস কাদের হয় বলো তো? রেট্রোগেসিভ মেটামরফোসিস কাদের হয়? ইউরোকর্ডাটাদের রেট্রোগেসিভ মেটামরফোসিস দেখতে পাওয়া যায়। রেট্রোগেসিভ মেটামরফোসিস কাদের দেখতে পাওয়া যায়? ইউরোকর্ডাটাদের। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এদের তোমার স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়ন থাকে, এটা মনে রেখো। এদের হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস দেখতে পাওয়া যায়। আমাদের রক্ত কি উল্টা পথে ব্যাক করে? আমাদের রক্ত কি উল্টা পথে ব্যাক করে? ব্যাক করে না, কিন্তু এদের রক্ত প্রবাহ প্রতিবার উল্টা দিকে ব্যাক করে, উল্টাভাবে ব্যাক করে। এর জন্য এদের রিভার্স পেরিস্টালসিস দেখতে পাওয়া যায়। এদের রিভার্স পেরিস্টালসিস কোথায় দেখতে পাওয়া যায়? এদের রক্ত সম্বন্ধ মুক্ত ধরনের, দেখছো? এরাও কিন্তু রক্ত সম্বন্ধ মুক্ত ধরনের। তাহলে আরেকটা পাইলাম আমরা, রক্ত সম্বন্ধ মুক্ত আর্থ্রোপোডার, এদের আর্থ্রোপোডার সাথে এটার মিল আছে, মেটামরফোসিস। এদের প্রতি রূপান্তর, আর্থ্রোপোডার শুধু রূপান্তর। আর্থ্রোপোডার রক্ত সম্বন্ধ মুক্ত, এদেরও রক্ত সম্বন্ধ মুক্ত, দুটা মিল পাইছো, দেখছো? এদের হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস দেখতে পাওয়া যায়। এদের ট্যাডপোল নামক লার্ভা আছে, কি আছে? ট্যাডপোল নামক লার্ভা আছে। এদের প্রতি রূপান্তর দেখতে পাওয়া যায়, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য, অধপতন হয় এদের, বুঝছো? অনেকে বলে না যে আগে অনেক পড়াশোনা করতাম, অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, এখন তো রেজাল্ট খারাপ হইতেছে, ভালো স্টুডেন্ট হয় নাই বা কিছু ফেল করতেছে পরীক্ষাতে, অধপতন হয়েছে, ওরকম অধপতন হয়েছে, বুঝছো? তাহলে এইটুকু হয়ে গেছে। এবং ইউরোকর্ডাটাকে 3 ভাগে ভাগ করা যায়। আমরা এই নাম জাস্ট একটু সিরিয়াসিয়ার বৈশিষ্ট্যটা রিডিং পড়তে পারো। এদের লেজ নাই। তারপরে থ্যালাসিয়াতেও লেজ নাই, এটাও একটু রিডিং পড়তে পারো। তারপরে হচ্ছে লার্ভা যেহেতু, তাহলে লেজ আছে লার্ভায়, বাস এইটুকু। হ্যাঁ, এরপর সেফালোকর্ডাটার আরেক নাম হচ্ছে বল্লাকার প্রাণী বা বল্লমাকার প্রাণী। সেফালোকর্ডাটার আরেক নাম কি? সেফালোকর্ডাটার আরেক নাম হচ্ছে, মানুষ কি সেফালোকর্ডেট না? মানুষ ভার্টিব্রেট, মানুষ ভার্টিব্রেট। সেফালোকর্ডেট যারা, তাদের সারা জীবন কর্ডেটই থাকে, নটোকর্ডই থাকে। নটোকর্ডটা মেরুদণ্ড দিয়ে কনভার্ট হয় না, কিন্তু ভার্টিব্রাটাটা মেরুদণ্ড দিয়ে কনভার্ট হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেফালোকর্ডাটা ভল্লাকার প্রাণী বা বল্লমাকার প্রাণী, ঠিক আছে? সেফালোকর্ডাটা ভল্লাকার প্রাণী বা বল্লমাকার প্রাণী। এটার এক্সাম্পল হচ্ছে ব্র্যাঙ্কিওস্টোমাটা ল্যান্সিওলেটাম। এক্সাম্পলটা কি? ব্র্যাঙ্কিওস্টোমাটা ল্যান্সিওলেটাম, মনে রেখো। এক্সাম্পলটা কি বলো তো? ব্র্যাঙ্কিওস্টোমাটা ল্যান্সিওলেটাম। এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। এরপরে এই ছবিটার দিকে তাকাও তো। ছবিটার দিকে সামনের দিকে আমরা এখানে একটা কি দেখতে পাচ্ছি? একটা হুডের মতো দেখতে পাচ্ছি, এরকম হুড, ফনা, এরকম একটা ফনার মতো দেখতে পাচ্ছি। এবং ফনার মধ্যে কিন্তু কেকড়ি কাটা, দাগ কাটা, দেখো দাগ কাটা, এই যে সিরি আছে, ফনার মধ্যে কি আছে? সিরি আছে। তাহলে আমরা এখানে ওরাল হুড বা ওরাল সিরি দেখতে পাই। এখানে ওরাল হুড বা ওরাল সিরি দেখতে পাওয়া যায়। এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? ওরাল হুড বা ওরাল সিরি দেখতে পাচ্ছি, ওরাল হুড বা ওরাল সিরি দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা মস্তিষ্ক দেখতে পাচ্ছি। এদের ওরাল হুড বা ওরাল সিরি আছে, এখান থেকে আর কিছু না, ঠিক আছে? তাহলে এদের পৈচ্ছিক পাখনা আছে, পিছনের দিকে পৈচ্ছিক পাখনা আছে। এদের ওরাল হুড
বা ওরাল সিরি আছে, এটা মনে রাখো, এদের ওরাল হুড বা ওরাল সিরি আছে। তাহলে ওরাল হুড বা ওরাল সিরি কাদের আছে? আমরা জানি যে সেফালোকর্ডাটা আছে, ব্রাঙ্কিওস্টোমাটা যে এটার আছে। এদের এখানে আমরা দেখতে পাচ্ছি ফুলকাগুলো একটা অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়, অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। এদের মায়োটম নামক পেশি আছে, যে এরকম আকৃতির মায়োটম নামক পেশি আছে। এদের কি আছে? মায়োটম নামক পেশি আছে, এদের মায়োটম নামক পেশি আছে। ব্যাস এইটুকু হয়েছে, এখান থেকে আর কিছু পড়বো না। ব্রাঙ্কিওস্টোমাটা, ল্যান্সেলেটাম এটার পড়ে। এবার ভার্টিব্রাটা যারা, তাদের মস্তিষ্কটা একটা ক্রেনিয়ামের ভিতরে আবৃত থাকে, অস্থিময় বা তরুণাস্থিময় ক্রেনিয়ামের ভিতরে মস্তিষ্ক থাকে, মাথার খুলির ভিতরে, এই জন্য এদের ক্র্যানিয়াটাও বলা হয়। তাহলে ভার্টিব্রাটার আরেক নাম কি? ভার্টিব্রাটার আরেক নাম হচ্ছে ক্র্যানিয়াটা, বুঝছো? ভার্টিব্রাটার আরেক নাম ক্র্যানিয়াটা। এবং আমাদের মানুষের সাথে মিলাই চলো ভার্টিব্রাটা, এরা হচ্ছে নটকটটা অস্থিময় বা তরুণস্থিময় কশেরুকা বা মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। মানে আমাদের যে পিছনের নটকটটা আছে, মেরুদণ্ড আছে, এরা কিন্তু হাড্ডি দিয়ে তৈরি। তাহলে নটকটটা হাড্ডি দিয়ে তৈরি, অস্থি দিয়ে তৈরি। তারপরে নটকটটা মেরুদণ্ড যে কনভার্ট হয়ে যায়, সেই মেরুদণ্ডটা অস্থি দিয়ে তৈরি, হাড্ডি দিয়ে তৈরি। তারপরে মস্তিষ্ক আছে, সুষুম্নাকাণ্ড আছে। তারপর হচ্ছে মাথার খুলি আছে, করটি আছে, ত্বক আছে, আমাদের স্কিনে ত্বক আছে। আমাদের ক্ষেত্রে ত্বক কিন্তু রোজারা কর্ডেট, অর্থাৎ মাছ, পাখি, সাপ, এদের স্কিনে কিন্তু আইস, পালক এগুলো ইত্যাদি আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ, গলবিলে 5 থেকে 15 জোড়া ফুলকা আছে। মাছের ক্ষেত্রে ফুলকা আছে, মানুষের তো ফুসফুস। চলনাঙ্গ হচ্ছে পা, 2টা পা আছে আমাদের, 2টা হাত আছে। হৃৎপিণ্ড পেশিবহুল হৃৎপিণ্ড, এক একজনের প্রকোষ্ঠ ভিন্নতা আছে। পাখিদের ক্ষেত্রে হচ্ছে 3 প্রকোষ্ঠ, মাছের ক্ষেত্রে 2 প্রকোষ্ঠ, মানুষের ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ, অর্থাৎ 2, 3 বা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড বিদ্যমান। প্রধান শ্বসন অঙ্গ ফুসফুস বা ফুলকা। মেসোডাম থেকে বৃক্ক উৎপন্ন হয়, বৃক্কটা হচ্ছে রেচন অঙ্গ, কিডনি রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এটা পানি ও আয়নের সমতা হিসেবেও কাজ করে, সমতা নিয়ন্ত্রণে কাজ করে। এদের তোমার 10 থেকে 12 জোড়া কর্টি স্নায়ু দেখতে পাওয়া যায়, মানুষের 12 জোড়া, অন্যান্য 10 জোড়া দেখতে পাওয়া যায়। এদের হচ্ছে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি আছে, আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি আছে, বিভিন্ন গ্ল্যান্ড আছে আমাদের, যেখান থেকে হরমোন নিঃসৃত হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে একবার রিডিং পড়ে ফেলো। তাহলে এটা হচ্ছে ভার্টিব্রাটার বৈশিষ্ট্য। এরপর আমরা ভার্টিব্রাটাকে আবার কয়টা ভাগে ভাগ করছি? 2টা ভাগে, সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটাতে আমরা কি দেখতে পাই? মিক্সিনি বা হ্যাকফিশ, তাই না? সাইক্লোস্টোমাটাতে কি দেখতে পাওয়া যায়? মিক্সিনি বা হ্যাকফিশ দেখতে পাওয়া যায়। তুমি মিক্সিনি বা হ্যাকফিশের তুলনা করবা, মিক্সিনি আইসবিহীন। তুমি মাছ দেখছো কি বলে? স্মাইলিল বা ইলফিশ, অথবা তুমি কি বলে এটাকে, কি মাছ, বাইম মাছ দেখছো? বাইম মাছ দেখছো কিনা? বাইন মাছ দেখছো না? ইলফিশ, বাইন মাছ কে কে দেখছো? বাইন মাছের স্কিনটা কি অনেক পিছলা টাইপের না, পিচ্ছিল টাইপের না? কোনো আইস নাই, কিন্তু আইস নাই, ওইটাই হচ্ছে তোমার হ্যাকফিশের মতো। তাহলে মেক্সিনিটা কিসের মতো? ইলফিশের মতো, বাইন মাছের মতো, ইলফিশের মতো বা বাইন মাছের মতো। মেক্সিনিটা হচ্ছে ইলফিশ বা বাইন মাছের মতো, এটা মনে রেখো। এদের হচ্ছে গোফের মতো বারবেল আছে। এরপরে 5 থেকে 15 জোড়া ফুলকা আছে। এই কয়েকটা জিনিস জাস্ট। হ্যাকফিশের নাসিকা থলি মুখ বিবরে উন্মুক্ত হয়, নাকের থলিটা মুখে উন্মুক্ত হয়। আমাদেরও তো নাকটা গলবিলে গলার দিকে উন্মুক্ত হয়, ওরকম ওদের ক্ষেত্রে মুখে উন্মুক্ত হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো জাস্ট একবার পড়বে। হ্যাকফিশ নামে পরিচিত, এটা মনে রাখলে এনাফ। তাহলে মেক্সিনিটা কী নামে পরিচিত? হ্যাকফিশ নামে পরিচিত। এই যে বাইম মাছের মতো হ্যাকফিশ নামে পরিচিত। পেট্রোমাইজন্টিটা ল্যাম্প্রে নামে পরিচিত, এবং পেট্রোমাইজন্টিটার লার্ভা দশা আছে, মেক্সিনের লার্ভা দশা নাই। পেট্রোমাইজন্টিটার লার্ভা দশার নাম হচ্ছে অ্যামোসিট নামক লার্ভা দশা আছে। তাহলে এগুলো জাস্ট আমরা পড়ে ফেললাম, এখান থেকে আর কিছু দেখবো না। এরপর ন্যাথোস্টোমাটাকে 7 ভাগে ভাগ করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের মাছ সম্পর্কে পড়বো আমরা এখন। খুব বেশি পড়া নাই, একটু ধৈর্য ধরে। আর কতক্ষণ থাকবা? আমাদের এই ক্লাসটা প্রায় 2 ঘন্টার মতো ক্লাস হবে। আর আধা ঘন্টা দেরি করতে পারবা না সবাই? আর আধা ঘন্টা, একটু কষ্ট করে আধা ঘন্টা দেরি করো। ন্যাথোস্টোমাটাকে 7টা ক্লাসে ভাগ করা যায়। ন্যাথোস্টোমাটাকে কয়টা ক্লাসে ভাগ করা গেছে? ন্যাথোস্টোমাটাকে কিন্তু 7টি ক্লাসে ভাগ করা হয়েছে। ন্যাথোস্টোমাটাকে 7টা ক্লাসে ভাগ করা হয়েছে। কন্ডিকথিস মানে তরুণাস্থি বিশিষ্ট মাছ। দেখো, কন্ড্রিক থেকে কন্ড্রিন শব্দটা আসছে। কন্ডিকথিস মানে তরুণাস্থি বিশিষ্ট মাছ। কন্ডিকথিস মানে কীরকম মাছ? কন্ডিকথিস মানে হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট মাছ। ন্যাথোস্টোমাটা হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট মাছ। ন্যাথোস্টোমাটাতে সব মাছের এক্সাম্পল দেখছো, কত মাছের এক্সাম্পলগুলো একবার একটু পড়ে ফেলো। এদের আইসটা হচ্ছে প্ল্যাকয়েড জাতীয় আইস। কন্ডিকথিসের আইসটা কীরকম? কন্ডিকথিসের আইসটা হচ্ছে প্ল্যাকয়েড জাতীয় মাছ। কন্ডিকথিসটা তোমার প্ল্যাকয়েড জাতীয় আইস। এদের তরুণাস্থিময় কঙ্কালটা, এদের দেহের ভিতরে, আমরা তো নর্মাল মাছ খাই, নর্মাল মাছের কাঁটাটা শক্ত, তাই না? কিন্তু এদের কাঁটাটা হচ্ছে তরুণাস্থিময়, মানে নরম কাঁটা। তাই তরুণাস্থি, এদের অন্তকঙ্কাল তরুণাস্থি বিশিষ্ট। 2 পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা বিদ্যমান।
কানকো আছে, এগুলো একটু একবার পইরো, মাছের মতোই ক্যারেক্টারটা অনেকটা। তারপর আমরা দেখতে পাচ্ছি এদের হেটারো সার্কাল লেজ, এদের লেজটা কীরকম, হেটারো সার্কাল। হেটারো সার্কাল বলতে একটা সাইড ছোট, হেটারো সার্কাল বলতে একটা সাইড ছোটো একটা সাইড এমন বড়, এমন টাইপের লেজ, এই টাইপের লেজ। হোমো সার্কাল বলতে দুইটা সাইডই সমান, হোমো সার্কাল বলতে দুইটা সাইডই সমান। হেটারো সার্কাল একটা বড় একটা আলাদা। আর একটা হচ্ছে ডাইফি সার্কাল, ডাইফি সার্কাল এরকম পিন্ডাকার। তাহলে 3 রকমের লেজ দেখতে পাই আমরা, হ্যাঁ। 3 রকমের লেজের ভিতরে কন্ডিকথিসে দেখতে পাই হেটারো সার্কাল লেজ। কন্ডিকথিসে আমরা কীরকম লেজ দেখি, হেটারো সার্কাল লেজ। এদের সুইম ব্লাডার থাকে না, বায়োথলি থাকে না, পটকা থাকে না, এদের পটকা বা সুইম ব্লাডার থাকে না, হেটারো সার্কাল লেজ থাকে। তাহলে আমরা এটা মনে রাখবো কেমনে, তরুণ প্লেয়ার হেঁটে কান্দে। তরুণ প্লেয়ার কি হয়, তরুণ প্লেয়ার হেঁটে কান্দে। তরুণ দিয়ে তরুণাস্থি বিশিষ্ট মাস, প্লেয়ার দিয়ে প্ল্যাকয়েড জাতীয় আইস আছে, হেঁটে দিয়ে হেটারো সার্কাল লেজ আছে, কান্দে দিয়ে কন্ডিকথিস, কান্দে দিয়ে মনে রাখবো কন্ডিকথিস। তরুণ প্লেয়ার হেঁটে কান্দে। তরুণ প্লেয়ার কেমনে কান্দে, তরুণ প্লেয়ার হেঁটে কান্দে, অথবা তরুণ প্লেয়ার 5 থেকে 7 জোড়া ফুল আনে। তরুণ প্লেয়ার 5 থেকে 7 জোড়া ফুলও আনে, হেঁটে কেন্দ্রে 5 থেকে 7 জোড়া ফুল আনে, 5 থেকে 7 জোড়া ফুল কাজ এমনি করে পড়া যায়। তাহলে আমরা এটা পড়লাম, এটার বৈশিষ্ট্য তেমন ইম্পর্টেন্ট না। তারপর যে কয়েকটা দেখাইছে, দেখো 3 রকমের লেজ। এই যে আইসগুলো খেয়াল করো, এটা হচ্ছে প্ল্যাকয়েড জাতীয় আইস, এই টাইপের আইসগুলো দেখতে এরকম হলে প্ল্যাকয়েড জাতীয়। আইসগুলো দেখতে যে এরকম হইলে আমাদের যে নর্মাল মাছ, ইলিশ মাছে দেখি আমরা বা রুই মাছে দেখি, এটা হচ্ছে সাইক্লয়েড জাতীয় আইস। এরকম টাইপের হইলে এটা হচ্ছে টিনয়েড জাতীয় আইস, আর এটা হচ্ছে গ্যানয়েড জাতীয় আইস। আইসগুলো এরকম এরকম হয় গ্যানয়েড জাতীয় আইস। আইসের ব্যাপারটা একটু আলাদা, এক একটা এক এক রকম। তারপর আমরা দেখতে পাচ্ছি তোমার হচ্ছে পাখনা, এটা হচ্ছে হেটারো সার্কাল ধরনের। দেখো এদিকে ছোট এদিকে বড়, এটা হচ্ছে হেটারো সার্কাল ধরনের। এটা কিন্তু দুই সাইডই সমান, দুই সাইডই সমান। এটা হচ্ছে হোমো সার্কাল ধরনের, বা এরকম হতে পারে, এরকম হতে পারে, দুই সাইডই সমান। আর এটা হচ্ছে ডাইফি সার্কাল ধরনের বা ডিফি সার্কাল ধরনের। এই যে এরকম এরকম হলে এটাকে ডিফি সার্কাল বা ডাইফি সার্কাল ধরনের বলে। তাহলে লেজগুলো দেখতে পাচ্ছি, হেটারো সার্কাল লেজ আমরা কন্ডিকথিসে দেখলাম, বাকি 2 ধরনের লেজ আমরা অন্য জায়গায় দেখব। আর প্ল্যাকয়েড জাতীয় আইস আমরা কন্ডিকথিসে দেখছি, বাকি আইসগুলো আমরা অন্য মাছে দেখব। ঠিক আছে, তাহলে আমাদের এবার অ্যাক্টিনোপটেরিজিতে চলে যাবো। অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, রে ফিন্ডেড ফিশ, 96% মাছই এরকম। রে ফিন্ডেড ফিশ বা রশ্মিময়, সমস্যা, রে ফিন্ডেড ফিশ বা রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ 96% মাছই হচ্ছে এরকম। এদের দেহে আইসের মধ্যে তোমার কি থাকে, সাইক্লয়েড জাতীয় আইস আছে। এদের সাইক্লয়েড জাতীয় আইস বা টিনয়েড জাতীয় আইস আছে। তাহলে এই ধরনের মাছে আমরা যে আইস দেখতে পাই, সাইক্লয়েড জাতীয় মাছ বা আইস বা টিনয়েড জাতীয় আইস আছে। রুই মাছ পড়ছো না, রুই মাছ পড়ার সময় এটার পড়া বৈশিষ্ট্য হয়ে গেছে। টেনোলোসা ইলিশা, এটা হচ্ছে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম। ওয়াল্লাগো এত, আর দেখো ওয়াল্লাগো এত বড় বলি না, বোয়াল মাছ। বোয়াল মাছ দেখে ছোট বাচ্চারা বলে না ওয়াল্লাগো এত বড়, দেখো ওয়াল্লাগো এত, এটা হচ্ছে বোয়াল মাছ। ওয়াল্লাগো এত বোয়াল মাছ। টেনিওলোসা ইলিশা, এটা হচ্ছে ইলিশ মাছ। দেখো ইলিশা দেখে ইলিশ মাছ মনে রাখা যায়। তারপরে তুমি চিতল মাছ, টুনা মাছ, উড়ুক্কো মাছ, পটকা মাছ, রানী মাছ, সমুদ্র ঘোড়া, এগুলো সবই হচ্ছে আমাদের এই জাতের, বুঝছো, অ্যাক্টিনোপটেরিজির। এবং অ্যাক্টিনোপটেরিজিতে অন্তকঙ্কালটা অস্থিময়, তরুণাস্থিময় না, অস্থিময়, এটা অস্থি নির্মিত। এদের শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা দিয়ে, 4 জোড়া ফুলকা দিয়ে। রুই মাছ পড়ানোর সময় পড়াইছি না, 4 জোড়া ফুলকা, ওইটাই। কানকো আছে, এদের পাখনা রশ্মি আছে, হোমোসার্কাল ধরনের রেস, মানে দুই সাইড সমান। বায়োথলি বা পটকা আছে, এটা মনে রাখতে পারো। কানাটিনার আস্তোসাইকেল, কানাটিনার পেটে আস্তোসাইকেল দিয়ে মনে রাখা যায়, কানাটিনার পেটে আস্তোসাইকেল দিয়ে। ওকে, আমাদের প্রায় ক্লাস শেষের দিকে। কানাটিনার পেটে আস্তোসাইকেল দিয়ে মনে রাখবো কথাটা। কানাটিনা, কানা দিয়ে কানকো আছে, টিনা দিয়ে টিনয়েড জাতীয় আইস আছে, পেটে দিয়ে পটকা আছে, আস্ত দিয়ে অস্থিময় কঙ্কাল, সাইকেল দিয়ে সাইক্লয়েড জাতীয় আইস আছে। তাহলে কানাটিনার পেটে আস্তোসাইকেল, কানাটিনার পেটে আস্তোসাইকেল, এটা হচ্ছে হোমোসার্কাল ধরনের লেজ। এই লেজটা কীরকম, লেজটা হচ্ছে হোমোসার্কাল ধরনের। তাহলে এইটুকু ভালো করে পড়ে ফেলবো আমরা, এখান থেকে আর কিছু না। সার্কোপটেরিজি বা পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, এটা অনেক ইম্পর্টেন্ট। সার্কোপটেরিজি বা পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, এটা লাংফিশ নামে পরিচিত। গ্যানয়েড জাতীয় আইস আছে, এদের কীরকম আইস, গ্যানয়েড জাতীয় আইস। এদের অন্তকঙ্কালটা কীরকম, এদের অস্থি নির্মিত অন্তকঙ্কাল বিদ্যমান, অস্থি নির্মিত অন্তকঙ্কাল বিদ্যমান। এদের পিণ্ডাকার বা যুগ্ম পাখনা বিদ্যমান, এদের যুগ্ম পাখনা আছে, যুগ্ম পাখনা আছে। এবং এদের ডিফি সার্কাল বা ডাইফি সার্কাল ধরনের লেজ আছে, এদের লেজটা ডাইফি সার্কাল ধরনের। এদেরও পটকা আছে, এদেরও কি আছে, এদেরও পটকা আছে। তাহলে এটা মনে রাখবো, ডাইনির পেটে কানার আস্ত গ্যাং, ডাইনি দিয়ে ডাইফি সার্কাল ধরনের, পেটে দিয়ে পটকা আছে, কানার দিয়ে কানকো আছে, আস্ত দিয়ে অস্থিময় কঙ্কাল, গ্যাং দিয়ে হচ্ছে গ্যানয়েড জাতীয় আইস। ডাইনির পেটে কানার আস্ত গ্যাং দিয়ে মনে রাখতে পারো। ডাইনি দিয়ে ডাইফি সার্কাল, পেটে দিয়ে পটকা আছে, কানার দিয়ে কানকো আছে, আস্ত দিয়ে আস্ত অস্থিময়, গ্যাং দিয়ে হচ্ছে গ্যানয়েড জাতীয় আইস আছে। তাহলে এইটুকু খুব ভালো করে পড়ে ফেললাম, এখান থেকে আর কিছু পড়বো না। এরপরে আমরা চলে যাচ্ছি অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া মানে উভচর। উভচর
উভচর যারা পানিতেও থাকে আর স্থলেও থাকে তাদেরকে উভচর বা অ্যামফেবিয়া বলা হয়। এদের ট্যাডপোল ট্যাডপোল নামে পরিচিত। ট্যাডপোল অ্যামফেবিয়াদের লার্ভা নামও ট্যাডপোল, এটা পড়াইছিলাম। ট্যাডপোল আরেকটা কোথায়, আরেকটা হচ্ছে ইউরোকর্ডাটাতে ট্যাডপোল। তারপরে এদের ত্বক হচ্ছে গ্রন্থিময় ত্বক। ত্বকটা একটোথার্মিক মানে দেহের তাপমাত্রা পরিবেশের সাথে উঠানামা করে। তুমি যদি একটা ব্যাংকে গরম পানিতে ছেড়ে দাও, ব্যাঙ ভাববে যে এই গরম পানি সে শোষণ করে নিতে পারবে, একদম গরম পানির মধ্যে সে অনেকক্ষণ থেকে যাবে, লাফ দিয়ে নেমে যাবে না। আমাদের নর্মাল কি অন্য কেউ গরম পানিতে দিয়ে দিলে নেমে যায়, কিন্তু ব্যাঙ হচ্ছে গরম পানি শোষণ করে দেহটাকে গরম করে ফেলতে পারে। আবার শীতের দিনে একদম ঠান্ডা, অর্থাৎ ঠান্ডা পরিবেশে সেও ঠান্ডা, গরম পরিবেশে সেও গরম। তো এই ব্যাপারটা হচ্ছে তোমার একটোথার্মিক। কিন্তু আমরা মানুষ কিন্তু ঠান্ডা পরিবেশেও গরম। দেখো অনেক বরফের দেশে মানুষ বাস করতেছে, তাদের দেহ কিন্তু গরম থাকে। আমাদেরও তো গরমই থাকে। আমাদের শীতের মধ্যে কি দেহের ভিতরটা ঠান্ডা হয়ে যায়? ঠান্ডা হয় না। বাইরে একটু ঠান্ডা লাগে কিন্তু দেহের রক্ত তো গরমই থাকে। অর্থাৎ আমরা হচ্ছে এন্ডোথার্মিক। আমাদের তাপমাত্রা, দেহের তাপমাত্রা ওঠানামা করে না। পরিবেশের তাপমাত্রার সাথে আমাদের দেহের তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না, সবসময় গরম থাকে। এটা হচ্ছে এন্ডোথার্মিক। আর ওদেরটা ওঠানামা করে, এর জন্য ওরা একটোথার্মিক, বুঝছো? ওরা হচ্ছে একটোথার্মিক। তারপর বৈশিষ্ট্য পড়া, এরা হচ্ছে জলচর, জলে থাকে, আবার পূর্ণাঙ্গ অবস্থায় লার্ভা অবস্থায় জলে থাকে, পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে থাকে। এদের ত্বক দিয়ে শ্বসন কার্য চলে। এদের চারটা অগ্রপদে 4টা, পশ্চাৎপদে 5টা নখরবিহীন আঙ্গুল আছে। এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল আছে। এরা হচ্ছে জীবনচক্রে ট্যাডপোল নামক লার্ভা আছে। তাহলে এই ব্যাপারগুলো একটু ভালো করে পড়ে ফেলো। এখান থেকে আর কিছু নয়, বৈশিষ্ট্য এই এক্সাম্পলগুলো পড়বা। র্যাপটেলিয়া মেসোজোইক যুগকে সরীসৃপের যুগ বলা হয়, এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। র্যাপটেলিয়া বা সরীসৃপ মেসোজোইক যুগকে সরীসৃপের যুগ বলা হয়। মেসোজোইক যুগকে সরীসৃপের যুগ বলা হয়। এজ অফ র্যাপটেলিয়াস মেসোজোইক যুগকে সরীসৃপের যুগ বলা হয়। যারা সরীসৃপ তাদের আইস আছে, আইস বা শক্ত প্লেট আছে দেহের মধ্যে। সরীসৃপের এক্সাম্পল দেখো, এই যে ঘড়িয়াল, গ্র্যাভিয়ালিস গ্যাঙ্গেটিকাস, মনে রাখো, এটা অনেক ইম্পর্টেন্ট। নাজা গোখরা সাপ, মনে রাখো। তারপরে এটা হচ্ছে কেউটে মানে কি, কালজাত সাপ বলে না কেউটে, এটা কিন্তু অনেক, এই দুটোই কিন্তু খারাপ, দুটোই কামড় দিলে বাঁচবে না মানুষ যদি তাড়াতাড়ি ট্রিটমেন্ট না নেওয়া হয়। এটা হচ্ছে কালজাত সাপ বা কেউটে সাপ। আর এটা হচ্ছে নাজা বা গোখরা সাপ। কেউটে সাপটা দেখো কীরকম, একটু করে হলুদ দাগ আছে। আর নাজাটা এমন ফনা করে, এই জায়গাতে চশমার মতো আছে, খেয়াল করে, দুইটা আলাদা। এই যে এটা হচ্ছে সামুদ্রিক কাসিম, যারা বুকের ওপর ভর দিয়ে চলে তারাই মূলত সরীসৃপ। বাংলাদেশের প্রাপ্ত প্রজাতির সংখ্যা 154টা, মনে রাখো। তাহলে বৈশিষ্ট্যগুলো একটু পড়ো আর কি। হ্যাঁ, এখান থেকে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে যেটা, হৃৎপিণ্ড অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের হৃৎপিণ্ড তোমার হচ্ছে অসম্পূর্ণ। র্যাপটেলিয়াদের অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তবে কুমিরের সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন। কুমিরের সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কুমিরের ক্ষেত্রে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের ভ্রূণে 4টা ভ্রূণীয় ঝিল্লি আছে, অ্যামনিয়ন, কোরিয়ন, কুসুমথলি, অ্যালান্টয়েস। এটা একটু ভালো করে পড়ো, এখান থেকে আর কিছু না। অ্যাভিস বাংলাদেশে পাখির প্রজাতির সংখ্যা কত একটু দেখো। এদের অভিযোজন ক্ষমতা আছে, অ্যাডাপ্টেশন ক্ষমতা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পালক, ফিদার, এদের উইংস, ডানা আছে, চঞ্চু আছে, বিক আছে, ঠোঁট এদিকে সামনের দিকে, নিউম্যাটিক গহ্বর আছে। এদের অস্থিগুলো হচ্ছে বায়ুপূর্ণ বা নিউম্যাটিক। অস্থিগুলো কীরকম, হাড্ডিগুলো বায়ুপূর্ণ, এই জন্য এরা উঠতে পারে, বুঝছো? পাখির বৈশিষ্ট্যগুলো একটু পড়বে। এখানে অনেকগুলো পাখির বৈজ্ঞানিক নাম আছে। ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক নাম হচ্ছে দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কফসিকাস সাউলারিস, ভালো করে পড়ো। কফসিকাস সাউলারিস দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম, আমাদের জাতীয় পাখি না, তো এটা ভালো করে পড়তে হবে, কফসিকাস সাউলারিস। তারপরে এদের বায়োথলি আছে, এগুলো একটু পড়বে। এদের রক্তটা হচ্ছে সমুষ্ণ শানিত, এন্ডোথার্মিক, অর্থাৎ দেহ গরম থাকে সবসময়, দেহের তাপমাত্রা উঠানামা করে না। তারপরে এদের হচ্ছে সিরিংস আছে শব্দ উৎপন্নের জন্য, শ্বসনতন্ত্রে শব্দ তৈরি করার জন্য, এরা গান গায়, দেখো না পাখির অনেক শব্দ তৈরি করে, সিরিংস আছে এদের। তাহলে এটা একটু ভালো করে পড়বা, এখান থেকে আর কিছু না। ম্যামালিয়া হচ্ছে স্তনপায়ী, যারা স্তনপায়ী তারা হচ্ছে ম্যামালিয়া, যাদের স্তন গ্রন্থি আছে স্ত্রীদের ক্ষেত্রে, স্তন থেকে দুগ্ধ উৎপন্ন হয়, সেই দুগ্ধ বাচ্চারা খায়, এইটা পড়তে পারো। কানের ভিতরে 3টা অস্থি আছে, ক্ষুদ্র 3টা অস্থি। কানের বাইরের দিকে পিনা, বহিকর্ণে পিনা, ভিতরের দিকে 3টা ক্ষুদ্র অস্থি আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এদের মাংসল ডায়াফ্রাম আছে, উপরের বক্ষ আর নিচের উদর, বক্ষ আর উদরকে পৃথক করার জন্য একটা এরকম ডায়াফ্রাম আছে, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা আছে। এদের এদের হৃৎপিণ্ড, আমাদের মানুষের ক্ষেত্রে হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ না? ম্যামালিয়া তো মানুষই, তো মানুষের ক্ষেত্রে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ম্যামালিয়া 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, মানুষের মতো। রক্ত সংবহন তো উন্নত মানুষেরই আর কি, দ্বিচক্রী রক্ত সংবহন তন্ত্র, সিস্টেমিক পালমোনারি, এগুলো রক্ত চ্যাপ্টারে পড়াইছি বা পড়বা। এদের জ্বর, অনেকে হচ্ছে তোমার, এরা বাচ্চা যারা স্তন পান করে তারা বাচ্চা প্রসব করে। কিছু রেয়ার আছে যারা ডিম পারে, প্লাটিপাস এক্সাম্পল আছে। তাহলে এগুলো একটু দেখলা। হ্যাঁ, তারপরে ম্যাক্সিমামেরই হচ্ছে তোমার স্কিনে লোম আছে, এটা পড়ো। তাহলে এগুলো আমরা দেখলাম, এখান থেকে আর কিছু না। এরা হচ্ছে এন্ডোথার্মিক অর্থাৎ সমুষ্ণ শানিত। এদের ঘামগ্রন্থি বা হচ্ছে সেবাসিয়াস তেল গ্রন্থি আছে, এটা মনে রাখতে পারি। এখান থেকে আমাদের আর কিছু দেখার দরকার নাই। ওকে,
তারপরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে ম্যামালিয়াকে আবার দুভাগে ভাগ করা যায়, ডিম প্রসবী স্তন্যপায়ী, অর্থাৎ ডিম পারে আবার স্তন্যপান করে। নর্মালি আমরা দেখি যে বাচ্চা যাদের হয় তারা স্তন্যপান করায়, সরাসরি বাচ্চা বের হয় যাদের পেট থেকে তারা স্তন্যপান করে, কিন্তু ডিম পারে, ডিম থেকে বাচ্চা ফোটে সেটার স্তন্যপান করে ব্যতিক্রম। এরকম এই ব্যতিক্রম একটা হচ্ছে প্রোটোথেরিয়া, এটা স্তন্যপান করায়। প্রোটোথেরিয়াতে হচ্ছে প্লাটিপাস, অ্যাকিডোনা, এরা হচ্ছে এই টাইপের এক্সাম্পল। হ্যাঁ, অস্ট্রেলিয়া আর নিউগিনিতে এরা আছে। এরা হচ্ছে তোমার রেচন জনন পরিপাক তন্ত্রের জন্য অভিন্ন ছিদ্রপথ, মানে রেচন জনন পরিপাক তিনটা ছিদ্র একটা, এক পরিপাক যেদিক দিয়ে হয় রেচন পরিপাক জনন তিনটা ছিদ্র একই ছিদ্র, এরা হচ্ছে মনোট্রিম বলা হয় এদেরকে। তাহলে এটা একটু ভালো করে একবার রিডিং দিতে পারো সর্বোচ্চ। তারপরে মেটাথেরিয়া, এরা হচ্ছে সরল ধরনের অমরা থাকে, মার্সোপিয়াম থাকে এদের পেটের ভিতরে, একটা মার্সোপিয়াম বাইরের দিকে একটা মার্সোপিয়াম বা থলি থাকে, এই মার্সোপিয়ামের ভিতরে বাচ্চা রাখে, দুইটা জরায়ু থাকে, দুইটা যোনি থাকে এদের। এরা হচ্ছে তোমার, এরা এক্সাম্পল হচ্ছে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু দেখছো না, ক্যাঙ্গারু, অপসাম, এদের ভিতরে কোয়ালা, এদের যে বাচ্চাগুলো মার্সোপিয়াম নামক একটা থলির ভিতরে থাকে। এরা নর্মালি অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউগিনি এই জায়গাতে পাওয়া যায়, মার্সোপিয়াম নামক থলি থাকে, এটা ভালো করে পড়ো। তারপরে আমরা দেখছি ইউথেরিয়া, এরা হচ্ছে প্রকৃত ধরনের অমরা বিশিষ্ট ইউথেরিয়া। এই তো এক্সাম্পল স্ক্রোটাল থলিতে অবস্থান করে, এক্সাম্পলগুলো একবার একটু দেখবা, ঠিক আছে? এখান থেকে আমরা আর কিছু দেখবো না, এই বৈশিষ্ট্যগুলো একবার পড়বা, সবগুলো বৈশিষ্ট্য একত্র করে দেওয়া আছে। তার মানে আমাদের কিন্তু এই জায়গাতে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। এই কথাটা রিটেন কোশ্চেনে ঘতে আসতে পারে, কততে আসতে পারে, ঘতে আসতে পারে। এটার জন্য আমাদের কি করা লাগবে, এটার জন্য জানতে হবে যে কর্ডাটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে। কর্ডাটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটাতে শুধুমাত্র লার্ভা দশায় নটকট থাকে, তাই এরা শুধুমাত্র কর্ডেট। সেফালোকর্ডাটাতে সারা জীবনই নটকট থাকে, তাই এরা শুধুমাত্র কর্ডেট। কিন্তু ভার্টিব্রাটাতে নটকটটা মেরুদণ্ড দিয়ে কনভার্ট হয়, নটকট তো থাকেই, আবার মেরুদণ্ড দিয়েও কনভার্ট হয়, তাহলে এটা কর্ডেটও আবার ভার্টিব্রেটও। তাহলে ভার্টিব্রাটা যারা তারা কর্ডেট ভার্টিব্রেট দুইটাই, কিন্তু ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা শুধুমাত্র কর্ডেট, ভার্টিব্রেট না। সেটাই বলছে যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, মানে সকল ভার্টিব্রাটারাই কর্ডেট, কিন্তু সকল কর্ডেটরা ভার্টিব্রাটা না। সকল কর্ডেটরা ভার্টিব্রাটা না কেন, কারণ কর্ডেট, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটাতে মেরুদণ্ড তৈরি হয় না, তাই সকল কর্ডেট ভার্টিব্রেট না, কিন্তু সকল ভার্টিব্রেট কর্ডেট। এই কথাটা খুব ভালো করে পড়বে, এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, একবার রিডিং পড়লে আশা করি বুঝে যাবা। খুব ভালো করে এটা পড়ে ফেলবা, এইটুকু রিটেন কোশ্চেন ঘতে আসবে 4 মার্কের জন্য। তাহলে এই তো ছিল আমাদের হচ্ছে এই চ্যাপ্টার। এই চ্যাপ্টারে এবার কিছু স্লাইড তোমাদের পড়াবো, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, বুঝছো? এই বক্সগুলো একটু একবার পড়ে নিবা তোমরা। শেষের দিকে কিছু বৈজ্ঞানিক নাম আছে প্র্যাকটিক্যাল পার্টে, এটা একটু একবার দেখো। আমাদের ক্লাস প্রায় শেষ দিকে। এরপর আমরা যাইবো, এই দেখো কন্ডিকথিস, অ্যাক্টিনোট্রেজি, সার্কোট্রেজি, আমরা 3 রকমের মাছ দেখলাম। 3 রকমের মাছের ভিতরে একটা হচ্ছে তরুণাস্থিময়, একটা অস্থিময়, আর একটা হচ্ছে অস্থিময়। তাহলে দুইটাই অস্থিময়, অ্যাক্টিনোট্রেজি, সার্কোট্রেজি। তরুণাস্থি শুধু কন্ডিকথিস। কন্ডিকথিসের আইসটা হচ্ছে প্ল্যাকয়েড জাতীয় আইস, আর অ্যাক্টিনোট্রেজি হচ্ছে স্টিনয়েড বা সাইক্লয়েড জাতীয় আইস। সার্কোট্রেজিতে গ্যানেট জাতীয় আইস। লেজ, কন্ডিকথিসের লেজ হচ্ছে হেটারোসার্কাল ধরনের, অ্যাক্টিনোট্রেজি হচ্ছে হোমোসার্কাল ধরনের, আর ডাইফিসার্কাল ধরনের হচ্ছে সার্কোট্রেজিতে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, কন্ডিকথিসের 2 ধরনের 2টা প্রকোষ্ঠ, অ্যাক্টিনোট্রেজিতে 2টা প্রকোষ্ঠ, সার্কোট্রেজিতে 2টা প্রকোষ্ঠ, অর্থাৎ মাস মানেই 2টা প্রকোষ্ঠ। তারপরে বাকিগুলো একটু একবার রিডিং পড়তে পারে এক্সাম্পল সহ, ঠিক আছে? তাহলে এইটুকু হয়ে গেছে আমাদের। এবার অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস। অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া কার শ্বসন অঙ্গের নাম কি? অ্যামফিবিয়া ফুলকা, রেপ্টিলিয়া ফুসফুস, অ্যাভিস ফুসফুস, মানুষ ফুসফুস। হৃৎপিণ্ড, অ্যামফিবিয়া 3 প্রকোষ্ঠ, রেপ্টিলিয়া আংশিক অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, অ্যাভিস 4 প্রকোষ্ঠ, মানুষ 4 প্রকোষ্ঠ, মামালিয়া 4 প্রকোষ্ঠ। কার রক্ত কেমন? শীতল রক্ত, শীতল, রেপ্টিলিয়া পর্যন্ত শীতল, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া শীতল, অর্থাৎ সাপের রক্ত কিন্তু ঠান্ডা, ব্যাঙের রক্তও ঠান্ডা। তাই এরা অ্যাক্টোথার্মিক। আর আমরা পাখি, আমরা অ্যান্ডোথার্মিক, আমাদের রক্ত গরম, পাখির রক্ত গরম। দেখো মুরগি কাটার পরে মুরগির মাংসটাও গরম গরম লাগে, তাহলে এগুলো দেখলা গরু, মুরগি, মানুষ এগুলো সবারই গরম। তাহলে অ্যামফিবিয়া সবারই হচ্ছে কর্টিক্স স্নায়ু আছে, যারাই ভার্টিব্রেট মেরুদণ্ড আছে সবারই কর্টিক্স স্নায়ু আছে। শুধুমাত্র অ্যামফিবিয়ার 10 জোড়া, বাকি সবার 12 জোড়া করে কর্টিক্স স্নায়ু আছে। তাহলে এক্সাম্পলগুলো খুব ভালো করে এটা একটু ভালো করে পড়ে ফেলবা, পার্থক্যের ছকটা। এরপর এখানে সব এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যত এক্সাম্পল আজকে পড়াইছি পড়ি ফেলা, প্রত্যেকটার এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে, একবার তুমি একটু দেখে নিতে পারো এক্সাম্পলগুলো। এবার আমরা চলো কোশ্চেন সলভ করব। কোশ্চেন সলভ করাইলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। চলো আমরা কিছু কোশ্চেন সলভ করি, বুঝছো? আমাদের ক্লাস কিন্তু শেষ পর্যায়ে। কেঁচু কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস চালায়? কেঁচু কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস চালায়? এটা প্রশ্ন হচ্ছে 2021-22 সেশনের। কেঁচু কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস চালায়? কেঁচু কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস চালায় আমাকে বলো।
কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? কেঁচো ত্বকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়। কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? কেঁচো ত্বকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়। কেঁচো ত্বকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়। নিচের কোনটি স্তন্যপায়ী ডিম পারে? নিচের কোনটা ডিম পারে? কোন স্তন্যপায়ী ডিম পারে বলো তো? স্তন্যপায়ী কিন্তু ডিম পারে প্লাটিপাস। স্তন্যপায়ী কিন্তু ডিম পারে কোনটা বলো তো? প্লাটিপাস। স্তন্যপায়ী কিন্তু ডিম পারে কোনটা? প্লাটিপাস। স্তন্যপায়ী কিন্তু ডিম পারে কোনটা? স্তন্যপায়ী কিন্তু ডিম পারে কোনটা? প্লাটিপাস। নিচের কোন প্রাণীতে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড হচ্ছে কুমির। ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছে। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোথায় আছে? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোথায় আছে? কুমিরে আছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোথায় আছে? দ্রুত অ্যান্সার দাও। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোথায় আছে? না, দেওয়ান তাসনিয়া জাহান একাই ক্লাস নিব না, প্রি মেডিকেল কোর্সে আমি ম্যাক্সিমাম ক্লাস নিব। তবে তোমাদের খালেদ ভাই আছে, হামিম ভাই আছে, বায়োলজি ক্লাসে থাকবে আমার সাথে। আর ফিজিক্সে তোমাদের রেদন ভাইয়া, খালেদ ভাই, হামিম ভাই ক্লাস নেবে। কেমিস্ট্রি ম্যাক্সিমাম আমি পড়াবো। তোমাদের সাবিয়া আপু আছে, তারপরে হচ্ছে তাসনিম খানম আপু আছে, ওনারাও থাকবে আমার সাথে। ইংরেজি সব আমি ক্লাস করাবো। আর জিকে তোমাদের অন্বেষ আপু পড়াবে। তাহলে এই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখো, বুঝছো? তাহলে এখানে অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে কুমির। নিচের কোন প্রাণীতে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পাওয়া যায়? অ্যান্সারটা হচ্ছে কুমির। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম দোয়েলের, কফসিকাস সাউলারিস। জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? দ্রুত বলো। কফসিকাস সাউলারিস। ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছে। প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটা? প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম কোনটা? আর্থ্রোপোডা। প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটা? আর্থ্রোপোডা। প্রাণী জগতের বৃহত্তম পর্বের নাম কি? প্রাণী জগতের বৃহত্তম পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। প্রাণী জগতের বৃহত্তম পর্বের নাম কি? প্রাণী জগতের বৃহত্তম পর্বের নাম কি? প্রাণী জগতের বৃহত্তম পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। ঠিক আছে, আর্থ্রোপোডা ম্যাক্সিমাম হচ্ছে আর্থ্রোপোডা পর্বের। আর সেকেন্ড বৃহত্তম হচ্ছে মলাস্কা। কবুতর কোন শ্রেণীর প্রাণী? কবুতর, কবুতর পাখি না? পাখি তো, তাহলে অ্যাভিস। কবুতর কোন শ্রেণীর পর্ব? কবুতর কোন শ্রেণীর প্রাণী? অ্যাভিসের। কবুতর কোন শ্রেণীর বলো তো? কবুতর অ্যাভিসের। 19-20 আসছে এটা। কবুতর অ্যাভিসের, বুঝছো? কবুতর অ্যাভিসের, অ্যাভিসের। তারপরে মুখ বিবরে রেডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে? রেডুলা থাকে মলাস্কাতে। মলাস্কাতে রেডুলা থাকে। মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 আসছে। রেডুলা কোথায় থাকে? রেডুলা থাকে মলাস্কাতে। রেডুলা কোথায় থাকে? রেডুলা থাকে মলাস্কাতে। মধ্যচ্ছদার উপস্থিতি বা প্রেজেন্স অফ ডায়াফ্রাম কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? প্রেজেন্স অফ ডায়াফ্রাম এমফিবিয়ার না, মাম্মালিয়ার বৈশিষ্ট্য। মাম্মালিয়ার বৈশিষ্ট্য প্রেজেন্স অফ ডায়াফ্রাম। ডায়াফ্রাম থাকে মাম্মালিয়াতে। ডায়াফ্রাম কাদের থাকে? ডায়াফ্রাম থাকে মাম্মালিয়াতে। ডায়াফ্রাম থাকে মাম্মালিয়াতে, খুব ইম্পর্টেন্ট। ডায়াফ্রাম মাম্মালিয়াতে। যখন কোনো প্রাণী দেহকে অক্ষ বরাবর ছেদ করলে একবারও সমান অংশে ভাগ করা যায় না। একবারও ভাগ করা যায় না, মানে ভাগ করা যায় না বলতে অ্যাসিলোমেট। ভাগ করা যায় না বলতে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেটের এক্সাম্পল কী দিয়ে মনে রেখেছিলাম? শ্বাস। অ্যাসিলোমেটের এক্সাম্পল মনে রেখেছিলাম শ্বাস দিয়ে। স দিয়ে শামুক, স দিয়ে স্পঞ্জ। শামুক মানে এই যে আপেল, শামুক, পিলা গ্লবোসা। তাহলে অ্যান্সারটা কী হবে? আপেল, শামুক বা পিলা গ্লবোসা। ওকে, কেঁচোর বায়োলজিক্যাল নাম কি? মেটাফায়ার পোস্থোমা। কেঁচোর বায়োলজিক্যাল নাম কি বলো তো? মেটাফায়ার পোস্থোমা। কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়? আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়। আর্থ্রোপোডার রক্ত সংবন্ধ তো মুক্ত ধরনের হবে। আর্থ্রোপোডাতে অধিকাংশই হিমোসিল থাকে। ওকে, বহিকঙ্কাল রয়েছে। ওকে, কিউটিকল নির্মিত। কিউটিকলে ওকে, কাইটিনময় বহিকঙ্কাল। দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে, কিন্তু বদ্ধ না। আর্থ্রোপোডার হচ্ছে রক্ত সংবন্ধ তো উন্মুক্ত ধরনের। আর্থ্রোপোডার রক্ত সংবহন তন্ত্রটা কী ধরনের? আর্থ্রোপোডার রক্ত সংবহন তন্ত্রটা কোন ধরনের বলো তো? আর্থ্রোপোডার রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে উন্মুক্ত ধরনের। তারপরে কোশ্চেন, লাস্ট কোশ্চেন আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে গুড়াকৃমি নিম্নে কোন পর্বের অন্তর্ভুক্ত? গুড়াকৃমি বা গোলকৃমি বা সুতাকৃমি একই কথা। গুড়াকৃমি, গুলকৃমি, সুতাকৃমি, নেমাটোডা। গুড়াকৃমি, গুলকৃমি, সুতাকৃমি সব হচ্ছে নেমাটোডা। গুড়াকৃমি, গুলকৃমি, সুতাকৃমি, নেমাটোডা। ওকে, তাহলে আমরা কি পড়লাম? আমরা কিন্তু একটা চ্যাপ্টার পুরাই শেষ করে ফেললাম। আমাদের এর আগের ক্লাস মানে 2 ঘন্টার বেশি হয়েছে। এই ক্লাসটা প্রায় 2 ঘন্টা, মানে 1 ঘন্টা 50-52 মিনিট হইল। তো পুরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম আমরা। এই চ্যাপ্টার আজকে আমরা অনেক মুখস্থ পড়া পড়েছি, অনেক বৈশিষ্ট্য পড়েছি। তো এই 2টা চ্যাপ্টার নিলাম, এই 2টা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করলাম। এবার বাকি আছে কোষের গঠন। কোষের গঠনের 13টা ক্লাসের একটা বিশাল প্লেলিস্ট আছে। বিশাল বলতে ছোটো ছোটো করে এই ক্লাস, স্পিড বাড়ায় তাড়াতাড়ি করে ফেলতে পারবা। এই 2 দিনে কমপ্লিট করে শুক্রবার দিন একটা পরীক্ষা দিয়ে ফেলবা। ঠিক আছে? ওকে, শেষ পর্যন্ত তোমরা যারা ক্লাস করছো তোমাদের সবাইকে থ্যাঙ্কস। অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে ক্লাস করলা তোমরা। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।